ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। অধ্যায় 1-এর ধারাবাহিকতায় আজকে অধ্যায় 2 পড়ব আমরা। অধ্যায় 2 হচ্ছে জনসংখ্যা। এই অধ্যায়টি থেকে অনেক প্রশ্ন আসে এবং অধ্যায়টি তুলনামূলক সহজ। তো আমরা খুব অল্প সময়ে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন দুটোই কমন পেতে পারি অধ্যায়তে। তো চলো শুরু করা যায়। আমরা পড়ব অধ্যায় 2 জনসংখ্যা। তো প্রথম কথা, জনসংখ্যা কি? জনসংখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে মোট ওই দেশের মানুষজনের সংখ্যাকে বোঝায়। তো আমরা যদি বইয়ের ভাষায় বলি, জনসংখ্যা বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একই সাংস্কৃতিক বা কর্মপরিমণ্ডলে অন্তর্ভুক্ত কোনো জনগোষ্ঠী বা মানব সমষ্টিকে বোঝায়। তাহলে এটা না বলে যদি আমরা সহজভাবে বলি, একটা নির্দিষ্ট ভূখণ্ডে ওই দেশের মোট মানব সমষ্টিকে কি বলা হয়? জনসংখ্যা বলে। এভাবে বললে হবে, অথবা তুমি চাইলে বইয়ের ভাষায় বলতে পারো, এটা তোমার ইচ্ছা। এবং পরীক্ষার জন্য মনে রাখবা জনসংখ্যা কাকে বলে বা জনসংখ্যা কি, এটা প্রায় আসে। তো যে কোনো বোর্ডে এই প্রশ্নটা হয়ে থাকে। তারপর দেখো, এই অর্থে বিভিন্ন ধরনের মানুষ নিয়ে গঠিত হলেও জনসংখ্যা একক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের মানুষ থাকে, বাট জনসংখ্যা একটা সিঙ্গেল ইউনিট। হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে, বাট সে একটা জনসংখ্যায় একজন হিসেবে পরিগণিত হয়। তারপরে দেখো, এখানে আরেকটা জিনিস আছে। আমরা যখন জনসংখ্যা পড়ছি, তা এর আগে অধ্যায় 1-এ আমরা একটা জিনিস পড়েছিলাম, যে মানব ভূগোল পড়েছিলাম, এবং মানব ভূগোলে একটা বিষয় হচ্ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলে কি আলোচনা করা হয়? জনসংখ্যার আকার, আকৃতি, ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, সব কিছুই। তো আজকে আমরা দেখব যে জনসংখ্যার অলমোস্ট কি কি আলোচনা করা হয় সেগুলো। তো জনসংখ্যার জনমিতিক উপাদান, এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খ নম্বরের জন্য এটা আসতে পারে, যে জনসংখ্যার জনমিতিক উপাদান বলতে কি বোঝায়। তো তুমি এটা মনে রাখবা, জনসংখ্যার জনমিতিক উপাদান বলতে যখনই তোমার মাথায় এটা আসবে, তো জনসংখ্যার জনমিতিক উপাদান বলতে বোঝায় জনসংখ্যার গাণিতিক বিশ্লেষণ। মানে গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করি না, কোনোটা ভাঙি, যে যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, ঠিক তেমনই জনসংখ্যাকে কিভাবে বিশ্লেষণ করা যায়। যে জনসংখ্যার কোনো ডাটা দেওয়া থাকলে এই ডাটার ভিতরে জনসংখ্যা বলতে ছেলে কতজন, মেয়ে কতজন, জন্মহার কতজন, মৃত্যুহার কতজন, জনসংখ্যার ঘনত্ব কতজন, এ টু জেড জনসংখ্যার এই বিশ্লেষণকেই বলে জনসংখ্যার গাণিতিক বিশ্লেষণ বা জনসংখ্যার জনমিতিক উপাদান। জনমিতি হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্যগত জ্ঞান। জনমিতিতে জনসংখ্যার বৈশিষ্ট্যগত পরিবর্তনে গাণিতিক বিশ্লেষণ করা হয়। আর জনমিতিতে জনসংখ্যার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো থাকে, সেখানে আকার থাকে, ঘনত্ব থাকে, বয়স কাঠামো থাকে, উৎপাদনশীলতা থাকে, জন্মহার থাকে, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত। এই 6টা তোমার জন্য একান্ত গুরুত্বপূর্ণ, যেন তুমি পরীক্ষার আগ পর্যন্ত মুখস্থ রাখতে পারো, কারণ এখানে পরীক্ষা আসতে পারে নিচের কোনটি জনসংখ্যার জনমিতিক উপাদানে অন্তর্ভুক্ত। এমসিকিউ তো আসতেই পারে, এবং খ নম্বর প্রশ্ন যদি আসে, তুমি জাস্ট এই 6টা তুলে দিলেই এখানে নাম্বার পাবা। তারপর আসো, জনসংখ্যার জনমিতিক উপাদান যেহেতু আমরা পড়েছি, তাহলে প্রথম আমাদের যেটা ছিল আকার। আকার এর ইংরেজি হচ্ছে সাইজ। আকার বলতে এখানে বোঝাচ্ছে একটা দেশের জনসংখ্যা কত হইতে পারে, বা একটা দেশের জনসংখ্যা কি, এটা যখন কোনো জনসংখ্যার দ্বারা প্রকাশ করে, সেটা হচ্ছে জনসংখ্যার আকার। তো পৃথিবীর এক একটা দেশের জনসংখ্যা এক এক রকম, তো এটা একটা দেশের হইতে পারে, একটা বিভাগের হইতে পারে। তো আকারটা বলতে বোঝাচ্ছে মোট টোটাল সংখ্যা কত, তাহলে আকার বলতে বোঝায় টোটাল সাইজ। তাহলে যে কোনো কিছু টোটাল সাইজকে আকার বোঝায়। জনসংখ্যার জনমিতিক উপাদানগুলোর মধ্যে এর আকারগত বৈশিষ্ট্য সর্বাগ্রে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মানে টোটালি যখন আমরা কোনো ডাটা দেখি, পরিসংখ্যান দেখি, টোটাল কি দেখি, টোটাল আমরা কত নম্বর পেয়েছি। ঠিক সিমিলারলি পরীক্ষায় যখন আমরা নম্বর পেতাম, তো লেখা থাকতো মোট নম্বর। তো মনে রাখবা, জনসংখ্যার আকার বলতে বোঝায় মোট জনসংখ্যা। সে কোনো একটা দেশের হইতে পারে, কোনো একটা বিভাগের হইতে পারে, কোনো জেলাতে, হোয়াট এভার, যে কোনো কিছু হইলে আকার বলতে মোট সংখ্যাকে বোঝায়। জনসংখ্যার আকার বলতে কোন একক অঞ্চলে অন্তর্ভুক্ত মানুষের মোট সংখ্যা বোঝানো হয়। তাহলে এতটুকু মনে রাখলে হবে, মোট সংখ্যা বোঝানো হয়ে থাকে। বিশ্ব ব্যাংকের এক তথ্য দেখানো হয়েছে, 1990 সালে সমগ্র পৃথিবীর মোট জনসংখ্যার পরিমাণ ছিল 525 কোটি। তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না যে 1990 সালে কত কিছু ছিল। 1999 সালে বিশ্বের জনসংখ্যা ছিল 600 কোটি, 2008 সালে তা বেড়ে যায় 668 কোটি, 2011 সালে অক্টোবর মাসে বিশ্বের জনসংখ্যা 700 কোটি ছাড়িয়ে যায়। জনসংখ্যার বৃদ্ধির হারে চলতে থাকলে 2024 বিশ্বের জনসংখ্যা হবে 800 এবং 900 কোটি। এই দুইটা ডাটা তোমাকে মনে রাখতে হবে, যে 2024, 2045, 2024 তো চলেই গেছে, তাহলে 800 কোটি, 900 কোটি। পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে এশিয়া মহাদেশ সবচেয়ে বেশি জনসংখ্যা বিদ্যমান। তো তুমি যদি মনে করো তুমি এক্সট্রা ট্যালেন্ট বা তোমার অ্যাকুরেসি, ইন্টেলিজেন্সি দেখাতে চাও, তাহলে মুখস্থ করতে পারো। এবং যখন তুমি পরীক্ষায় এই জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো লিখবে, তো সবসময় রাখবা, তোমার খাতাটা যদি আকর্ষণীয় করে তুলতে চাও, তাহলে তোমার পাশে যদি ডাটা, গ্রাফ, পাই চার্ট এগুলো দিয়ে লেখো, তাহলে বেশিরভাগ নাম্বার তুমি বোনাস হিসেবে পাবে।
এবং টিচার বুঝবে তুমি অনেক মেধাবী। এইভাবে সুন্দর করে যদি একটা ডাটা তুমি দিতে পারো, বিশ্ব জনসংখ্যা ক্রমত বৃদ্ধি, যে 1800 সালে এত জনসংখ্যা ছিল, 1960 1980 এত সালে দিচ্ছিলে, তারপরে এইভাবে লিখে দিবে। আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, এই যেখানে সূত্র দেওয়া আছে, তুমি যে সোর্স কোথা থেকে পাইছো, এই সোর্স কিন্তু ম্যান্ডেটরি তুলে দেওয়া লাগবে না। তুমি যদি ডাটাটা দিয়ে আসো, টিচার বুঝবে যে তুমি নিজে নিজে তৈরি করে লিখে এসছো, তো এই সোর্সটা অবশ্যই দিবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, জনসংখ্যার জনমিতিক উপাদান হচ্ছে জনসংখ্যার গাণিতিক বিশ্লেষণ, মানে কি কি আছে সব ইলাবোরেটলি এখানে বিশ্লেষণ করা। আর গাণিতিক উপাদান প্রথম যেটা ছিল আকার, আকার বলতে বোঝায় মোট জনসংখ্যার পরিমাণ, তাহলে এটা আকার দ্বারা মোট জনসংখ্যার পরিমাণ বোঝায়। তারপর আছে ঘনত্ব, এটা খুবই সহজ, আর সকলে জানি ঘনত্ব কি, ঘনত্ব বলতে বোঝায় খুবই একটা পাশাপাশি থাকে এমন কিছু। আর তাহলে ঘনত্ব এখানে বলতে বোঝায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে তাকে বলে ঘনত্ব। যেমন আমরা অধ্যায় 1-এ যখন পড়েছিলাম তখন বলেছিলাম প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 15 জন মানুষ বসবাস করে। ঘনত্ব বলতে সাধারণভাবে কোনো বস্তুর উপাদানগত দৃঢ়তা বা সংবদ্ধতা বোঝানো হয়, মানে খুব পাশাপাশি যারা বসবাস করে এমন কিছু। জনসংখ্যার ঘনত্ব বলতে বিভিন্ন মানুষের সংবদ্ধতা তথা জনবসতির নিবিড়তা বোঝানো থাকে। তাহলে এই প্রথমটা না থাকলে তুমি দ্বিতীয়টা লিখতে পারবে। তাহলে কি বলবে, জনসংখ্যার ঘনত্ব বলতে বিভিন্ন মানুষের সংবদ্ধতা তথা জনবসতির নিবিড়তা বোঝানো হয়। নিবিড়তা বলতে একদম কাছাকাছি, মানে আষ্টেপেশে যেটা থাকে। ঘনত্বের দ্বারা ভূমির উপর জনসংখ্যার চাপের তীব্রতা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে কোনো দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। তাহলে এই লাইনটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোনো দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে। জাস্ট ইমাজিন করো, বাংলাদেশের যে জনসংখ্যা আছে, জনসংখ্যাকে উপরে রাখবে এবং বাংলাদেশের যে আয়তন আছে 1,47,570 বর্গ কিলোমিটার, এটা দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব পাবে। আর এখানে জনসংখ্যার ঘনত্ব দ্বারা বলতে বোঝায় যে পাশাপাশি যারা বসবাস করে তাদের নিবিড়তা বোঝায়, তারা কতটুকু পাশে আছে। যেমন ইউএসএতে পেয়েছে প্রতি বর্গ কিলোমিটারে 15 জন লোক বসবাস করে, ঠিক কিন্তু বাংলাদেশে দেখা যাবে যেখানে অনেকজন বসবাস করে, প্রায় 1014 জনের মতন। তাহলে দেখা যায় কত ডিফারেন্স আছে। তো এখানে দেওয়া আছে ঘনত্বের ভিত্তিতে জনবহুল দেশের তালিকা। প্রথমে আছে কে, মোনাকো, এটা খুব ভালো করে পড়তে হবে, সর্বাধিক জনবহুল দেশ। আর বাংলাদেশের আমরা পড়েছিলাম বাংলাদেশ জনসংখ্যার ঘনত্ব কত, অষ্টম। তো এখানে দেওয়া আছে 1,47,570 বর্গমিটার এবং বর্তমান অনুযায়ী 2018 সাল অনুযায়ী 1278 জন। আর আমরা যদি মোনাকোতে যাই, এক আয়তন 2.02 বর্গ কিলোমিটার, দেখো 26,105, তার মানে কত, 26,105। এটা একটা হিউজ পরিমাণ। আর যেখানে 1,278, বাংলাদেশ অষ্টম অবস্থান করছে, কিন্তু যারা আরও অনেক উন্নত সেখানে কি অনেক কম। এরপর আমরা যদি একটু বয়স কাঠামোর দিকে যাই, যেহেতু আমরা জনসংখ্যার জনমিতিক উপাদান পড়ছি, তো এখানে বয়স কাঠামো বলতে বোঝাচ্ছে কোন বয়সের মানুষ কতজন আছে। এখানে কত বয়সে একটা শিশুরা কতজন আছে, বৃদ্ধরা কেমন আছে, বা উপার্জনক্ষম মানুষ কেমন আছে, এগুলো জনসংখ্যাও যখন পরিসংখ্যান ব্যুরো তাদের রিপোর্টটা পেশ করে অথবা যখন ডাটাটা সার্ভে করে তখন এই ডাটাটা নিয়ে আসে, তখন পরে পাবলিশ করে। এটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যখন কোনো কাজ আমাদের করা হবে সেই কাজ করার সময় যেন আমরা সেই ডাটা অনুপাতে কাজটা করতে পারি। তো এখানে বয়স কাঠামো কি বলছেন, কোনো ব্যক্তি জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন আনতে পারে না। একজন ব্যক্তি অবশ্যই কোনো জনসংখ্যার পরিবর্তন আনতে পারবে না, অর্থাৎ একজন যদি ওখান থেকে মাইনাস হয় বা একজন যদি যোগ হয় এখানে কোনো সমস্যা হয় না। কিন্তু জনসংখ্যার বয়স কাঠামো কোনো দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থানে প্রকাশ ঘটায়। কেন, অর্থাৎ কোনো একটা দেশের সমস্ত মানুষজন যদি উপার্জনক্ষম হয় অবশ্যই তারা কি করতে পারবে, একটা দেশের অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারবে। কিন্তু দেখা গেল সেই দেশের অনেক মানুষ অনেক প্রবীণ, তারা তো কাজ করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি কোনো দেশের একটা মানুষ জনসংখ্যার পরিবর্তন ঘটাতে পারবে না। কিন্তু কোনো দেশে যদি এই মানুষজনের সংখ্যা অনেক বেশি হয়, দ্যাট মিন জনসংখ্যার বয়স কাঠামো, এই বয়স কাঠামো একটা দেশের অর্থনৈতিক বা সামাজিক অবস্থার প্রকাশ ঘটাতে পারে, মানে চেঞ্জ করে দিতে পারে। জনসংখ্যার বয়স ভিত্তিক পরিমাপ করতে হলে জনসংখ্যার বিভিন্ন বয়স শ্রেণীতে বিভক্ত করা প্রয়োজন। যেমন একটু পরে আমরা দেখব, প্রজনন ও কর্মদক্ষতার ভিত্তিতে কোনো জনসংখ্যার সাথে 3টি শ্রেণীতে বিভক্ত করা, যেটা ভালো মনে রাখতে একটা এমসিকিউ আসবে, 3টি শ্রেণীতে বয়সে বিভক্ত করা হয়। একটা শিশু ও অপ্রাপ্ত বয়স, এটা মনে রাখতে হবে কত থেকে কত, সাধারণত 14 অথবা 19 বছরের কম বয়সের শিশু বা অপ্রাপ্ত বয়স্ক ধরা হয়। কিন্তু 14 অথবা 19 বছরের কম, 14 অথবা 19 বছরের কম। আর প্রাপ্তবয়স্ক কাদেরকে ধরা হয়, 15 থেকে 59 অথবা 15 থেকে 64 অথবা 19 থেকে 59 কিংবা 19 থেকে 64। তো এখানে একটা প্রাইস সিমিলারিটি পাওয়া যাচ্ছে, 15 থেকে 59, 15 থেকে 64, 19 থেকে 59, 19 থেকে 64। এগুলো কেন বলা হয়েছে, কারণ কোনোটা জাতিসংঘ অনুসারে অথবা কোনোগুলো ইউএসএ অনুসারে অথবা কোনোটা অন্যান্য যে সংগঠন আছে সেই অনুসারে। তারপরে আসছে বৃদ্ধ, 60 বছর বা তদূর্ধ্ব অথবা 65 বছর তদূর্ধ্ব বয়স্ক বৃদ্ধ বলে ধরা হয়। তাহলে এখানে 3টা ক্যাটাগরি পেলাম, শিশু অপ্রাপ্ত বয়স্ক 14 বা 19 বছরের কম, আর বৃদ্ধ হচ্ছে 60 বা তার বেশি
অথবা 65 বছর এমন কিছু। তাহলে এখানে যে 3টা ক্যাটাগরি আমরা ভাগ করেছি, একটু আগে বলে এসেছিলাম কোনো ব্যক্তি জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন আনতে পারে না, কিন্তু বয়স কাঠামো কোন দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থা প্রকাশ ঘটায়। এটা কিভাবে আমরা বুঝবো? এটা যদি পরীক্ষা আসে তাহলে মনে রাখবো, যদি কোনো দেশের এই বৃদ্ধের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাহলে তো ওরা টাকা পয়সা অর্থনৈতিক কার্যাবলী করতে পারবে না, সো এই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। কিন্তু কোনো ক্রমে এই যে প্রাপ্ত বয়স এটা যদি অনেক বেশি থাকে কোনো দেশের, এই যে এইটার চাইতে, তাহলে সেই দেশে দেখা যাবে কর্মক্ষম মানুষ বেড়ে যাবে। আর কর্মক্ষম মানুষ যখন বেড়ে যাবে তাদের আয় বেড়ে যাবে, আর আয় যখন বেড়ে যাবে তাদের সঞ্চয় বাড়বে, আর সঞ্চয় বাড়লে কী হবে? দেশের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, জিডিপি বাড়বে, এভরিথিং এটা ইনক্রিজ হবে। তাহলে আমরা বলতে পারি যে বয়স কাঠামো কোন দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থার প্রকাশ ঘটায়। তারপরে বলছে কোনো দেশের জনসংখ্যার বয়স কাঠামো জনসংখ্যা পিরামিডের মাধ্যমে দেখানো যায়। অর্থাৎ আমরা দেখি জনসংখ্যার বিভিন্ন পিরামিড দেখা যায়, যেমন মিশরের পিরামিড আছে অনেক উঁচু, ঠিক তেমনই জনসংখ্যারও বিভিন্ন পিরামিড আছে। যদিও জনসংখ্যা কাঠামো সবসময় পিরামিড আকার ধারণ নাও করতে পারে, আবার উন্নয়নশীল উন্নত দেশের জনসংখ্যা পিরামিড বিভিন্ন হয়ে থাকে, মানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানে সব দেশের জনসংখ্যা কাঠামো যে এমন হবে এমন কিছু না। এমন সময় দেখা যায় অনেক দেশের জনসংখ্যা একেবারে নেই বললেই চলে, কিন্তু সে দেশ কিন্তু অনেক উন্নত। আবার এমন দেশ আছে অনেক জনসংখ্যা বাট সে দেশে কি অনুন্নত। সো আমরা বলতে পারি এক এক দেশের জনসংখ্যার সিনারিও বা ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। এরপর আমরা দেখি জনসংখ্যার জনমিতিক উপাদানের যে উৎপাদনশীলতা ও জন্মহার। এখানে উৎপাদনশীলতা জন্মহার বলতে বোঝা, যেহেতু প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে, তো জন্মগ্রহণ কোনো মায়ের মাধ্যম দিয়ে আসে। তো এই আমাদের সমাজে যে মাগুলো আছেন, এই মাগুলো যে জন্মদান করছেন, এই জন্মদানের যে সন্তান সম্ভাবনা নারী, এর একটা ক্যালকুলেশন বোঝায়। তো এখানে বলছে নারীদের সন্তান ধারণ করার ক্ষমতা বা সামর্থ্যকে সমাজবিজ্ঞানী ও জনবিজ্ঞানী ফিকুরালিটি বা উর্বরতা বা প্রকৃত সন্তান ধারণ অর্থাৎ সন্তান জন্মদানকে ফার্টিলিটি বা প্রজনশীলতা বলে অভিহিত করে থাকেন। অর্থাৎ একটা সমাজে প্রতি হাজারে কতজন নারী তারা সন্তান গ্রহণ করছেন এটা বোঝায়। কোনো দেশে উন্নতিতে প্রজনশীলতা বা বংশবৃদ্ধির বিশেষ গুরুত্ব রয়েছে। এটা কেন গুরুত্ব রয়েছে এটা বোঝাচ্ছে, মানে পৃথিবীর এমনও অনেক দেশ আছে সেখানে জনসংখ্যা খুবই কম, কারণ সেখানে সন্তান প্রযোজন ক্ষমতা সম্পন্ন নারী বা এমন মা খুবই কম রয়েছেন এই কারণে। তো প্রজনশীলতা পরিমাপ করার জন্য জনমিতির কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে প্রজনশীলতা বললাম যে একটা সময়, এটা কিভাবে পরিমাপ করে? বছরে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ এক বছরে 1000 জন নারীকে নেন, এই 1000 জন নারীর ভিতরে কতজন মা সম্ভব নারী আছে সেটাকে ক্যালকুলেশন করেন। তো এটা থেকে বের করা হয় যে কতটা বাচ্চা হবে। তো এটার জন্য কয়েকটা পরিমাপ আছে কিভাবে পরিমাপ করা হয়। স্থূল বা অশোধিত জন্মহার, যেটাকে ক্রুড বার্থ রেট বা সিবিআর বলে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাই সবচাইতে সর্বাধিক গ্রহণযোগ্য বলা চলে বা সবচেয়ে বেশি এটা ব্যবহার করে। তাহলে আমাদেরকে এই জিনিসটা আমাদের ক্রুড বার্থ রেট, এটাকে সিবিআর বলে। এটার ফুল মিনিংও পরীক্ষা আসতে পারে, আবার বলতে পারে স্থূল বা অশোধিত জন্মহার। এবং আরও কয়েকটা আছে, যেমন স্বাভাবিক জন্মহার, ন্যাচারাল অর সাইকোলজিক্যাল বার্থ রেট, এটাকে এনবিআর বলা হয়। তারপর সাধারণ প্রজননশীলতা হার, জেনারেল ফার্টিলিটি রেট, জিএফআর। তারপরে প্রজননশীলতা অনুপাত, ফার্টিলিটি রেশিও। এইগুলোর প্রত্যেকটা তোমাকে কি মনে অ্যাব্রিভিয়েশন মুখস্থ রাখা লাগবে। বয়স নির্দিষ্ট জন্মহার, এজ স্পেসিফিক বার্থ রেট। তারপরে মোট জন্মহার, টোটাল বার্থ রেট। স্থূল প্রজনন হার, গ্রস রিপ্রোডাকশন রেট, জিআরআরআর। নিট প্রজনন হার, নিট রিপ্রোডাকশন রেট, এনআরআর। এইগুলো কি এমসিকিউতে আসবে। তুমি যদি টোটালি মিনিংগুলো না জানো, দেখা গেলো একটা এমসিকিউ তোমার চলে যাবে। তাহলে আমরা এখানে কি পড়লাম? আমরা এখানে স্থূল বা অশোধিত জন্মহার। তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে কীভাবে পরিমাপ করে। তারপর দেখো মৃত্যুহার আছে। এখানে মৃত্যুহার বলছে ডেথ রেট। জনসংখ্যার আরেকটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হলো মৃত্যুহার। মৃত্যুহার বলতে এখানেও সাধারণত, আর মনে রাখবা, জন্মহার কিংবা মৃত্যুহার দুইটাই প্রতি 1000-এ গণনা করা হয়। মানে প্রতি 1000 জনে কতজন জন্মগ্রহণ করলো, আর মৃত্যুহার বলতে প্রতি 1000 জনে কতজন মৃত্যুবরণ করলো। মৃত্যুহার জনসংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে যেমন প্রভাবিত করে, অবশ্যই মৃত্যুহার জনসংখ্যার বৃদ্ধি প্রক্রিয়াকে প্রভাবিত করে। অর্থাৎ জনসংখ্যা অনেক হারে বেড়ে যাচ্ছিল, এখন ধরো মৃত্যুহার বেড়ে গেল, তাহলে জনসংখ্যা কি কমে যাবে। বিষয়টা এইভাবে প্রভাবিত করে। তেমনি সামাজিক অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যে সময় ও স্থিতিশীলতা প্রয়োজন, অকাল ও অত্যাধিক মৃত্যুর ফলে তা বিঘ্নিত হতে পারে। খুবই ইম্পর্টেন্ট। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যে সময় ও স্থিতিশীলতা প্রয়োজন, অকাল অত্যাধিক মৃত্যুর ফলে তা বিঘ্নিত হতে পারে। অর্থাৎ তুমি মনে করো তোমার এখন অনেক জনসংখ্যা প্রয়োজন, সেই অনুপাতে তোমার কি মনে করো জন্মহার চলছিল, বাট ওই টাইমে শিশুগুলো অনেক মৃত্যুহার বেড়ে গেছে। তাহলে তোমার দেশে তো জনসংখ্যা প্রয়োজন, বাট তোমার সেই পরিমাণে কি মানুষজন তাহলে তো হচ্ছে না, তাহলে এখানে কি বিঘ্নিত হয়ে যাবে।
মৃত্যুহার বিভিন্নভাবে পরিমাপ করা প্রকাশ করা যেতে পারে। নিম্নে মৃত্যুহার পরিমাপ কয়েকটি পদ্ধতি দেওয়া হলো। একটু আগে আমরা যেভাবে পড়েছি জন্মহারের কয়েকটা পদ্ধতি, এখন এগুলো আছে মৃত্যুহারের পদ্ধতি। যেমন কি হচ্ছে স্থূল বা অশরিত মৃত্যুহার, ওটা ছিল স্থূল বা অশরিত জন্মহার, আর এখানে কি মৃত্যুহার, তাহলে এটা ক্রুড ডেথ রেট। এখানে ডিফারেন্স, ওখানে সিবিআর ছিল, এখানে সিডিআর। এইটা হচ্ছে সব মানে সর্বাধিক এটা প্রচলিত এবং গ্রহণযোগ্য সিডিআর। আর বাকিগুলো পড়ে নিবা, বয়স নির্দিষ্ট মৃত্যুহার, শিশু মৃত্যুহার, প্রমিত মৃত্যুহার, জন্মকালীন আয়ু প্রত্যাশা, এবং এখানে দেওয়া আছে এসডিআর, আইএমআর, এসডিআর, এগুলোর ফুল ফিং কি। এই এসডিআরটা ভালো করে পড়ে রেখে এটা আসতে পারে স্ট্যান্ডার্ডিফাইড ডেথ রেট, স্ট্যান্ডার্ডিফাইড ডেথ রেট এটা আসতে পারে। কোনো দেশের মৃত্যুহার বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম কারণগুলো হলো, এখন মনে করো মৃত্যুহার মানুষের কখন হয়, যখন কোনো নেগেটিভ জিনিস এসপেক্ট আসে। এখন প্রাকৃতিক দুর্যোগ আসলো, তাহলে বাচ্চা কাচ্চা তো মারা যাইতে পারে, ঝড় আসতে পারে, ভূমিকম্প আসতে পারে, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, এছাড়া রয়েছে যুদ্ধ, সাম্প্রদায়িক সংঘর্ষ, রোগ, দুর্ঘটনা। অর্থাৎ যখন যুদ্ধ হবে, তাছাড়া মনে করো কোনো মহামারী আসলো, কলেরা, এর আগে তো আসতো কলেরা, ডায়রিয়া, তখন কী হতো, এই ধরনের মৃত্যুহার বেড়ে যেত। তাহলে মৃত্যুহার যখন, তাহলে আমরা বলতে পারি পরীক্ষায় যদি কোশ্চেন করে মৃত্যুহার বৃদ্ধি পেলে জনসংখ্যা একদিকে যেমন কমে, আবার অর্থনৈতিক উন্নয়ন বিঘ্নিত হয়। এটার এক পক্ষে আমরা যদি যুক্তি দিই, তাহলে বলবো অবশ্যই এটা সত্য কথা। কারণ মৃত্যুহার যদি বেড়ে যায়, তাহলে দেখা যাবে আমাদের জনসংখ্যা সেই পরিমাণে বাড়বে না, তাহলে আমাদের জীবনযাত্রার মান খেয়ে যাবে, কমে যাবে, এবং এটা এক ধরনের একটা এমন পর্যায়ে যাবে যেটা আমাদের দরকার ছিল, বাট সেই জনসংখ্যা সেই পরিমাণে পৌঁছাচ্ছে না। তারপর আমরা দেখি যে আমাদের এখানে মেয়ে এবং ছেলে বা নারী এবং পুরুষের অনুপাতটা কি। যেহেতু আমরা জনসংখ্যার জনমিতিক উপাদান পড়ছি, এই জনমিতিক উপাদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটা দেশে সামঞ্জস্যতা দরকার। অনেক বেশি ছেলে বা অনেক বেশি মেয়ে, মানে একটার থেকে বেশি আর একটা থেকে কম এমন থাকলে সেটা সামঞ্জস্য হবে না। অবশ্যই একটা ইকুয়ালিটি আমাদের মেনটেন করতে হবে, ছেলে এবং মেয়ে অথবা নারী পুরুষ একটা সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। তো নারী পুরুষের অনুপাত বা লিঙ্গ অনুপাত একটি গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান। সেক্স রেশিও বলতে বোঝায় প্রতি হাজারে, কত, প্রতি হাজারে নারী পুরুষের সংখ্যা অথবা নারীতে পুরুষ সংখ্যাকে বোঝায়। তার মানে প্রতি হাজারে কতজন নারী আছে, কতজন পুরুষ আছে। এর কয়েকটা পদ্ধতি আছে, তিনটি ভিন্ন পদ্ধতির মাধ্যমে অনুপাত দেখানো যায়। প্রতি 100 বা 1000 মহিলার মধ্যে পুরুষ সংখ্যা অথবা এর বিপরীত। আরেকটা হচ্ছে মোট জনসংখ্যায় মহিলা বা পুরুষের সংখ্যা, আর দশমিক আকারে নারী বা পুরুষের সংখ্যা। তাহলে প্রথম কথা, প্রতি 100 জনে পুরুষ কত, মহিলা কত, অথবা প্রতি 1000 জনে পুরুষ কত, মহিলা কত, এটা একটা উপায়। 2 নম্বর উপায় আছে মোট জনসংখ্যার ভিতরে কতজন পুরুষ, কতজন মহিলা, এটা একদম ডিরেক্ট শর্টকাট। আর থার্ড হচ্ছে দশমিক আকারে প্রকাশ করা, যে দশমিক আকারে নারীর সংখ্যা কত, পুরুষের সংখ্যা কত। তাহলে আমরা কি দেখলাম, জনসংখ্যার জনমিতিক উপাদানে নারী এবং পুরুষের সংখ্যা 3 ভাবে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে টোটাল যে আমি সাইজ পাবো বা আকার পাবো, সেখান থেকে টোটাল নারী কত, টোটাল পুরুষ কত, অথবা তারা 100 জন বা 1000 জনে কত কত আছে, অথবা দশমিক আকারে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। আর এখানে মনে রাখতে হবে কখনো একটা চাইতে একটা অনেক বেশি বা কম হবে না, তাহলে দেখো অসামঞ্জস্যতা দেখা যাবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অভিগমন। অভিগমন খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এখান থেকে প্রত্যেকবার সৃজনশীল প্রশ্ন আসে, তো আমরাও আশা করি এবারও পরীক্ষা আসবে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিগমন কি? অভিগমন হচ্ছে কোনো একটি স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া। কিন্তু ভূগোলের ভাষায় যখন তুমি অভিগমন বলবে, তুমি ঠিকই যাবে এক স্থান থেকে অন্য স্থানে, কিন্তু এই যাওয়াটা একটু বেশি দূরে হবে, এবং সেটা বেশিরভাগই স্থায়ীভাবে যাওয়ার জন্য, সেটাকে বলে অভিগমন। তো চল, অভিগমন কি? আদিকাল থেকে মানুষ এক জায়গা থেকে অন্য একটা জায়গায় অভিগমন করছেন। পৃথিবীর ইতিহাসে তাই অভিগমনটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ তার নিজের বিভিন্ন চাহিদা পূরণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করে। প্রাচীনকালে যাতায়াত ব্যবস্থা উন্নত থাকার কারণে অভিগমনের হার কম ছিল, কিন্তু বর্তমানে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির ফলে অভিগমনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তোমাদের যে স্লাইডটা দেওয়া হচ্ছে বা যে স্লাইড তোমরা দেখবে, এই স্লাইডে প্রত্যেকটা অংশ রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো। এই কারণে রাখা হয়েছে যেন প্রত্যেকটা এমসিকিউ তুমি স্লাইডগুলোতে কমন পাও এবং সর্বাধিক কমন পাও, এবং এমসিকিউ এর পাশাপাশি যেন ক্রিয়েটিভ কোশ্চেনও কমন পাও। যেভাবে গত বছরগুলোতে প্রত্যেকটি স্টুডেন্ট কমন পেয়েছে, সেই কারণে তুমি স্লাইডটা ভালোভাবে পড়বে। যেমন এখানে বলা হয়েছে কেন অভিগমন বৃদ্ধি পেয়েছে, এখানে বলা হয়েছে যাতায়াত ব্যবস্থা উন্নয়নের কারণে, শিল্পায়নের কারণে, অর্থনৈতিক ব্যবস্থা উন্নতির ফলে। তাহলে এই 3টা কারণে অভিগমন বৃদ্ধি পেয়েছে বর্তমানে। আর আগে কি ছিল? উন্নত যাতায়াত ব্যবস্থা ছিল। অভিগমনের ইংরেজি একটা শব্দ, সেটা হচ্ছে মাইগ্রেশন। অর্থাৎ বাংলাতে বলি অভিগমন, ইংরেজি বলে এটাকে মাইগ্রেশন। আর এই মাইগ্রেশন শব্দ হচ্ছে ল্যাটিন শব্দ মাইগ্রেট থেকে এসছে, যার অর্থ হচ্ছে বাসস্থান পরিবর্তন। অভিগমন বলতে মানব গোষ্ঠীর এক আবাসস্থল থেকে বা জায়গা থেকে অন্য জায়গায় সাধারণত দূরে গমনকে বোঝায়। তার মানে তুমি দূরে যাওয়াকে কি বলে? মাইগ্রেশন বা অভিগমন বলে।
তবে সাধারণত মাইগ্রেশন বলতে তুলনামূলকভাবে স্থায়ীভাবে অনেক দূরে গমন করাকে বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম ভূগোলের ভাষায়? মাইগ্রেশন বলতে এক স্থান থেকে অন্য স্থানে বা এক জায়গা থেকে অনেক দূরে যাওয়াকে বোঝায়, অল্প দূরে না, অনেক দূরকে বোঝায়। বিভিন্ন সমাজবিজ্ঞানী অভিগমনকে নানাভাবে সংজ্ঞায়িত করেছে, তবে একজন আমেরিকান সমাজবিজ্ঞানী ডব্লিউ পিটারসন অভিগমনের সংজ্ঞায় কি বলছেন? মাইগ্রেশন ইজ দ্য পার্মানেন্ট অর টেম্পোরাল মুভমেন্ট অফ পারসনস ওভার এ সিগনিফিক্যান্ট ডিস্টেন্স। তার মতে অভিগমন হলো কোনো ব্যক্তির দূরবর্তী স্থানে স্থায়ী বা সাময়িক গমন বা স্থানান্তর। তার মানে তিনি স্থায়ী এবং অস্থায়ী দুইটাই রাখছেন, তবে একটা জিনিস কমন রাখছেন, সেটা যেন দূরবর্তী হইতে হবে। তার মানে মনে রাখবা অভিগমন অবশ্যই কি হতে দূরবর্তী জায়গা। এখন অভিগমন যে কারণ, অভিগমন সাধারণত দুই রকমের কারণ হইতে পারে। মানে তোমার ভালো লেগেছে তুমি সেই কারণে অভিগমন করেছো, অথবা খারাপ লেগেছো সেই কারণে অভিগমন হয়েছে। এই যে তুমি ভালো লেগে এক জায়গাতে ভালো লাগার কারণে তোমার বাড়ি থেকে অন্য একটা জায়গায় বাড়ি করলে, এটাকে বলো আকর্ষণমূলক কারণ, যেটাকে পুল ফ্যাক্টরস বলা হয়। আর বিকর্ষণমূলককে কি বলা হয়? পুশ ফ্যাক্টর। এটা মনে রাখবা। তাহলে আকর্ষণমূলক কারণ হচ্ছে মানুষ নিজের ইচ্ছায় যদি বাসস্থান ত্যাগ করে, সেটা হচ্ছে আকর্ষণ। আর বিকর্ষণজনিত কারণ কি? মানুষ যখন বাধ্য হয়ে নিজের আবাসস্থান পরিবর্তন করে। তাহলে আমরা এখানে দেখলাম আকর্ষণ হচ্ছে নিজের ইচ্ছায়, আর বিকর্ষণ হচ্ছে মানুষ বাধ্য হয়ে ত্যাগ করলে। তাহলে আকর্ষণ ও বিকর্ষণের কারণগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে একটা ইচ্ছায় মানে নিজের ইচ্ছায় সেটা আকর্ষণ, আর যদি কেউ বাধ্য হয়ে তাহলে সেটা বিকর্ষণ। তো অভিগমনে আকর্ষণমূলক কারণ কি কি কারণ হইতে পারে? হঠাৎ করে মনে করো তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার জমিগুলো বেশি উর্বর না, অন্য একটা জায়গার জমি উর্বর, তাহলে উর্বর কৃষি জমি কাজ করার জন্য তুমি যেতে পারো। অন্য এলাকার খনিজ শক্তি সম্পদের ভান্ডার ভালো, সেখানে যেতে পারো। অনুকূল ও আরামদায়ক জলবায়ু মনে করো অন্য জায়গায় ভালো, সেখানে যেতে পারো। অর্থাৎ তুমি যেখানে থাকো সেই এলাকাটা মনে করো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে গরম, তুমি সেখানে টিকতে পারবে না, সেখানে তুমি অন্য জায়গায় যাবা। উচ্চতর শিক্ষা, এই যে আমরা মনে করো বাংলাদেশে পড়ালেখা করার পর যারা ইউনিভার্সিটি পড়ালেখা করার পর দেশের বাইরে পড়তে যেতে চাই, তাহলে হয়তো সেখানে উচ্চতর শিক্ষাটা পাবো, সেই কারণে উচ্চতর শিক্ষার জন্য সেখানে যাই। উন্নত অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার লোভে যায়, জীবনযাত্রার উচ্চ মানের জন্য যায়, অজানাকে জানার জন্য যায়, পানির প্রাচুর্য প্রবৃত্তি এইসব কারণে যায়। ধরো এমন একটা এলাকা আছে সেখানে পানির প্রাচুর্যতা নাই, মানে মরুভূমি, বা মনে করো সেই জায়গায় খুবই পানি তেমন ভালো না, তাহলে কি করবে? ভালো পানির জন্য সে অন্য জায়গায় যাবে। আর অভিগমনে বিকর্ষণমূলক কারণ মানে বাধ্য, মানে যেগুলো তার খারাপ, বিকর্ষণমূলক কারণ যে একটু আগে আমরা দেখেছি বিকর্ষণকারী মানুষ বাধ্য হয়ে। বিকর্ষণের কারণ কি হতে পারে? বন্যার কারণে, খরার কারণে, মহামারীর কারণে, অগ্নুৎপাতের কারণে, ভূমিকম্পের কারণে, দারিদ্রতার কারণে, সাম্প্রদায়িক রাজনৈতিক দাঙ্গা, যুদ্ধ, বেকারত্ব, এইগুলো। তার মানে এই জিনিসগুলোর লোভে তুমি যাচ্ছ, এইগুলোর আকর্ষণে যাচ্ছ, আর এইগুলো তোমাকে বাধ্য করে পাঠাচ্ছে। তার মানে এই জিনিসগুলো কি করছে? তোমাকে বাধ্য করছে। আর এই যে জিনিসগুলো আমরা পড়লাম এইগুলো তোমাকে কি করছিল? এইগুলো তোমাকে আকর্ষণ করছিল। তাহলে এইগুলোর লোভে তুমি যাচ্ছ, আর এইগুলোর তোমাকে বাধ্য করেছে যাওয়ার জন্য। হঠাৎ করে মনে করো বন্যা হয়েছে, এখন অত খরা হয়েছে, মহামারী হয়েছে, তুমি থাকতে পারবে না, সেখানে তোমাকে বাধ্য হয়ে চলে যেতে হবে। তো অভিগমনের সার্বিক কারণগুলোকে দুইভাবে আলোচনা করে। হ্যাঁ, এই যে আমরা অভিগমন বললাম, তাহলে প্রাইমভাবে অভিগমন দুই প্রকার। এই অভিগমনের কারণটা দুই প্রকার, একটা আকর্ষণ, একটা বিকর্ষণ। আর অভিগমনটা কয় প্রকার সেটা যদি বলি তাহলে বলবো দুই প্রকার। অভ্যন্তরীণ অভিগমন মানে দেশের ভিতরে, আর আন্তর্জাতিক অভিগমন মানে একটা দেশের সীমানার বাইরে যখন সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। তো চলো এখন আমরা দেখি অভ্যন্তরীণ যে অভিগমন এটা কি কারণে হয়। একটা দেশের ভিতরে অভিগমনটা কি কারণে হচ্ছে, অর্থাৎ তার নিজ বাড়ি থেকে কেন সে চলে যায়। মানুষ বিভিন্ন প্রয়োজনে একই দেশের ভিতর গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে এবং শহর থেকে শহরে অভিগমন করতে। তাহলে কত সুন্দর জিনিস দেখো, এক গ্রাম থেকে আরেক গ্রামে সে যেতে পারে, অর্থাৎ গ্রাম থেকে সে শহরে যেতে পারে। আবার এমনও আছে শহর থেকে গ্রামে, ওই যে যারা শহরে অনেক দিন ধরে চাকরি করেছে, চাকরি করার পরে গ্রামীণ জীবন যাদের ভালো লাগে তারা কি করে? শহর থেকে গ্রামে চলে আসে। আবার এমনও আছে শহর থেকে শহরে অভিগমন করে। মনে করো ঢাকা সিটির অনেকে মনে করো ধানমন্ডি আছে, বসুন্ধরা আবাসিকে বাড়ি করলো, অথবা বসুন্ধরা আবাসিক থেকে ধানমন্ডিতে বাড়ি করলো, বিষয়টা এমন। তাহলে শহর থেকে শহরে অভিগমন করে। অথবা মনে করো সিলেট শহর থেকে চট্টগ্রাম শহরে বাড়ি করলো, বিষয়টা এমন। যেসব কারণে এই অভিগমনটা করে, এই কারণগুলো আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা দেখলাম অভ্যন্তরীণ অভিগমন কয় প্রকার হতে পারে। এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার হতে পারে। এখন কি কি কারণ হতে পারে আমরা দেখবো। প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। মনে করো একজনের বাড়ি হচ্ছে কোয়া গ্রামে, এখন সে খ গ্রামে যেতে চায়। কেন যেতে চায়? ওখানে তার ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে।
বা ওখানে চাষাবাদটা ভালো হবে, বা ওখানে সে কলকারখানা দিতে পারবে। অর্থাৎ সে যে ক গ্রামে আছে এখানে সে কলকারখানা দিলে লাভ হবে না, সেই কারণে সে ওই গ্রামে যেতেছে খ গ্রামে। তাহলে এই কারণে সে যাবে। তাহলে দেখো মানুষ তার আর্থিক অবস্থার উন্নয়নের জন্য, তাহলে সে যে অবস্থায় আছে এই অবস্থাকে ডেভেলপ করার জন্য গ্রাম থেকে শহরে অভিগমন করে। অভ্যন্তরীণ অভিগমন অভ্যন্তরীণ অভিগমনের অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমি ও খাদ্য সরবরাহের সীমাবদ্ধতা, শিল্প পরিবহন ব্যবস্থার উন্নতি। যেমন বাংলাদেশে গ্রাম থেকে মানুষ জেলা শহরে ঢাকা চট্টগ্রাম চলে আসে। তাহলে আমরা এখানে দেখলাম সিম্পল বিষয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি তার টাকা পয়সা আয় উপার্জন ভালো হয় সে সেখানে চলে যাবে, এটা সিম্পল বিষয়। সেই কারণে মানুষ অভ্যন্তরীণ অভিগমন করে এবং সেটা এক জায়গাতে আরেক জায়গায় হতে পারে। যেমন মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে, অনেক মানুষ আছে যারা গ্রামে কাজকর্ম করতো এখন শহরে চলে আসে, বিশেষ করে যারা গার্মেন্টসে কাজকর্ম করে। তাহলে এটা আমরা উদাহরণ দিয়ে লিখতে পারি, গ্রাম থেকে অনেক মানুষ শহরে চলে আসে গার্মেন্টসে কাজকর্ম করার জন্য। তাহলে এটা কিসের কারণে? অর্থনৈতিক কারণে। এবং একটা দেশের অভ্যন্তরে আছে সেই কারণে এটা অভ্যন্তরীণ কারণ। এখন সামাজিক কারণ, এটা খুব ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ অভিগমন অন্যের কারণে সামাজিক অবস্থা, যেমন মনে করো যে কারো বিবাহ হলো, তাহলে বিবাহ হলে কী হবে? এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে আসবে না, এক শহর থেকে আরেক শহরে চলে আসবে না, তাহলে সামাজিক একটা কারণ হইতে পারে। যে অভ্যন্তরীণ অভিগমনের অন্যতম একটি কারণ সামাজিক অবস্থা, যেমন বিবাহজনিত কারণে মহিলারা এক গ্রাম থেকে অন্য গ্রামে, গ্রাম থেকে শহরে অভিগমন করে থাকে। এছাড়া সন্তান জন্মদানের সময় মহিলা পিতৃলে অভিগমন করে, যে অভ্যন্তরীণ অস্থায়ী অভিগমন। এটা কিন্তু অভ্যন্তরীণ অস্থায়ী অভিগমন। হ্যাঁ, তাহলে অভিগমন দুই প্রকার, স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। এটা হচ্ছে অস্থায়ী। আর অনেক সময় স্থায়ী কি, যখন একটা মেয়ের একটা ছেলের সাথে বিয়ে হয় তখন সেই মেয়েটা যখন ওই ছেলের বাসায় যায় তখন এটা অবশ্যই স্থায়ী, ওটা তার বাসা হয়ে যাবে এবং এটা একটা সামাজিক সম্পর্ক স্থাপন করবে। তাহলে আমরা এখানে বলতে পারি সামাজিক কারণটা অবশ্যই ঘটে। তাহলে আমরা এখানে দুইটা কারণ দেখলাম। তারপর দেখো জীবনযাত্রা মান উন্নয়ন। এই জীবনযাত্রা মানেও যে কথা, এই অর্থনৈতিক কথাটা একই। এই অর্থনৈতিক উন্নয়নের কারণে জীবনযাত্রা মান উন্নয়ন, অর্থনৈতিক কাজের মাধ্যমে। হ্যাঁ, অর্থনৈতিক কাজ, তাহলে অর্থনৈতিক কাজের মাধ্যমে জীবনযাত্রা মান উন্নয়ন হয়। জীবনযাত্রা মান উন্নয়ন বলতে কি বোঝায়? অর্থাৎ তুমি যে পেশায় আসো, ধরো এই পেশা দিয়ে তোমার পুরো ফ্যামিলির জীবিকা নির্বাহ হচ্ছে না, তখন তুমি অবশ্যই কি করবে? যে অন্য একটা পেশা খুঁজবে বা অন্য একটা আয়ের সোর্স খুঁজবে। এই আয়ের সোর্স খুঁজতে যে তুমি দেখবা যে আমি এই যে গ্রামে আছি, গ্রাম থেকে শহরে যাব, না শহর থেকে অন্য শহরে যাব, বা এখান থেকে কোথায় যাওয়া যায়। কিন্তু এটা কিসে থাকবে? সীমানার ভিতরে, দ্যাট মিন দেশের ভিতরে। সেখানে এটাকে অভ্যন্তরীণ অভিগমন বলা হয়। এবং তোমার জীবনযাত্রার মান উন্নয়ন যদি তুমি চেঞ্জ করছো এই কারণে। তো কি লিখছে দেখো, কখনো কখনো জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অভ্যন্তরীণ অভিগমন ঘটে। পর্যবেক্ষণ করে দেখা গেছে যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য মানুষ উন্নত গ্রাম থেকে উন্নত শহরের দিকে স্থানান্তরিত হয়েছে। যেমন বাংলাদেশের পৌর অঞ্চলে, বিশেষ করে ঢাকা, গাজীপুর, কুমিল্লা, চাঁদপুর ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মানে উন্নত এলাকা থেকে কি হচ্ছে? উন্নত এলাকার দিকে আসছে, তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য। তারপর দেখো শিল্পের উন্নয়ন। শহরের শিল্পের উন্নয়নের জন্য অভ্যন্তরীণ অভিগমন ঘটে। এখন মনে করো কোনো জায়গায় কলকারখানা তুমি প্রতিস্থাপন করেছো, তাহলে এই কলকারখানার জন্য তোমার কী লাগবে? কর্মচারী লাগবে। এই কর্মচারী কি তুমি শহরে পাবা? শহরের মানুষজনকে তুমি কর্মচারী হিসেবে তো মানে একদম শ্রমিক হিসেবে, লেবার হিসেবে পাবা না। তাহলে গ্রামের অনেক মানুষ আছে যারা লেখাপড়ায় শিক্ষিত না, তারা শ্রমিক বা লেবার হিসেবে কাজকর্ম করে, তখন তুমি কি করবা? তাদেরকে হায়ার করবা গ্রাম থেকে। তাহলে এই যে এক জায়গায় যদি কলকারখানা স্থাপন করো, তাহলে তুমি সেই জায়গায় গ্রাম থেকে মানুষ হায়ার করছো, তাহলে এই মাধ্যমে তারা কি হচ্ছে? অভিগমন ঘটছে। তাহলে এই যেখানে লিখছে যে শিল্পের উন্নতি অভিগমনে একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক উপাদান। শহর এলাকায় শিল্প প্রতিষ্ঠিত হওয়ায় এবং কৃষিভিত্তিক নয় এমন সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানের মাধ্যমে অর্থনৈতিক অসমতা দেখা যায়, এজন্য মানুষ স্থানান্তরিত হয়। এখানে বলছে অর্থনৈতিক অসমতা দেখা যায় কারণ কি? গ্রাম এলাকায় তো কলকারখানা নেই, টাকা পয়সা নাই, তাহলে গ্রাম এলাকার লোক কোথায় আসবে? শহরে আসবে। যেমন গাজীপুরে কি অনেক ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, দেখবা ফ্যাক্টরি কলকারখানা আছে, গ্রামের মানুষ সব গাজীপুরে আছে। তারপর দেখো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ধরো কোনো এলাকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন যদি ভালো হয়, মানুষজন অবশ্যই চাবে সেই এলাকায় বসত বাড়ি করতে। কারণ তোমার মনে করো বাড়ি এমন একটা জায়গায়, জাস্ট ইমাজিন করো হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে পড়েছো, বাট তোমার এলাকার রাস্তাঘাট খুবই খারাপ, তুমি তখন হসপিটালে কীভাবে যাবে? তাহলে হাসপাতালে তোমাকে যদি যেতে হয়, তাহলে তোমার ওই রাস্তাটা পার করার সময় খুব কষ্ট করে যেতে হবে। সেই কারণে তুমি এক কাজ করবে, হাসপাতালে যাওয়ার জন্য খুব ভালো একটা রাস্তা খুঁজবে যে যায় তোমার বাড়ি সেই এলাকায় যেন তোমার বাড়ি হয়। তাহলে বিষয়টা কি? পরিবহন ব্যবস্থার উন্নয়নেও অভিগমন একটি অন্যতম কারণ। প্রাচীনকালে পরিবহনের সুযোগ সুবিধা না থাকে অভিগমন হার কম ছিল, বর্তমানে যোগাযোগ শহরের কারণে অভিগমন হার বেশি আছে। তার মানে এখন আমাদের যে এলাকায় বসত বাড়ি গড়ে তুলবো, অবশ্যই খেয়াল রাখবো সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা কেমন। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, আমরা সেই এলাকায় বসত বাড়ি গড়ে তুলবো, না হলে করতে পারবো না। তারপর দেখো ব্যবসা বাণিজ্যের কারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যবসা বাণিজ্যের কারণ। এটা আমরা জানি যে এলাকায় ব্যবসা বাণিজ্য ভালো হবে,
মানুষ অবশ্যই সে এলাকায় বসত বাড়ি করতে চাবে, কারণ তার ওই বাসা থেকে ব্যবসা বাণিজ্যের স্থানটা খুবই কাছে হবে। ফলে দেখা যাবে তার ওই সহজ জায়গাটা বা স্থানান্তরটা সহজ হওয়ার কারণে বা যাতায়াতটা সহজ হওয়ার কারণে, দূরবর্তী কম হওয়ার কারণে ওই জায়গাটায় সে অভিগমনের কারণে অনেক লাভবান হবে। দেশের অভ্যন্তরে এক শহর থেকে অন্য শহরে মানুষ ব্যবসা বাণিজ্যের কারণে অভিগমন করে, যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মনে করো ওখানে সে ব্যবসা বাণিজ্য করছে, তার মানে অবশ্যই তার ওখানে যাওয়াই লাগবে। তাহলে সে ওখানে বাড়িও করতে পারে বা সে সেখানে থাকতেও পারে। এই দুইটা জিনিস, আইদার সে সেখানে বাড়ি করলো এবং তার পাশে ব্যবসা বাণিজ্য স্থাপন করলো, অথবা এমনটা হতে পারে বাড়ি থেকে সে ওই জায়গায় প্রতিনিয়ত যাচ্ছে, এই দূরবর্তী জায়গায় যাচ্ছে। কেন যাচ্ছে? ওই জায়গায় তার ব্যবসা আছে। জাস্ট ইমাজিন একজন মানুষের নারায়ণগঞ্জে একটা ব্যবসা আছে, শাড়ির বিজনেস আছে বা কোনো কলকারখানা আছে, তাহলে কি করা লাগবে? তাহলে মনে তার বাড়ি ছিল চট্টগ্রামে, তাহলে চট্টগ্রামে তার নারায়ণগঞ্জ আসা লাগবে, হয় নারায়ণগঞ্জে সে থাকবে অথবা তার চট্টগ্রামতে নারায়ণগঞ্জে ডেইলি আসা লাগবে, কারণ সে এখানে ব্যবসা বাণিজ্য করছে। তাহলে ব্যবসা বাণিজ্যের কারণেও কি হতে পারে? অভ্যন্তরীণ অভিগমন হতে পারে। তারপর ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা আছে, তার অবশ্যই খাবার দরকার ক্ষুধার জন্য। এখন সে এমন একটা এলাকায় আছে সেখানে তার খাদ্য মানে খুব সীমাবদ্ধতা, মানে খাদ্য বেশি নাই, তাহলে কি করবে? সে অবশ্যই এমন একটা জায়গায় যাবে যেখানে খাদ্যের জন্য তার কোনো কষ্ট না থাকে। তাহলে কি লিখছে দেখো, ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা অভ্যন্তরীণ অভিগমনের আরেকটি কারণ। ভূমির সীমাবদ্ধতা মানুষের অর্থনৈতিক জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে, কারণ ভূমি যদি তোমার না থাকে তুমি চাষাবাদ করবা কী করে? আর চাষাবাদ যদি না করতে পারো খাদ্য ফলাবা কী করে? এক্ষেত্রে জমির অনুপাতে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং মাথাপিছু আয় কমে যায়, ফলে মানুষ অভিগমন করতে চায়। সাধারণত এক্ষেত্রে অভ্যন্তরীণ অভিগমন ঘটে, দেশের গ্রামাঞ্চল থেকে ঢাকা শহরে অভিগমন। তারপর দেখো জনসংখ্যার চাপ। জনসংখ্যার চাপ কি? অর্থাৎ তুমি যে রিজিয়নে বা যে এলাকাতে আসো, মনে করো সেখানে থাকার কথা 100 জন, কিন্তু সেখানে আছে আমার 200 জন আছে, তো তুমি থাকতে পারবে না। ঠিক সেই কারণে তোমার ওই জায়গাতে বেরিয়ে এসে অন্য একটা ভালো জায়গায় যাইতে হবে। পারিবারিক জনসংখ্যার চাপ বৃদ্ধি পেলে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করে। অভ্যন্তরীণ অভিগমনের অন্যতম একটি কারণ হলো জনসংখ্যার চাপ বৃদ্ধি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। তাহলে মেইন কারণটা হইতে পারে জনসংখ্যার চাপ। জনসংখ্যার চাপ যখনই বৃদ্ধি পাবে তখনই মানুষজনকে চলে যেতে যাবে। এমন এটা বাংলাদেশের গ্রামাঞ্চলে অহরহ দেখা যায়। অর্থাৎ একটা পরিবারে একজন বাবার 5টা বা 6টা সন্তান থাকতে পারে, কিন্তু তার জমি মনে করো খুবই কম। তাহলে এখন কি করবে? অবশ্যই তারা কি করে? সেপারেটিং হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় বসত বাড়ি করে। এই কারণে অভিগমনটা বাড়ে, অভ্যন্তরীণ অভিগমন। তারপরে কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ দেখা গেছে আমি যে এলাকায় আছি কৃষি ব্যবস্থাটা খুবই উন্নত বা সেকেলে বা অনেক ভালো না, তো দেখা গেল এটাকে যান্ত্রিকীকরণ করেছে এমন এলাকায়, সেই এলাকায় আমি চলে যাবো, কারণ সেই জায়গায় যে যান্ত্রিকীকরণ যেহেতু করেছে তাহলে চাষাবাদ বেশি ভালো হবে। তো এখানে দেখো যে অঞ্চলে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় সে অঞ্চলে কৃষকরা সহজে অভিগমন করে। তাহলে যে অঞ্চলে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করায় সে অঞ্চলে কৃষকরা সহজেই কী করে? অভিগমন করে। তার মানে বিষয়টা সিম্পল, যে এলাকায় কৃষি যন্ত্রপাতি অনেক আধুনিক সে এলাকায় মানুষজন কী করে? চলে যাবে। গ্রাম থেকে গ্রামে বা শহরের নিকটবর্তী অঞ্চলে এ ধরনের অভ্যন্তরীণ অভিগমন দেখা যায়। এরপর আমরা দেখব আন্তর্জাতিক অভিগমন। এখানে আমরা একটু বুদ্ধি খাটাবো, যেহেতু আমরা অভ্যন্তরীণ অভিগমনটা পড়ে ফেলেছি। তো মনে রাখবো অভ্যন্তরীণ অভিগমনও যে কারণে ঘটে প্রায় একইভাবে আন্তর্জাতিক অভিগমন ঘটে। জাস্ট ইমাজিন করো একটা মানুষ যখন সিলেটে আয় করছিল 100 টাকা, সে চট্টগ্রামে ওই কাজটা করে মনে করো 500 টাকা পেতো, তাহলে সে অবশ্যই চট্টগ্রামে অভিগমন করবে। এখন ওই কেসটা যদি মনে করো সে ভুটানে 5,000 টাকা পায়, তাহলে সে ভুটানে চলে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি অর্থনৈতিক কারণে সে চট্টগ্রামে 500 টাকা পাচ্ছিল, এখন সেই টাকাটা যদি মনে করো তোমার ভুটান বা নেপালে যেহেতু বেশি পাচ্ছে, তাহলে সে সেই দেশে যাবে। তাহলে এটা কী কারণে যাবে? আন্তর্জাতিক কারণে যাবে। তাহলে তুমি একটা জিনিস পড়ে 2টা কাজ করে ফেলবা, অভ্যন্তরীণ কারণগুলো আন্তর্জাতিক কারণের সাথে রিলেটেড। তো চলো আমরা শুরু করি। মানুষ বিভিন্ন প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশে যে অভিগমন করে তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। তার মানে কি? মানুষ বিভিন্ন প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশে যে অভিগমন করে, আন্তর্জাতিক অভিগমন। এটা ক নম্বরের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ, দেখবা তোমার বোর্ডে চলে এসছে। আন্তর্জাতিক অভিগমন বিভিন্ন কারণ হয়ে থাকে। কি কারণ হয়ে থাকে? ফার্স্ট কারণ অর্থনৈতিক কারণ। দেখছো একদম সেম জিনিস, দেশের অভ্যন্তরে যেভাবে অর্থনৈতিক কারণে অভিগমন করে সেম জিনিস দেশের বাইরেও ঘটে। ধরো তুমি একটা কাজ করো, সেই কাজ করে পেতে 100 টাকা, কিন্তু ওই কাজটা করে অন্য একটা দেশে পাবা 1000 টাকা। তো তুমি এই দেশে থাকবে না ওই দেশে যাবো? অবশ্যই ওই দেশে যাবা। সেই কারণে বাংলাদেশে অনেক প্রবাসীরা রেমিটেন্সটা টাকাটা আসে কি কেন? বাংলাদেশ থেকে তারা ওই দেশে কাজ করতে যায়, সেই কারণে। দেখো এখানে পাবো আমরা সাধারণত মানুষ উন্নত সচ্ছল জীবনযাপনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় অধিকারে অভিগমন করে থাকে। সাধারণত কি কারণে করে? কৃষি জমির হ্রাস। ধরো তুমি যে এলাকায় বসবাস করো সেই জায়গায় কৃষি জমিটা কমে গেছে, তো তুমি কৃষি কাজ করো, চাষাবাদ করো, তাহলে অবশ্যই চাইবে পাশের একটা গ্রামে যাইতে।
এখন পাশের গ্রাম কেন তুমি এখানে যাইতে পারছো না? কারণ পাশের এটা তো আর দেশের সীমানার মধ্যে না, তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ না থেকে আন্তর্জাতিক, সেই কারণে তুমি দেশের বাইরে যাবা। তাহলে তোমার দেশে যদি কৃষি জমি হ্রাস হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তুমি সেই টাকাটা ইনভেস্ট করবে দেশের বাইরে। প্রযুক্তিগত উন্নয়ন, মনে করো আমাদের দেশের সাথে চীনে অনেক প্রযুক্তিগত উন্নয়ন আছে, তাহলে অবশ্যই আমরা কী করবো, চীনে ইনভেস্ট করবো, সিঙ্গাপুর ইনভেস্ট করবো। শিল্পায়ন, অন্য দেশে যেহেতু শিল্পায়নটা ভালো হচ্ছে আমাদের চাইতে, তাহলে সেখানে আমরা কী করবো, ইনভেস্ট করবো। অন্য দেশে পরিবহন ব্যবস্থার উন্নতি আছে, তাহলে আমরা সেখানে ইনভেস্ট করবো। ব্যবসা বাণিজ্যের প্রসার, এসব কারণে আমরা অন্য দেশে অভিবহন করে থাকি, মানে আমরা সেই দেশে যে ব্যবসা বাণিজ্য এইসব কাজকর্ম করি। তাহলে কেন করি? এই যে কৃষি জমির হ্রাস, প্রযুক্তিগত উন্নয়ন, মনে করো আমাদের দেশে কৃষি জমির হ্রাস হয়ে গেছে, প্রযুক্তিগত সেই দেশে উন্নত, শিল্পায়ন হচ্ছে সেখানে বেশি, পরিবহন ব্যবস্থার উন্নতি, ব্যবসা বাণিজ্যের প্রসার, এই কারণে আমরা কি করছি, আমরা অভিগমনটা সেই দেশে ঘটাচ্ছি। উন্নয়নশীল ও উন্নত দেশের মানুষ, ভালোভাবে মনে রাখবা কারা কারা যায়, উন্নয়নশীল ও উন্নত দেশের মানুষ বিদেশে ভালো কাজের আশায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন এই দেশে অভিগমন করে থাকে। বিশেষ করে প্রবাসীরা ওই সমস্ত দেশে যায় কেন? উন্নত টাকা পয়সা বা উন্নত সুযোগ সুবিধা পাওয়ার জন্য। কোন কোন মনে রাখবা, তিন কোয়ালিটির দেশ আছে, একটা হচ্ছে উন্নত, একটা হচ্ছে উন্নয়নশীল, আর একটা হচ্ছে অনুন্নত। তো এই উন্নয়নশীল এবং উন্নত দেশের মানুষজন বেশি বাইরের দেশে যায়। হ্যাঁ, তারপর দেখো সামাজিক কারণ। সামাজিক কারণ আমরা একটু আগেই পড়েছি, যেমন এক জেলার মেয়ে আর এক জেলায় বিয়ে অনুষ্ঠিত হলে, অথবা এক জেলার মেয়েটাকে যদি তুমি এখন ওই জেলার মেয়েটাকে দেশের বাইরে বিয়ে দিয়ে দাও, তাহলে সে কী করবে, ওই দেশের বাইরে চলে যাবে না? তাহলে এইভাবে কি হবে, তার আন্তর্জাতিক একটা সম্পর্ক নির্ধারণের মাধ্যমে সে ওই দেশে যে থাকছে স্থায়ীভাবে, তাহলে এটা একটা সামাজিক কারণ হতে পারে। তাহলে দেখো অভিগমনের জন্য কিছু সামাজিক কারণ থাকতে পারে, আত্মীয় স্বজন, ভাষা, বৈবাহিক সম্পর্ক, জোরপূর্বক উৎখাত, সংখ্যালঘুদের নির্যাতন, যেমন রোহিঙ্গাদের বাংলাদেশে আসা ইত্যাদি কারণে আন্তর্জাতিক অভিগমন ঘটে থাকে। তাহলে আমরা দেখলাম যে কিছু কারণে আমরা বাইরের দেশে যাই, সেই কারণগুলো। রাজনৈতিক কারণে হইতে পারে, বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সেই অভিগমনটা ঘটতে থাকে। যেমন বিভিন্ন রাজনৈতিক কারণে আন্তর্জাতিক অভিগমন হয়ে থাকে, সরকারের বিভিন্ন নীতিমালা, আইন কানুন, রাজনৈতিক অসন্তোষ ইত্যাদি কারণে অভিগমন হয়ে থাকে। তারপর দেখো সাংস্কৃতিক কারণ। অনেক ক্ষেত্রে অভিগমনের পেছনে কিছু সাংস্কৃতিক কারণ থাকতে পারে। মানুষ উন্নত ও মুক্ত সমাজ ব্যবস্থার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়। অবশ্যই তুমি চাবা কি, যেখানে ভালো সংস্কৃতি আছে, তোমার সন্তান, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজনকে সেই জায়গায় নিয়ে যে রাখতে, তোমার ভালো জীবন লিড করতে। তো দেখা যায় শিক্ষা, খাদ্যাভাব, ভাষা, উন্নত মন মানসিকতার প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন দেশে মানুষ অবগমন করে থাকে। যেমন বাংলাদেশের অনেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, কারণ যুক্তরাষ্ট্রের ওই সংস্কৃতি তার জন্য ভালো মনে হয়। ওখানকার শিক্ষা, ওখানকার চিকিৎসা, ওখানকার এনভায়রনমেন্ট তার জন্য ভালো লাগে, সেখানে সে সেখানে যায়। তারপর দেখো ধর্মীয় কারণ কি হইতে পারে। ধর্মীয় কারণেও কিছু মানুষ অভিগমন করে থাকে। হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে, হিন্দু অধ্যুষিত দেশে, মুসলিম ধর্মাবলম্বী মধ্যে মানুষদের মধ্যে মুসলিম অধ্যুষিত দেশে অভিগমনের প্রবণতা থাকে। সামর্থ্যবান হিন্দু ধর্মের অনেকে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন, তো এটা ধর্মীয় কারণ। তারপর দেখো শিক্ষা ও গবেষণা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অহরহ হয়ে থাকে যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ে স্টুডেন্টরা উচ্চশিক্ষা লাভ করার জন্য দেশের বাইরে যায়, তো এটা একটা কারণ। উচ্চতর শিক্ষা গ্রহণ ও গবেষণার কাজে অভিগমন হয়ে থাকে। মানুষ উন্নত উন্নয়নশীল দেশসমূহ থেকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উন্নত দেশগুলোতে অভিগমন করে। সবসময় মনে রাখবা, একটু আগে যেটা লিখেছিলাম, এই উন্নয়নশীল উন্নত থেকে সবসময় ওরা কোথায় যায়, উন্নত দেশের দিকে যায়, কারণ উন্নত দেশে টাকা পয়সা বেশি। হ্যাঁ, আর বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। যেমন বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া খুব যায়। এবং তোমাদেরকে যদি বলি, এখন সাধারণ কথা হিসেবে বাংলাদেশের সবচাইতে বেশি অস্ট্রেলিয়াতে যায়, কারণ উচ্চশিক্ষা লাভের জন্য যুক্তরাষ্ট্র অনেক বিষয়ে কড়াকড়ি করছে, তো সেখানে। তারপরে জলবায়ু পরিবর্তন। বর্তমান সময়ে জলবায়ু খুবই ইম্পর্টেন্ট জিনিস। জলবায়ু পরিবর্তন, মনে করো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপের কথা চিন্তা করি। তারা 2009 সালে সমুদ্রের নিচে একটা মিটিং করে। এই মিটিংটা কেন করে? কারণ তাদের যে দ্বীপটা, তারা দ্বীপ বিশিষ্ট রাষ্ট্র, যে পানির নিচে চলে যাবে কিছুদিন যদি জলবায়ু পরিবর্তন অনেক বেশি হাই হয়, ইভেন যাবেও। তো তাদের তো এখন কি করা উচিত, তাদের ওই দেশে যে মানুষ আছে তারা তো আর ইচ্ছা করে কি করবে না, নিজের প্রাণটা দিয়ে দিবে না। তারা অবশ্যই কি করবে, জলবায়ু পরিবর্তনের মালদ্বীপ যদি ডুবে যায়, তার আগে কি করতে হবে, তাদের দেশের অন্য একটা দেশে আশ্রয় গ্রহণ করতে হবে। সেখানে মালদ্বীপ সরকারের কি জমি জমা ক্রয় করা শুরু করে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি জলবায়ু পরিবর্তনের কারণে একটা দেশ আরেকটা দেশে অভিগমন করতে পারে, যেটা এখানে দিতে পারে এই যে
বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন এবং সেই সাথে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি অভিগমনের কারণ হিসেবে দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা উদাহরণ দিতে পারি, আর উদাহরণ দিলে টিচাররা খুশি হবে, মার্কস বেশি দেবে। এখানে মালদ্বীপের উদাহরণটা দিতে পারো যে মালদ্বীপে যেহেতু এই জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে পানির উচ্চতা বেড়ে যাবে এবং সেই মানুষজন যদি ওখান থেকে অন্য দেশে যায় তাহলে সেটা হয়ে যাবে জলবায়ু পরিবর্তনজনিত আন্তর্জাতিক অভিগমনের কারণ। এখন এতগুলো পড়লাম আমরা, কি প্রথমে পড়লাম অভিগমন কেন হয়, আকর্ষণমূলক কারণ, বিকর্ষণমূলক কারণে। অভিগমন কয় প্রকার? দুই প্রকার, আন্তর্জাতিক অভিগমন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। আবার পড়লাম অভ্যন্তরীণ অভিগমন আন্তর্জাতিক অভিগমনের কি কি কারণ হইতে পারে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ইটিসি এভরিথিং। এখন আমরা যে জিনিসটা পড়বো, সাধারণত দুই ধরনের অভিগমন দেখা যায়, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক। ঐচ্ছিক মানে ইচ্ছা, তোমার ইচ্ছার উপর, আর অনৈচ্ছিক মানে তোমাকে জোর করে পাঠানো। ঐচ্ছিক অভিগমন কি? যখন মানুষ তার নিজের চাহিদা মেটানোর জন্য বা নিজের ইচ্ছায় অভিগমন করে। তাহলে নিজের ইচ্ছায় যদি অভিগমন করো, তুমি ইচ্ছা করে চলে গেলে, তাহলে সেটা হচ্ছে ঐচ্ছিক অভিগমন, উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্র অভিগমন। আর অনৈচ্ছিক অভিগমন কি? মানুষ যখন ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে এক কারণে অন্য জায়গায় চলে যায়, তখন অনৈচ্ছিক অভিগমন বলে। যেমন মিয়ানমারের রোহিঙ্গারা কি ইচ্ছা করে বাংলাদেশে এসেছে, তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে, তাহলে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে অভিগমন। তাহলে এইখানে আমরা পড়লাম অভিগমন দুই প্রকার, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক, একটা ইচ্ছা করে একটা জোর করে। এখন স্থানের উপর ভিত্তি করে অভিগমন দুই ভাবে ভাগ করা হয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক। এটা যদি একটু আমরা পড়েছি যে স্থানের উপর ভিত্তি করে, এটা স্থানের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা অভ্যন্তরীণ, এটা আন্তর্জাতিক। যেমন এটা নির্দিষ্ট দেশের সীমানার ভিতর হবে, সেটা অভ্যন্তরীণ। ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে কুমিল্লা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে খুলনা, চট্টগ্রাম থেকে সিলেট, ইটিসি মানে দেশের ভিতরেই। আর আন্তর্জাতিক মানে বাংলাদেশ থেকে ইউএসএ, বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, বাংলাদেশ থেকে তুমি কোথায় যাবা, যে কোনো দেশে তুমি যেতে পারো, অস্ট্রেলিয়া, কানাডা, যেগুলো। তো অভ্যন্তরীণ অভিগমন কি? যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে, তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। এইটা একটু ভালো করে পড়ে রেখো পরীক্ষার জন্য, ক নম্বরের জন্য হয় অভ্যন্তরীণ অভিগমন আসবে, নাই আন্তর্জাতিক অভিগমন আসবে। কারণ পরীক্ষায় তো প্রশ্ন আসতে হবে না? সেই জায়গাগুলো আমি তোমাকে বলেছি, এই জায়গাগুলো যদি ভালো করে পড়তে পারো, পরীক্ষা এখান থেকে আসবে, বাইরে আসবে না। এই অভিগমনের ক্ষেত্রে দেশের সীমা অতিক্রম করতে হয় না, অবশ্যই একটা দেশের সীমা অতিক্রম করা লাগবে না। তুমি বর্ডারের ভিতরে থেকে এক জেলা থেকে আরেক জেলা, এক উপজেলা থেকে আরেক জেলা তুমি যেতে পারো, যে কোনো জায়গায়। যেমন এক গ্রাম থেকে তুমি অন্য গ্রামে যেতে পারো, এক জেলা থেকে অন্য জেলায় অভিগমন। অভ্যন্তরীণ অভিগমনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ধারা অনুযায়ী আর এটা হচ্ছে দূরত্ব অনুযায়ী। তাহলে আমরা পড়লাম কি, ধারা অনুযায়ী অভিগমন হতে পারে, এটা দূরত্ব অনুযায়ী অভিগমন হতে পারে। তো ধারা অনুযায়ী কি? ধারা অনুযায়ী এবার কয়েকটা ভাগ হইতে পারে। কি কি ভাগ হইতে পারে দেখো, ধারা অনুযায়ী কয়েকটা ভাগ হচ্ছে গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, আরেকটা হচ্ছে শহর থেকে গ্রামে, আরেকটা হচ্ছে শহর থেকে শহরে। চারটা ভাগ ধারা। কোন ধারায় তুমি অভিগমন করছো? আর এরপরে যখন আমরা দূরত্ব পড়বো, স্বল্প দূরত্বে, মাঝারি দূরত্বে, অধিক দূরত্বে। তো চলো প্রথমে ধারাটা পড়ে আসি। ধারা, তাহলে অভিগমনের ধারাটা কি? ধারাটা চার প্রকার। গ্রাম থেকে গ্রামে, মানে তুমি গ্রামেই ছিলে, গ্রামে মনে করো তোমার বাড়ি এইটা, এই গ্রামে বাড়ি ছিল এই জায়গাটায়, তুমি এই গ্রামের বাড়িটা, এখানে হয়তো বা তুমি হয়তো পানীয় জল পাচ্ছিলে না, বা এই জায়গায় তুমি কোনো কৃষিকাজ করছিলে সেটা ভালো হচ্ছিল না, বা চাষাবাদ করছিলে হচ্ছিল না, সেই কারণে তুমি, অথবা এখানে মনে করো তুমি যে জায়গায় থাকো এই জায়গায় কোনো বন্যা আসে বা মানে এই জায়গায় এটা নদী আছে, তাই সেই কারণে তোমার বাড়িটা কী করবা, এই জায়গায় তুমি নিয়ে চলে আসবা। তাহলে এটা হচ্ছে গ্রাম থেকে গ্রামে। যখন কোনো মানুষ একই দেশে একটি গ্রাম থেকে অন্য গ্রামে অভিগমন করে, তখন তাকে বলা হয় গ্রাম থেকে গ্রামে অভিগমন। পুরুষদের তুলনায় মহিলারা এই ধরনের অভিগমন অধিক পছন্দ করে। এই লাইনটা খুবই ভালো করে মনে রাখবা। পুরুষদের তুলনায় মহিলারা এই ধরনের অভিগমন বেশি পছন্দ করে। কারণ কি? তারা অধিক দূরত্ব অভিগমনকে অনুৎসুক থাকে। ভালো করে দেখো, পুরুষদের তুলনায় মহিলারা এই ধরনের অভিগমন অধিক পছন্দ করে, কারণ তারা অধিক দূরত্বে অভিগমন অনুৎসুক থাকে। তার মানে মহিলারা অনেক দূরত্বের অভিগমন পছন্দ করেন না, কারণ মেয়েদের একটা মায়ের টান আছে, বাবা মা আত্মীয় স্বজন, সেখানে তারা বেশি দূরত্বে থাকতে পছন্দ করেন না। সেখানে তারা এক গ্রাম থেকে পাশের গ্রামে যদি হয়, বা এক গ্রাম থেকে গ্রামে, ওই গ্রামের ভিতরে যদি হয়, সেখানে থাকতে পছন্দ করে। তাহলে আমরা কি শিখলাম? গ্রাম থেকে গ্রামে। তাহলে বুঝলাম কীভাবে, মনে করো তোমার এখানে বাড়ি আছে, এখানে তুমি কৃষিকাজ করতে, কৃষিকাজ মনে করো ভালোভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছিল না, সেইখানে তোমার এই গ্রামেই তুমি এই জায়গা থেকে এই জায়গায় বাড়ি করলে, তুমি গ্রামের ভিতরে আসো, হ্যাঁ, এক গ্রাম থেকে আরেক গ্রামে। বলছে গ্রাম থেকে শহরে। গ্রাম থেকে শহরে কখন করে? এখন সহজ জিনিস, তুমি গ্রামে চাষাবাদ করছিলে, কোনো কাজকর্ম করছিলে, বাট সেই পরিমাণ টাকা পয়সা পাচ্ছিলে না। তাহলে হঠাৎ করে তুমি কোনো ঢাকার গার্মেন্টসে যদি কেউ এই চাকরি নাই, কাজকর্ম পায়, তাহলে ঢাকা থেকে, এই বাড়ি থেকে ঢাকায় চলে আসছে, তাহলে এটা হচ্ছে গ্রাম থেকে শহরে। তাহলে একই দেশের মধ্যে গ্রাম থেকে শহর এলাকায় অভিগমন বলা হয় গ্রাম থেকে শহরে অভিগমন। এটি অভ্যন্তরীণ অভিগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন। তাহলে পরীক্ষা কিন্তু আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটা? এই যে গ্রাম থেকে শহর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন। হ্যাঁ, সাধারণত যেসব দেশে কেবল শিল্পায়ন, প্রযুক্তিগত, অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়েছে, সেসব সময় অধিক পর্যায়ে গ্রাম থেকে শহরে অভিগমন করে থাকে। তাহলে কি কি পড়তে হবে এখানে? যেখানে শিল্পায়ন বেশি হয়, মানে কলকারখানা অনেক বেশি হয়েছে,
প্রযুক্তিগত অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়েছে সেসব দেশের অধিক উপার্জনের আশায় এটা হয়। উন্নয়নশীল দেশগুলোতে এই ধরনের অভিগমনের ধারা লক্ষ্য করা যায়, যেমন বাংলাদেশ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই ধারার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? গ্রাম থেকে শহরে। আর গ্রাম থেকে গ্রাম আমরা কি পড়েছি? মেয়েরা এটাকে বেশি পছন্দ করে। তারপর আসো শহর থেকে গ্রামে। একদম প্রথমেই বলেছিলাম শহর থেকে গ্রামে মানুষ কখন আসে? ধরো একজন মানুষ অনেক চাকরি বাকরি করেছে জীবনে, চাকরি বাকরি করে ঢাকাতে অনেক বছর থেকেছে, পরে ঢাকার আবহাওয়া তার জন্য আর ভালো লাগছে না, তখন সে চিন্তা করলো আমি তার গ্রামে ফেরত যাই, তখন এটা হচ্ছে শহর থেকে গ্রামে। দেখো, যখন কোনো মানুষ একই দেশের মধ্যে শহর থেকে গ্রামে অভিগমন করে তখন সেই ধারাকে বলা হয় শহর থেকে গ্রামে অভিগমন। কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর অনেকে এ ধরনের অভিগমন করে। উন্নত দেশের রূপ দেখা যায়। কোন দেশে দেখা যায়? উন্নত দেশে দেখা যায়, ইভেন আমাদের দেশেও দেখা যায়। হ্যাঁ, আমাদের যদি উন্নত না, আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ, তারপর আমরা বলতে পারি আমাদের দেশেও এটা দেখা যায়, কিন্তু এটা বেশি দেখা যায় উন্নত দেশে। এখন দেখো শহর থেকে শহরে, ওই যে আমরা যখন দেখেছিলাম গ্রাম থেকে গ্রামে, ঠিক সিমিলারলি শহর থেকে শহরেও হয়। অর্থাৎ ঢাকা শহরের কথা তুমি চিন্তা করো, তোমার ঢাকা শহর থেকে চট্টগ্রাম শহরে, বা ঢাকা থেকে সিলেটে, বা সিলেট থেকে অন্য একটা শহরে তুমি গেলে, এটা একই দেশের মধ্যে এক শহর থেকে অন্য শহরে অভিগমন হয়ে থাকে। সাধারণত ভালো চাকরি, অর্থাৎ মনে করো তুমি ঢাকাতে আসো, ধানমন্ডিতে চাকরি করো, ধানমন্ডি থেকে তোমার পোস্টিং একটু চেঞ্জ হয়েছে, তুমি রমনাতে চলে আসলে, বিষয়টা এমন। তাহলে চাকরির কারণে হতে পারে, ব্যবসার কারণে হতে, আত্মীয় স্বজনের কারণে হতে পারে, জীবনযাত্রার মান ইত্যাদির কারণে মানুষ এক শহর থেকে অন্য শহরে অভিগমন করে থাকে। যেমন ময়মনসিংহ থেকে ঢাকায় আগমন, এই যে, তাহলে এক শহর থেকে আরেক শহরে তুমি আসতেই পারো। এটা তাহলে আমরা চারটা দেখলাম, অভ্যন্তরীণ অভিগমনের ধারা অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাম থেকে শহরে, আর গ্রাম থেকে গ্রামে মেয়েরা বেশি পছন্দ করে। শহর থেকে গ্রামে কারা আসে? যারা চাকরি বা অবসর করে চলে এসেছে। আর এখানে দেখলাম শহর থেকে শহরে কারা আসে? চাকরির কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, এইগুলোর কারণে। তো এগুলো পরীক্ষা আসলে লিখতে পারবো আমরা। এখন দেখা যাক দূরত্ব অনুযায়ী, এটা অবশ্যই সহজ জিনিস। দূরত্বের ভিত্তিতে সাধারণত 3 ধরনের অভ্যন্তর দূরত্ব, মানে কতটা তোমার কাছে, তাহলে কতটা কাছে অনুযায়ী তুমি ভাগ করতে পারবা। এটা স্বল্প দূরত্বে, তোমার বাড়ির থেকে কয়েক কিলোমিটার, কয়েক মিটার তুমি গেলে, এক থানা থেকে অন্য থানায় অভিগমন। মাঝারি দূরত্বে বা তার ছোট হতে পারে স্বল্প দূরত্বে, স্বল্প দূরত্ব খুবই কাছে। মাঝারি দূরত্ব, এক জেলা থেকে অন্য জেলা অভিগমন, এটা মাঝারি দূরত্ব। আর অধিক দূরত্ব আছে এক বিভাগ থেকে অন্য বিভাগ, বা এর চাইতে বেশি দূরেও হইতে পারে, মানে দেশের এক সীমানা থেকে অন্য সীমানা। একটা দেশের ভিতরেই ধরো তুমি আছো সিলে, কোথায় পার্বত্য চট্টগ্রামে ছিলে, তুমি চলে এসেছো একদম খুলনাতে চলে এসেছো, বিষয়টা এমন। এখন আমরা দেখব আন্তর্জাতিক অভিগমন। একটু আগেও যেহেতু দেখেছি আন্তর্জাতিক অভিগমন, তারপর আবার একটু দেখি। যখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে বেশ দীর্ঘ সময়ের জন্য, এবং সেই দীর্ঘ সময়টা কী হতে হবে? কমপক্ষে 6 মাসের জন্য অভিগমন করে, তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। তার মানে কোনো মানুষ যখন তার বিশেষ প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশে সর্বনিম্ন 6 মাসের জন্য কোনো অভিগমন করে, তখন তাকে বলে আন্তর্জাতিক অভিগমন। এক্ষেত্রে অবশ্যই কোনো দেশের রাজনৈতিক সীমা অতিক্রম করতে হয়। তোমরা বলো যে কোন দেশে অভিগমনের সময়, কোন সময় অভিগমনের সময় কোনো সীমা অতিক্রম করতে হয় না? অবশ্যই তোমরা পারবে, এটা হবে অভ্যন্তরীণ অভিগমনের সময় সীমা অতিক্রম করতে হয় না, কিন্তু আন্তর্জাতিক অভিগমনের সময় রাজনৈতিক সীমা অতিক্রম করতে হয়। এবং আমরা প্রথম অধ্যায়ে পড়েছি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা আছে 2টা দেশে, একটা আছে মায়ানমারের সাথে আছে, একটা আছে ভারতে আছে। জনমিতিতে আন্তর্জাতিক অভিগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই অভিগমনের ফলে দেশের জনসংখ্যার পরিবর্তন ঘটে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি মনে করো তুমি এই দেশ থেকে পড়ালেখার উদ্দেশ্যে অন্য একটা দেশে চলে গেলে, তাহলে তুমি তো এই দেশে নাই, তাহলে এই দেশে না থাকলে তোমার জনসংখ্যা তো কাউন্ট হবে না, তাহলে এই দেশের জনসংখ্যাটা কী হবে? কমে যাবে। তাহলে এখানে বলছে আন্তর্জাতিক এই অভিগমনের ফলে জনসংখ্যার পরিবর্তন ঘটে। তাহলে পরীক্ষা আসতে পারে জনসংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই জনসংখ্যা কমবে। তোমার দেশের জনসংখ্যা কমবে, কিন্তু তুমি যে দেশে যাচ্ছ সেই দেশের জনসংখ্যা কি বাড়বে। অভিগমনের যেমন কিছু ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও আছে। এখন আমরা পড়বো অভিগমনের যেমন কিছু ভালো দিক আছে তেমন কিছু কি আছে? মন্দ দিকও আছে। আমরা সবগুলো পড়বো। মানে অভিগমন যে সবসময় ভালো হবে এমন কিছু না, কি হচ্ছে? খারাপ হচ্ছে। কি কি দেখো, বলছে অর্থনৈতিক প্রভাব। অভিগমনের ফলে অর্থনীতির উপর বিশেষ প্রভাব ফলে। আন্তর্জাতিকভাবে অভিগমনকারীগণ নিজ দেশের অর্থনীতি বিশেষ ভূমিকা রাখে। অর্থাৎ বাংলাদেশের একটা মানুষ যদি মনে করো কাতারে যায়, সে একজন প্রবাসী, সে ওই দেশতে রেমিটেন্স পাঠাচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশ কী হচ্ছে? অর্থনীতি অনেক সুন্দর হচ্ছে, এবং পরিবারের আর্থিক অবস্থার কী হচ্ছে? উন্নয়ন ঘটছে। গ্রামের গরিব মানুষ শহরে এসে নতুন পয়সায় কি অধিক আয় করে থাকে, তার মানে এটা কি অবশ্যই ভালো দিক। তাহলে অর্থনৈতিক প্রভাব, এটা কি একটা ভালো দিক। আমরা কি পেলাম? অবশ্যই অভিগমন করলে কি ভালো দিক হচ্ছে, তাহলে 1 নম্বরটা ভালো দিক পেলাম। 2 নম্বর জনসংখ্যার উপর প্রভাব। কোনো দেশের জনসংখ্যার জন্য অভিগমনের ভালো দিকগুলো হলো দেশের জনসংখ্যার পুনর্বন্টন। অর্থাৎ মনে করো আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, এখন বাংলাদেশের মানুষজনকে যদি দেশে দক্ষ মানব সম্পদ রূপে রূপায়িত করে অন্য দেশে আমরা পাঠাই, অবশ্যই আমাদেরকে জনসংখ্যা পুনর্বন্টন হবে, জনসংখ্যা কমবে, তাহলে অবশ্যই এটা ভালো হবে।
সম্পদ অনুযায়ী জনসংখ্যার বন্টন হবে, অবশ্যই মনে করো তারা যদি দেশের বাইরে অভিগমন করে যায় তাহলে কি হবে, সম্পদের একটা বন্টন হবে, জনসংখ্যার বন্টন, অর্থাৎ আমরা যে সম্পদটা পেতাম তাদের একটু বেশি পাবো। জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, অর্থাৎ মনে করো আমরা যে শিক্ষা চিকিৎসা যেটা এখন পাচ্ছি, মানুষজন যদি আরও কমে তাহলে কি শিক্ষা চিকিৎসা আরও বেশি পাবো, এটা মানে একটা মানুষজন কমে গেলে। এছাড়া অভিগমনের কিছু ঋণাত্মক প্রভাব রয়েছে জনসংখ্যার উপরে। এখন আমরা ঋণাত্মক প্রভাবটা দেখব। সাধারণত নারীদের তুলনায় পুরুষরা অভিগমনে অধিক আগ্রহী থাকে, সাধারণত নারীদের তুলনায় পুরুষরা অভিগমনে অধিক আগ্রহী থাকে, আমরা একটু আগেই দেখেছি, কারণ পুরুষরাই বেশি বাইরের দেশে যায় কাজকর্ম করতে এগুলো। ফলে নারী পুরুষের অনুপাতে অসামঞ্জস্য দেখা যায়। যখনই পুরুষরা চলে যাবে তখন নারী পুরুষের অসামঞ্জস্য দেখা যাবে। আজকে আমরা যখন জনসংখ্যার জনমিতিক উপাদান পড়েছি, নারী পুরুষ অনুপাত কী বলেছেন, সামঞ্জস্য থাকা প্রয়োজন। এছাড়াও গ্রাম থেকে পুরুষরা শহরে অধিক অভিগমন করে গ্রামে দক্ষ জনশক্তির অভাব দেয়। তাহলে দেখো নেগেটিভ কারণ আমরা পেয়ে যাচ্ছি, গ্রাম থেকে পুরুষরা শহরে যখন আসছে তখন গ্রামে কী আছে, দক্ষ জনশক্তির অভাব দেয়। তাহলে গ্রামে যারা ভালো মানুষ ছিল তারা যদি শহরে চলে এসে কাজকর্ম করছে, তাহলে এখন শহরে যেহেতু কাজকর্ম বেশি করার ফলে গ্রামে কিন্তু সেই দক্ষ জনশক্তিটা নাই, ফলে তা উৎপাদনমূলক কাজের যেমন কৃষি ক্ষতি সাধন করে। তাহলে নেগেটিভ কারণ আমরা পেয়ে গেছি, উপরে দুইটা পজিটিভ ছিল, নিচেরটা কি ছিল, নেগেটিভ ছিল। এখন দেখো সামাজিক প্রভাব। অভিগমনের ফলে সমাজ ব্যবস্থায় কিছু ইতিবাচক প্রভাব দেখা যায়। ইতিবাচক সামাজিক প্রভাব খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রাখবা। অভিগমনের ফলে সমাজ ব্যবস্থায় কিছু ইতিবাচক প্রভাব দেখা যায়, যেমন পরিবার নিয়ন্ত্রণ, নারী শিক্ষা, নতুন প্রযুক্তি সহ বিভিন্ন সুযোগ সুবিধাতে মানুষ আকৃষ্ট হয়। এছাড়াও মানুষের দৃষ্টিভঙ্গি উন্নত হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক মানুষের সাথে পরিচয় ঘটে। অর্থাৎ তুমি যে এলাকায় আসো, মনে করো ওই এলাকার লেখাপড়ার পরিবেশ নেই মেয়েদের, বা চাকরির সুযোগ সুবিধা নেই, হঠাৎ করে যদি তোমার অভিগমন করে অন্য একটা এলাকায় নিয়ে আসায়, তাহলে তুমি চিকিৎসার সেবাটা, তুমি তখন চাকরি করার সুযোগটা পাচ্ছ বা পড়ালেখার সুযোগটা পাচ্ছ। কী কারণে পাচ্ছ, অভিগমনের কারণে। অর্থাৎ তুমি যে এলাকায় আসো ওই এলাকায় পড়ানো হয় না মেয়েদেরকে, বা মেয়েদেরকে চাকরি করানো হয় না, বাট তুমি কোনো ক্রমে ওই এলাকা থেকে ছেড়ে অন্য একটা এলাকায় তুমি চলে এসেছো, অভিগমন করানো হয়েছে, তাহলে তুমি এই এলাকায় মনে করো এলাকায় নারীদেরকে উদ্বুদ্ধ করানো হয় যে তোমরা পড়ালেখা করো, তোমরা চাকরি করো, এইগুলো। তাহলে তোমার কি আছে, একটা মূল্যায়ন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অভিগমনের কারণে কখনো কখনো দেখা যায় এই সুযোগটা মেলে। সামাজিকভাবে অভিগমনের কিছু খারাপ দিকও আছে, যেমন পরস্পরের মধ্যে বন্ধন কমে যায়। কারণ হঠাৎ করে তুমি যদি অভিগমন করো, অনেক সময় দেখা যায় এটা যে কাজ, এই যারা এই কাজকর্মগুলো করে এটা খুবই খারাপ। দেখা যায় কোনো পরিবারের সন্তান চাকরি বাকরি করার উদ্দেশ্যে তার নিজ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে এসে পরবর্তীতে সে তার বাবা মার খোঁজ নেয় না, তাহলে এটা অবশ্যই কি একটা পারিবারিক বন্ধন কমে যায়। তো এটা তো তার করা উচিত না, কারণ বাবা মা তাকে খুব কষ্ট করে তাকে বড় করে তুলেছে। এখন যদি বাবা মাকে যদি সে সুন্দরভাবে সে বন্ধনটা কমায় ফেলে, এটা খুবই খারাপ কাজ। হ্যাঁ, তারপরে হতাশা বৃদ্ধি হয় এটা। তাহলে আমরা দেখলাম সামাজিকভাবে অভিগমনের কিছু খারাপ দিকও আছে, পরস্পরের মধ্যে বন্ধন কমে যায়, হতাশা বৃদ্ধি পায়। অভিগমনে গ্রামীণ মহিলাদের উপর বিশেষ প্রভাব ফেলে, স্বামী অন্যত্র অভিগমন করলে তাদের শারীরিক মানসিক চাপের ঝুঁকি বেড়ে যায়, এগুলো। তারপর দেখো পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাব কি, একদম সিম্পল বিষয়। মনে করো তুমি ঢাকা শহরে নতুন, জাস্ট ইমাজিন, হঠাৎ করে তুমি ঢাকা শহরে এসে প্রথম 1 মাস থাকো, তোমার একটু খারাপ লাগবে যে এটা আননোন পরিবেশ, এখানকার খাবার দাবার কেমন, বা অনেক সময় দেখা যায় ঢাকাতে এসে অনেক অসুস্থ হয়ে যায়, ডেঙ্গু চিকনগুনিয়া এই ধরনের রোগে অসুস্থ হয়ে যায়, কারণ মশার কামড় খেয়ে। কারণ একটা এলাকার পরিবেশ থেকে আরেকটা এলাকার সাথে তোমার একটু অভিযোজন বা মানে ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, নাহলে হঠাৎ করে আসলে কী হয়ে যাবে, তোমার অসুস্থ হয়ে পড়বা। পরিবেশের উপর অভিগমনের বিশেষ প্রভাব রয়েছে। শহর অঞ্চলে অধিক অভিগমনের ফলে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। অধিক জনসংখ্যার ফলে অপরিকল্পিত বাসস্থান ও স্থাপনা তৈরি হয় এবং বস্তির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যে ফলে যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সমস্যা হয়, ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। প্রাকৃতিক সম্পদের প্রতি চাপ পড়ে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, বায়ু পানি ও মৃত্তিকা দূষণ ঘটে, এবার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। তাহলে আমরা এখানে দেখলাম যে পরিবেশগত প্রভাব, এটা বলতে বোঝাচ্ছে ওই যে গ্রাম থেকে যখন শহরে চলে আসছে, এই জায়গাটা এসে অনেক মানুষজন এটা গ্যাদারিং হচ্ছে, তাহলে যতটুকু থাকার কথা তার সাথে বেশি থাকছে, ফলে এই জায়গাটার পরে সে মান নিতে পারছে না। আর এই যে না মানিয়ে নেওয়ার ফলে তার প্রতি একটা নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হয়ে যাচ্ছে। এরপর দেখো জৈবিক পরিবর্তন। অভিগমনের ফলে মানুষ তার জন্মস্থান ত্যাগ করে কোনো নতুন জায়গায় আসে, ফলে জৈবিক পরিবর্তন ঘটে। নতুন পরিবেশে অনেকেরই স্বাস্থ্যের অবনতি ঘটে। শহরে ঘনবসতি, বায়ু দূষণ এবং অপর্যাপ্ত বাসস্থান গ্রাম থেকে শহরে আসা মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এইটার আগেরটা দুইটাই রিলেটেড। ওখানে বলেছিল একটু মানুষজনের চাপ বেশি হয়েছে, ফলে এইখানে, তার মানে এখানে বোঝাচ্ছে জৈবিক পরিবর্তন। জৈবিক পরিবর্তন বলতে বোঝাচ্ছে তোমার কাঠামোটাকে পরিবর্তন করে ফেলছে। মনে করো তুমি কি গ্রামে থাকতে এখন শহরে থাকো, তার মানে তোমার ভিতরে চেঞ্জ চলে আসবে, তার মানে জৈবিক পরিবর্তন। তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসার ফলে তোমার ভিতরে যে একদম ফুল চেঞ্জেবল সিনারিওস বা ক্যারেক্টারিস্টিক যেটা তুমি বলো না কেন, ওই এক স্থান থেকে আরেক স্থান চলে আসার ফলে তোমার একটা জৈবিক পরিবর্তন চলে আসছে ভিতরেরটা। তারপর দেখো সাংস্কৃতিক পরিবর্তন, এটা অবশ্যই স্বাভাবিক।
অভিগমন করলে তোমার একটা সাংস্কৃতিক পরিবর্তন হয়। সংস্কৃতি কি? সামাজিক রীতি নীতি, কথাবার্তা, শিষ্টাচার। অর্থাৎ তুমি যে এলাকায় আছো ওই এলাকায় মনে করো এক ধরনের সামাজিক রীতিনীতি আছে, এবং তুমি যদি আরেকটা এলাকায় চলে আসো তাহলে ওই রীতিনীতি হিসেবে তুমি অভ্যস্ত হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা এলাকায় চলে যাও, দ্যাট মিনস ঢাকাতে যদি থাকো, এই ঢাকাই ভাষায় তোমার কথা বলা লাগবে। চট্টগ্রামের ভাষা হলে চাটগাঁয় ভাষায় তোমার কথা বলা লাগবে। তাহলে এই যে তোমার একটা সামাজিক কথাবার্তা রীতিনীতি তোমার ভিতরে চলে আসছে, তাহলে এটা আমরা বলছি সাংস্কৃতিক পরিবর্তন। এক স্থান থেকে অন্য স্থানে অভিগমনের ফলে মানুষের গুণগত সংস্কৃতি কিছু পরিবর্তন ঘটে, যেমন তার ভাষার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, পোশাকের পরিবর্তন, রীতিনীতির পরিবর্তন ঘটে। তাহলে এটা আমরা দেখতে পারি। তো এতটুকু দেখলাম। এতটুকু দেখার পরে আমরা যে জিনিসটা পড়বো, বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্যের ভিতরে জন্মহার, মৃত্যুহার এবং বৃদ্ধিহার, এই তিনটা জিনিসটা এখন আমরা আলোচনা করব। জন্মহার, মৃত্যুহার, বৃদ্ধিহার। বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। আমরা একটু আগে পড়েছি যে জনসংখ্যার ঘনবসতিতে বাংলাদেশ পৃথিবীতে কত? অষ্টম। 1951 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল কত? 50.84 মিলিয়ন। 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। তাহলে 10 দিয়ে তুমি গুণ করলে বের করতে পারবা। 1991 সালে তা বেড়ে দাঁড়ায় 106.31 মিলিয়ন, এবং 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে দাঁড়ায় 142.31 মিলিয়ন। তাহলে দেখো কীভাবে বাড়তে থাকছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অত্যন্ত বেশি, 1.37%। বাংলাদেশের জনসংখ্যা প্রায় সকল জেলাদের সমান, শুধু 3টি পার্বত্য জেলায় জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক কম। হ্যাঁ, এই 3টা পার্বত্য চট্টগ্রামের যে জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান বাদে সব জেলায় মোটামুটি অনেক হায়ার, ওই 3টা জেলায় কম। বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো, এটা পরীক্ষা আসবে। বললো বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘ নম্বরের জন্য। অর্থাৎ স্লাইডে যেখানে যেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি, যে নাম্বারগুলো পড়তে বলেছি, সেগুলো পড়লে পরীক্ষা কিন্তু আসবেই। কারণ আমরা বইয়ের প্রত্যেকটা অংশ থেকে এখানে তুলে রাখছি, মানে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে রাখছি, যেগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো জনসংখ্যার পরিমাণ। পৃথিবীর প্রথম 10টি জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশের মোট জনসংখ্যার কত পার্সেন্ট বলেছে? বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য। জনসংখ্যার বৈশিষ্ট্য মানে কি? বাংলাদেশের যে জনসংখ্যাগুলো দেখা যায় সেগুলো তুলনা করে দেখাবা, যে বাংলাদেশের জনসংখ্যা এ দেখা যায়, বাংলাদেশের জনসংখ্যা ও দেখা যায়, বাংলাদেশের জনসংখ্যা এমন। এই সিনারিওগুলো তোমাকে প্যাটার্নগুলো ব্যাখ্যা করতে হবে, এবং এখানে তুমি যদি গ্রাফ বা ডাটা দিতে পারো আরও ভালো হবে। সবসময় একবার যত তুমি ছবি, গ্রাফ, ডাটা দিতে পারবা, ভূগোলে মানে যে কোনো সাবজেক্টে নাম্বার বেশি পাবা। বাংলাদেশের প্রথম 10টি জনবহুল দেশের বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। বাংলাদেশের মোট জনসংখ্যায় 86.6% মুসলিম, 12.1% হিন্দু, 0.6% বৌদ্ধ এবং 0.4% খ্রিস্টান। এটা সূত্র তুমি যদি পাশে দিতেও পারো খুব ভালো। সূত্র হচ্ছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় দ্বিতীয়। তো আমরা দেখি যে আমাদের গ্রাফটা কীভাবে আঁকাইতে হবে। তো এরপরে আমরা যদি লেখার সময় এইভাবে একটা গ্রাফ দিতে পারি, এবং গ্রাফটা সুন্দরভাবে দিছে, এখানে ঝামেলা হতে পারে আমরা যখন গ্রাফ আঁকাবো। এখানে তো এভাবে দেওয়া গ্রাফটা, আমরা একটা কাজ করব, এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোটা আমরা সুন্দর করে এই জায়গাতে লিখতে পারি, এই যে এখানে লেখাটা। তাহলে লেখাটা মানে গ্রাফটা এখানে আমরা সাদা কালার বা কালো কালারের যেটা দিলাম, কিন্তু লেখাটা এখানে দিলে তাহলে লেখাটা সুন্দর হবে। তো আমরা এখানে 1901 থেকে 2011 পর্যন্ত আছে, আবার এমন গ্রাফও আছে 2000 মানে রিসেন্ট যে গ্রাফগুলো সেগুলো আমরা ইউজ করতে পারি। তো এই পাশে কী দেওয়া আছে? জনসংখ্যা মিলন দেওয়া আছে, আর এই পাশে এখানে ইয়ারগুলো দেওয়া আছে, আর এখানে যে ওই ইয়ারে যে এক্সাক্ট যে লোকেশন এগুলো দেওয়া আছে। তাহলে এইভাবে দিলে কি লেখার মানটা বৃদ্ধি পাবে এবং লেখাটা অনেক সুন্দর হবে। তো জনসংখ্যা বৃদ্ধির হার 1960 এবং 70-এর দশকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অত্যন্ত বেশি। 1960 এবং 70-এর দশকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অত্যন্ত বেশি। 1974 সাল থেকে 1981 সালের মধ্যে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.4848 থেকে কমে 2.28% হয়েছে। 1974 থেকে 1981 সালের মধ্যে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 2.48% থেকে কমে 2.28% হয়েছে। এ ধারা বজায় রেখে 2011 সালে আদর্শ দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। তাহলে প্রথমের দিকে অনেক বেশি ছিল, এখন ধীরে ধীরে কি হয়েছে? কমেছে। বিষয়টা এটা। তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারে জনসংখ্যা বৃদ্ধির হারের প্রবণতা কেমন, তাহলে আমরা বলবো জনসংখ্যা বৃদ্ধির হার প্রথমে ছিল কিছু অনেক বেশি ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে কমেছে। দেখো প্রথমে কি ছিল? অত্যন্ত বেশি। 1974 থেকে 1981 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার 2.48 থেকে 2.28, তারপরে এই ধারা আস্তে আস্তে 1.37 রয়েছে। অতএব বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে প্রবণতা কেমন, প্রবণতা কেমন। তাহলে কি বৃদ্ধির হার কমেছে। তারপর দেখো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার প্রতি বর্গ কিলোমিটার 1015 জন বসবাস করত। প্রতি বর্গ জনসংখ্যার ঘনত্ব কি আছে? বৃদ্ধি পাচ্ছে।
1974 সালে গণনা অনুসারে প্রতি বর্গ জনসংখ্যা ঘনত্ব ছিল 497 জন। তাহলে আগে কত ছিল? 497 জন। 2018 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1278 জনে। আমরা একটু আগে একটা জিনিস দেখলাম, জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে আর জনসংখ্যা ঘনত্বের হার কি আছে? বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা হচ্ছে ঢাকা। বর্তমানে ঢাকামুখী জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে দেশের সামাজিক অর্থনৈতিক অবস্থার উপর প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, কারণ সকলেই ঢাকায় আসতে চাচ্ছে এবং ঢাকা যে ঘনবসতি এটা আরও বাড়ছে। তো এই যদি আমরা জনসংখ্যা ঘনত্বটা একটু দেখি, 1975 ছিল প্রতি বর্গ কিলোমিটারে 438 জন, 1980 সালে 552 জন, 1985 সালে 632 জন, 1990 সালে 720 জন, 1995 সালে 804 জন, 2000 সালে 892 জন, 2005 সালে 972 জন, 2010 সালে 1031, 2015 সালে 1092, 2018 সালে 1278। এই তিনটা যেন মনে থাকে অ্যাটলিস্ট। আর তুমি যদি এইভাবে পরীক্ষায় লিখে আসতে পারো সেটা তোমার জন্য খুবই ভালো, ইফেক্টিভ হবে। লাস্ট 5টা ইয়ার তুমি দেখাইতে পারো বা লাস্ট 10টা ইয়ার দেখাতে পারো, অ্যাটলিস্ট লাস্ট 5টা ইয়ার দেখালেই হবে পরীক্ষার জন্য। এখন আমরা জন্মহার মৃত্যুহারের কথা বলেছিলাম, তো জন্মহার মৃত্যুহার একটু দেখি। বর্তমানে বাংলাদেশের জন্মহার আগের তুলনায় হ্রাস পেয়েছে। একটা মানে জন্মহার আগের তুলনায় হ্রাস পেয়েছে, কারণ জনসংখ্যা বৃদ্ধির হার যেহেতু কমে গেছে, তাহলে জন্মহার যেহেতু কমে গেছে, জন্মহার এই যে বৃদ্ধির হার যেহেতু কমে গেছে, জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে, তার মানে জন্মহারও কি আছে? কমে গেছে। এই যে বর্তমানে বাংলাদেশের জন্মহার আগের তুলনায় হ্রাস পাইছে। তাহলে এইটা হ্রাস কেন পাইছে তুমি একটু দেখো। হ্রাস পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কি কমে গেছে, তাহলে এইটার সাথে এটা রিলেটেড যে কমে গেছে। তার কারণ হলো পরিবার পরিকল্পনা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানের সুযোগ, সৃষ্টি সুবিধা প্রভৃতি। এইগুলো ভালো করে এমসিকিউতে আসবে। তার কি কারণে? এই যে পরিবার পরিকল্পনার কারণে, শিক্ষার কারণে, নারীর ক্ষমতায়নের কারণে ও কর্মসংস্থানের সুযোগের কারণে, চিকিৎসা সুবিধা বৃদ্ধি, এইগুলোর কারণে কমে গেছে যে জনসংখ্যা বৃদ্ধির হার। একই সাথে শিশু মৃত্যু হারও আগের তুলনায় হ্রাস পাইছে। আগে দেখা যেত শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, কারণ গ্রামীণ এলাকায় এই চিকিৎসা পদ্ধতি বা ডায়রিয়া এই সমস্ত জিনিস হলে মানুষ অনেক মারা যেত, কিন্তু এটা আগের তুলনায় কিছু কমে গেছে। তবে একটা কথা আছে, উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি। মানে বাংলাদেশের পার্সপেক্টিভে জন্মহার কমে গেছে, মৃত্যুহারও কমে গেছে, কিন্তু উন্নত দেশের তুলনায় এখনও বাংলাদেশের জন্ম মৃত্যু হয়েছে উভয়ই বেশি। কারণ উন্নত দেশে একটা পেরিমিটার আছে, তারা অনেক ভালো বা হাই কোয়ালিটি চাই এইচডিআই। তোমরা চাইলে একটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মাধ্যমে কোন দেশ বেশি ভালো সেটা পরিমাপ করা হয়। হ্যাঁ, এটা দেখতে পারো। তো জন্মার মৃত্যুর পরীক্ষা অনেক সময় আসতে পারে, তো একটু ডাটা রাখতে হবে। 2001 সালে ছিল 18.9, 2011 সালে 19.2, 2017 সালে 18.5। এটা হচ্ছে স্থূল জন্মহার। ওই যে আমরা সিবিআর, ক্রুড বার্থ রেট, সিবিআর দিয়ে ওটা নির্ণয় করা যায়। হ্যাঁ, আর স্থূল মৃত্যু আছে ক্রুড ডেথ রেট, ডিআর। এবং এটা সবসময় পরীক্ষায় কোশ্চেন করায় স্থূল জন্মহার মৃত্যুহার কত হয় প্রতি হাজারে। হ্যাঁ, প্রতি হাজারে। এটা কত? প্রতি হাজারে। 2001 সালে স্থূল মৃত্যুহার 4.8, 2011 সালে 5.5, 2017 সালে 5.1। আর শিশু মৃত্যুহার প্রতি হাজারে জীবিততে 56, 36, 24 এইভাবে। তাহলে দেখো একটা জিনিস তুমি ভালো করে দেখতে পারো, স্থূল জন্মহার কি হচ্ছে 18.9, 19.2 ছিল, তারপরে এখন কি বর্তমানে কমে গেছে, এটা থেকে এটা কমে গেছে। আবার এখানে দেখো স্থূল মৃত্যুহার 5.5, এটাও কি কমে গেছে। শিশু মৃত্যুহার এই যে এখানেও কি কমে গেছে। আমরা বলতে কমে গেছে, শিশু মৃত্যুহার, শিশু জন্মহার সবগুলো কমে গেছে, কিন্তু উন্নত দেশের সাথে পার্সপেক্টিভ তুলনা করলে কি বলবো, এই পার্সপেক্টিভের রেশিওটা কি উন্নত দেশে এখনো কি তাদের তুলনায় আমাদের এখন দেশে বেশি। এখন দেখো বাংলাদেশ জনসংখ্যার জনভিত্তিক বৈশিষ্ট্যে আমরা যদি নারী পুরুষের অনুপাতটা দেখি, অভিগমনটা দেখি, তাহলে একটা ভালো সিনারি পাবো যে নারী পুরুষ অনুপাত আমরা সবসময় জানি। ওই যে কাজী নজরুল ইসলামের আমরা একটা পড়েছে না, যে নারী পুরুষের সমতার কথা বলেছে, আবার রোকেয়া শাখাত হোসেন বলেছে। তো বিষয়টা এমন কি, কোনো সমাজ যদি তোমাকে ভালোভাবে গড়ে উঠতে হয়, তাহলে নারী পুরুষের একটা সম্মান দেওয়াটা জরুরি। এবং সব মিলে মেইন যে কথাটা হচ্ছে নারী পুরুষ সামঞ্জস্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কি বলছে, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ার ফলে, বাংলাদেশের যে জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে, এটার ফলে কি হয়েছে দেখো, বয়স কাঠামোর বিশেষ প্রভাব পড়েছে। ফলে বাংলাদেশে আগের তুলনায় কর্মক্ষম লোকের সংখ্যা বাড়ছে। কি আছে? কর্মক্ষম লোকের সংখ্যা বাড়ছে এবং একই সাথে নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কমছে। এই লাইনটা একটা মুখস্থ রাখবা। যখন কর্মক্ষম লোকের সংখ্যা বাড়ে এবং নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কমে, তখন সেই দেশ একটা উন্নত অবস্থায় যায়। মনে করো তোমার বাসায় 5 জন মানুষ আছে, এখন 5 জন মানুষের মধ্যে মনে করো আগে 5 জনই তোমরা ছোট মানুষ ছিলে, তোমরা 5 জনের আয় করতে পারতে না। এখন ওই 5 জনই বড় হয়ে গেছো, তাহলে এখন 5 জনই আয় করতে পারো।
তাহলে কি তোমার দেশ, তোমার ওই পরিবারে অনেক আয় বাড়বে না? ঠিক সিমিলারলি কোনো একটা দেশে, বিশেষ করে এখন আমরা যে বাংলাদেশের যে জায়গাটা আছে, এটা বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমাদের কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, বাট আমাদের যে এই যে নির্ভরশীল জনসংখ্যা এটা কম। এর ফলে দেখা যাবে আমাদের এই স্টেজে আমাদের বাংলাদেশ অনেক পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন সম্ভব যদি এখন আমরা এটা সুষ্ঠু একটা ব্যবহার করতে পারি। পৃথিবীর অনেক দেশে এই সময়টা চলে গেলে তখন সেই দেশটা অনেক উন্নত অবস্থায় চলে যায় যদি এটাকে ভালোভাবে সুদূরপ্রসারীভাবে কাজে ব্যবহার না করতে পারি। তাহলে এই টার্মটার নাম আমি কি বললাম? এই টার্মটার নাম হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তুমি এই টার্মটা নিয়ে একটু ভালো করে পড়ালেখা করবা। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে বোঝায় কর্মক্ষম জনসংখ্যা যখন বেড়ে যায়, নির্ভরশীল জনসংখ্যার মানুষ যখন কমে যায়, তখন একটা দেশ প্রচণ্ড পরিমাণ আয় করতে পারে। কারণ যেহেতু কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বেশি, কোনো দেশের জনসংখ্যা কাঠামোতে কর্মক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি পেলে তা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। দেখছো, এই যে কর্মক্ষম লোকের জনসংখ্যা বৃদ্ধি পেলে তা অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করে। সেই কারণে বাংলাদেশের রিসেন্ট কয়েকটা বছর ধরে দেখছো অনেক উন্নয়ন হচ্ছে অন্যান্য দেশের সাথে। এই বয়স কাঠামোতে নারী পুরুষের অনুপাত তাৎপর্যময় জনমৌলিক বৈশিষ্ট্য। এই সময় কি দেখেন? নারী পুরুষের অনুপাত তাৎপর্যময় জনমৌলিক বৈশিষ্ট্য। তো বাংলাদেশের বয়স কাঠামো একটু যদি দেখি, 0 থেকে 14 এই বয়সে দেখো কতটুকু আছে? 27.7। 15 থেকে 24 এখানে দেখো 19.36। 25 থেকে 54 দেখছো এখানে কত বেশি? 39 থেকে 73। 55 থেকে 64 6.93। 65 প্লাস 6.33। তাহলে দেখো এই যে এই বয়স ক্যাটাগরিটা, এই যে কর্মক্ষম বয়স আমরা পড়ছিলাম না, কর্মক্ষম শ্রেণী 25 থেকে 54 কি অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি যে এখন বাংলাদেশে একটা ভালো সিস্টেম আছে, এই যে বাংলাদেশ ডেমোগ্রাফিক প্রোফাইল। তাহলে তুমি বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এইটা একটু যদি পড়ালেখা করো তাহলে বুঝতে পারবে। এখন নারী পুরুষের অনুপাতের কথা যদি বলি, যে কতটুকু থাকা উচিত, প্রায় কাছাকাছি থাকা উচিত, যে একেবারে অনেক বেশিও না একেবারে কম না, সামঞ্জস্য পরিমাণ থাকা উচিত। নারী পুরুষের তুলনায় বাংলাদেশে 2004 সাল পর্যন্ত, বাংলাদেশে 2004 সাল পর্যন্ত নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি ছিল। তাই ভালো করে দেখো, নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি ছিল কত সাল পর্যন্ত? 2004 সাল পর্যন্ত। বর্তমানে নারী পুরুষের অনুপাতের সামঞ্জস্য এসছে। বাল্যবিবাহ, সন্তান, প্রসবকালীন মৃত্যু, অপরিণত বয়সে গর্ভধারণ, যথাযথ চিকিৎসা ও পুষ্টির অভাব প্রভৃতির কারণে বাংলাদেশের নারীর মৃত্যু হার বেশি। তবে বর্তমানে এসব ব্যবস্থা উন্নতির ফলে নারী মৃত্যুর অংশ কমে গেছে। তার মানে এই যে বাল্যবিবাহ, সন্তান, প্রসবকালীন মৃত্যু, অপরিণত বয়সে গর্ভধারণ, যথাযথ চিকিৎসা পুষ্টির অভাবে বাংলাদেশের নারী মৃত্যু হার বেশি। তবে এই সিস্টেম থেকে একটু বাংলাদেশ বেরিয়ে এসেছে, ফলে এখন নারীর মৃত্যু হার অংশে কী হয়ে গেছে? কমে গেছে। তা পুরুষ ও মহিলা অনুপাত যদি আমরা দেখি, 1991 সালে দেখো পুরুষ ছিল 106.26, মহিলা ছিল 100 জন। মহিলা একদম সেম ধরছে আমরা, 100 জন, একটাকে কনস্ট্যান্ট রাখছে। এই 100 জন এগেস্টে 106 ছিল, 104 ছিল, এখানে 99 ছিল, এখন দেখো 129, একদম প্রায় কাছাকাছি চলে এসছে। তাহলে আমরা বলতে পারি নারী এবং পুরুষের যে অনুপাত, যে সামঞ্জস্যতা, সেটা আস্তে আস্তে কাছাকাছি চলে এসছে। এবং তোমরা যখন গ্রাফগুলো পরীক্ষার খাতায় লিখবে এইভাবে কিন্তু লিখে রাখবে যে কোথা থেকে তুমি পাইছো, রেফারেন্স দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি দেখি অভিগমনের কথা, যে বাংলাদেশে এই যে অভিগমনটা হচ্ছে, নারী পুরুষের অনুপাতের যে অভিগমনটা, এটা কীভাবে হচ্ছে? বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অভিগমন, কারণ বাংলাদেশের প্রচণ্ড মানুষ দেশের বাইরে যায়। এই যে গ্রাম থেকে শহরে অভিগমন ব্যাপক। এখান থেকে মনে রাখবে বাংলাদেশে কোন অভিগমনটা বেশি হয়? গ্রাম থেকে শহরের অভিগমনটা বেশি হয়, এবং সেটা বিস্তৃত এবং দ্রুত। বাংলাদেশের মোট জনসংখ্যার 80% গ্রামে বসবাস করে। বাংলাদেশের মোট জনসংখ্যা কত ভাগ গ্রামে বসবাস করে? 80% গ্রামে বসবাস করে। বাংলাদেশে 8টি বিভাগীয় শহর রয়েছে এবং নগরায়নের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধিক পরিমাণ জনসংখ্যা বসবাস করে। বর্তমানে মোট জনসংখ্যার এত শতাংশ শহরে বসবাস করে। নগরায়ন হার 3.5%, এটা পড়তে হবে। নগরায়ন হার কত পার্সেন্ট? 3.5%। এছাড়া গ্রাম থেকে গ্রামে বিভাজিত কারণে কেবল নারীদের অভিগমন উল্লেখযোগ্য। তাহলে বাংলাদেশে বলতে পারে, তোমাকে কোশ্চেন করতে পারে যে বাংলাদেশে অভিগমনের শ্রেণী ব্যাখ্যা করো, তখন আগেরগুলো ব্যাখ্যা করবা। আর যদি বলে বাংলাদেশের অভিগমনের চিত্র ব্যাখ্যা করো, তাহলে এখানে বাংলাদেশের প্রশ্নটা কেমন আসতে পারে? প্রশ্নটা আসতে পারে এইভাবে, বাংলাদেশের অভিগমনের চিত্র তুলে ধরো। তাহলে বাংলাদেশের অভিগমনের চিত্র তুলে ধরো, তাহলে তুমি এইটা লিখবে। কি লিখবে? বাংলাদেশ জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য অভিগমন। বাংলাদেশের গ্রাম থেকে শহরে অভিগমনটা সবচেয়ে বেশি হয়। এখানে জনসংখ্যা সবচেয়ে 80% গ্রামে বসবাস করে। 8টা বিভাগের শহর রয়েছে এবং নগরের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় অত্যাধিক পরিমাণ জনসংখ্যা বসবাস করে। বর্তমানে মাসে মোট জনসংখ্যার 35.06% নগরে বাস করে এবং নগরায়নের হার কত? 3.5%। এছাড়া গ্রাম থেকে গ্রামে বিভাজনিত কারণে কেবল নারীদের অভিগমন উল্লেখযোগ্য। অপরদিকে আন্তর্জাতিক অভিগমন ক্ষেত্রে বাংলাদেশে
বহিঃগমনকারীর সংখ্যা আগমনকারীর তুলনায় অনেক বেশি। এখানে ভালো করে তো আন্তর্জাতিক অভিগমনের ক্ষেত্রে বাংলাদেশে বহিঃগমনকারীর সংখ্যা, বাংলাদেশে বহিঃগমনকারী বলতে বাংলাদেশে বহিঃগমনকারীর সংখ্যা আগমনকারীর তুলনায় অনেক বেশি। মায়ানমারতে বলপুর রোহিঙ্গা এটা বিবেচনা না করে যে কোনো নিট অভিগমন হারে বাংলাদেশের মান যত, কিন্তু বাংলাদেশে বহিঃগমনের সংখ্যা দিন দিন বাড়ছে। এটা যদি আমরা পড়ি তাহলে লিখতে পারবো এটা এইভাবে। তারপর আমরা আসি বাংলাদেশের জনসংখ্যা, জনমিতিক বৈশিষ্ট্য, নারী পুরুষের অনুপাত। এখানে জনমিতিক বৈশিষ্ট্য যদি আমরা নারী পুরুষের অনুপাত দেখি তাহলে এই ডাটাটা আমরা লিখতে পারি, যদি পরীক্ষা হিসেবে তুলে ধরবো তাহলে হয়ে যাবে। এখন এইটার থেকে পরীক্ষায় ক্রিয়েটিভ কোশ্চেন আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রানজিশনাল মডেল। ট্রানজিশনাল মডেল বলতে বোঝায় ট্রানজিশনাল মানে পরিবর্তন, ট্রানজিশনাল পরিবর্তন মানে বর্তমানে একটা দেশের জনসংখ্যা কোন পর্যায়ে আছে তা দেখে আমরা কিভাবে বুঝবো যে কোন পর্যায়ে এসেছে বা কীভাবে উপনীত হয়েছে, কী দেখে বুঝবো। এর কিছু সিনারিও আছে, যেমন আমরা কিছু পাথর যে কোন সালে পাথরটা পাওয়া যায় কিভাবে চেক করি, নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। ঠিক সিমিলারলি কোনো দেশের জনসংখ্যা কোন পর্যায়ে আছে এর জন্য কিছু প্যারিমিটার আছে বা কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে বলতে পারি এই দেশের জনসংখ্যা এই পর্যায়ে আছে। এটা বলে ট্রানজিশনাল মডেল। তো চলো ট্রানজিশনাল মডেলটা দেখি। জনমিতিক ট্রানজিশন মডেল হলো এমন একটি মডেল যা সময়ের সাথে সাথে জনসংখ্যার পরিবর্তন বর্ণনা করে। তাহলে এই ট্রানজিশন মডেলটা কি? এটা হচ্ছে এমন একটা মডেল যা সময়ের সাথে সাথে জনসংখ্যার পরিবর্তন বর্ণনা করে। অর্থাৎ তোমার জনসংখ্যা যে পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হয়নি তা এটা দেখেই বোঝা যাবে যে কেন পরিবর্তন হয়েছে বা কেন পরিবর্তন হয়নি। সময়ের পরিবর্তনের সাথে কোনো অঞ্চল বা দেশের জন্মার মৃত্যু আর পরিবর্তিত হয়, ফলে দেশের জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ মনে করো কোনো একটা দেশ উন্নত, কারণ সেই দেশে কি আছে, শিল্প কারখানা আছে। তাহলে তুমি নিশ্চিত থাকো কোনো দেশ যদি শিল্প কারখানা থাকে তাহলে সেই দেশ অবশ্যই উন্নত হবে। আর তাহলে মাস তুমি শিওর থাকো ওই দেশের জন্মহার বা মৃত্যু হারে কোনো একটা চেঞ্জ আসবে, মৃত্যু হার থাকবেই না। তাহলে মাস্ট বি আমরা বলতে পারি কোনো দেশ যদি উন্নত হয় তাহলে সেই দেশে কী হবে, মৃত্যু হার কমে যাবে। তাহলে এইভাবে আমরা বলতে পারি মৃত্যু হার কমে যাবে। তাহলে এই যে এখানে বলছে সময়ের পরিবর্তনের সাথে, তার মানে সেই দেশে এখন মনে করো উন্নত, তাহলে ওই দেশে কলকারখানা বেশি, তাহলে ওই দেশে মৃত্যু হার কমে যাবে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে কোনো অঞ্চল বা দেশের জন্ম আর মৃত্যু হার পরিবর্তিত হয়। তাহলে এই যে পরিবর্তিত হচ্ছে তার মানে আগে অনেক মৃত্যু হার ছিল বাট এখন মৃত্যু হার কম। সেম জিনিস, আগে বাংলাদেশ অনেক মৃত্যু হার ছিল এখন কমে গেছে, কেন? বাংলাদেশ আগের সাথে এখন উন্নত হয়েছে। ফলে ওই দেশের জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায় অথবা কোনো ক্ষেত্রে স্থির থাকে। এর ফলে জনসংখ্যা এক ধাপ হতে অন্য ধাপে পরিবর্তিত হতে থাকে। জনসংখ্যা এই ধরনের ট্রানজিশনই জনমিতিক ট্রানজিশন নামে পরিচিত। জনমিতিক ট্রানজিশন মডেল জনসংখ্যা বৃদ্ধির ব্যাখ্যায় আধুনিক মডেল হিসেবে পরিচিত। এটাকে সুন্দরভাবে পড়ে রাখবা, এটা পরীক্ষায় আসবে। যদি ক নম্বরে আসে তাহলে এখান থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে তো আর আসবে না, ক নম্বরে যেহেতু জ্ঞানমূলক আসবে তখন তুমি ওইটা লিখবে। আর যদি খ নম্বরের জন্য আসে তাহলে টোটাল অংশটা তুমি তুলে দিবে। তো চলো আমরা দেখি ট্রানজিশন মডেল। জনমিতিক ট্রানজিশন মডেলকে আমরা চারটা ভাগে ভাগ করি, মানে চারটা স্টেজ আছে। প্রথম স্টেজে উচ্চ জন্মহার থাকবে, মানে জন্মহার অনেক এবং সেখানে অনেক মৃত্যুহার, মানে একদিকে মানুষজন যেভাবে জন্মগ্রহণ করছে, যত শিশু জন্মগ্রহণ করছে তার পাশাপাশি মৃত্যুহার প্রচণ্ড, অনেক বেশি মৃত্যুহার। 2 নম্বর স্টেজে হয় অধিক জন্মহার, এখানে জন্মহার অনেক জন্মহার থাকবে এবং তার পাশাপাশি এখানে যে মৃত্যুহার থাকবে মৃত্যুহারটা কমে যাবে। তার মানে এখানে আমরা দেখলাম দুইটাই বেশি, এখানে আমরা দেখলাম দুইটাই বেশি, এখানে দেখলাম অধিক জন্মহার কিন্তু মৃত্যুহার কি কম। এখন দেখো এখানে কি মৃত্যুহার জন্ম উভয় হ্রাস পেয়ে যাবে, দুইটাই কি কমে যাবে। থার্ড স্টেজে মৃত্যুহার জন্য উভয় হ্রাস পেয়ে যাবে। 4 নম্বর হচ্ছে মৃত্যুহারের তুলনায় কম জন্মহার, মৃত্যুহারের তুলনায় কম জন্মহার। তার মানে জন্মহার তো কম, ওর থেকে আরও মৃত্যুহার কম, তাই বিষয়টা এমন। তাহলে একটা একদম স্টেবল থাকছে। তাহলে এই 4টা জিনিস তোমাকে পড়তে হবে। মৃত্যুহারের তুলনায় কম হচ্ছে জন্মহার, তাহলে জন্মহার কম আর ওইটা কি একদম স্টেবল থাকছে, বিষয়টা এমন। তাহলে এখন আমরা এখানে জনমিতিক ট্রানজিশনকে থমসন, যে ব্যক্তিটা ভাগ করছে থমসন, এটা ভালো করে মনে রাখতে হবে কে করছে, থমসন 4টি ভাগে আলোচনা করছেন। তো চলো দেখি, প্রথম ধাপটা আমাদের ভালো করে পড়া লাগবে। প্রথম ধাপটা হচ্ছে এটি হলো ট্রানজিশনের পূর্বের সময়, অর্থাৎ তুমি যে সময় ছিলে, মনে করো প্রথম বিশ্বযুদ্ধের কথা বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা অথবা বাংলাদেশের যুদ্ধের সময় কি দেখা গেছিল, অনেক সুযোগ সুবিধা পাওয়া গেছিল না। তাহলে বাংলাদেশের যুদ্ধের সময় ওই সময় কি দেখা যেত, অনেক জন্মহার দেখা যেত এবং শিশু মৃত্যুর হার দেখা যেত। তাহলে এটার সাথে আমরা তুলনা করতে পারি। তাহলে আমরা বলতে পারি এটি হলো ট্রানজিশনের পূর্বের সময়। উন্নত দেশসমূহ যেখানে কোনো শিল্পায়ন হয়নি, জীবনযাত্রার
নিম্নমান বিদ্যমান, কৃষি নির্ভরশীল অর্থনীতি, শিক্ষার হার কম, সেই সমস্ত দেশই এই ধাপের অন্তর্গত। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল 1971 সালের ঠিক পরেই, সেখানে বাংলাদেশ কোন দেশ ছিল? উন্নত দেশ ছিল। বাংলাদেশে কি ছিল না? কোনো শিল্পায়ন ছিল না, জীবনযাত্রা নিম্নমান ছিল, এবং বাংলাদেশ ছিল কৃষি নির্ভরশীল অর্থনীতি, বাংলাদেশের শিক্ষার হার কম ছিল, সেই সমস্ত দেশটি ছিল এই ধাপের অন্তর্গত। যেহেতু এই সকল দেশের অর্থনীতি উন্নত, যেহেতু অধিক জন্ম আর মৃত্যু হার থাকে, তাহলে মনে রাখবে আজকের থেকে যে দেশগুলো উন্নত সেখানে অধিক জন্মহার ও মৃত্যু হার থাকে। তাহলে আমরা কোনো দেশের অবস্থা দেখেই বলতে পারি সেই দেশের জন্মহার মৃত্যু হার কোন অবস্থায় আছে। তাহলে উন্নত দেশগুলোতে কি থাকে? অধিক জন্মহার ও মৃত্যু হার থাকে। যেমন বার্মার বর্তমান নাম মায়ানমার, ভুটান, পূর্ব পশ্চিম আফ্রিকা, মধ্য আমেরিকা ইত্যাদি দেশসমূহ এই পর্যায়ে পড়ে। তাহলে উদাহরণগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এই পর্যায়ের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে অধিক জন্মহার, অধিক মৃত্যুহার, অধিক শিশু মৃত্যুহার, জীবনযাত্রার মান নিম্নমান। তাহলে এই পর্যায়ের মূল বৈশিষ্ট্যগুলো তোমাকে ভালো করে মনে রাখবা। কি কি মনে রাখবা? এই পর্যায়ের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে অধিক জন্মহার, অধিক মৃত্যুহার, অধিক শিশু মৃত্যুহার, জীবনযাত্রার নিম্নমান, অনুন্নত অর্থনীতি, শিক্ষার অভাব থাকবে, এখানে খাদ্যের অভাব থাকবে, চিকিৎসার অভাব থাকবে, এইগুলো। তার মানে যেহেতু এটা উন্নত দেশ, আর উন্নত দেশ থাকলে তোমার এই সমস্যাগুলো দেখা দিবে। এই ধাপে অধিক জন্মহার থাকার মূল কারণগুলো হচ্ছে বাল্যবিবাহ, বহুবিবাহ, বড় পরিবার, শিক্ষার অভাব, সামাজিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় গোড়ামি, কৃষিতে নির্ভরশীল ইত্যাদি। মনে রাখবা যেখানে শিক্ষা থাকে না, এটা ভালো করে মনে রাখবা, শিক্ষা না থাকলে সমস্যা থাকবে, এটা একদম কম্পালসারি। শিক্ষা না থাকলে সমস্যা থাকবে। দেখো এখানে শিক্ষার অভাব আছে, আর শিক্ষার অভাব আছে বলে এখানে বাল্যবিবাহ আছে, বহুবিবাহ আছে, সামাজিক দৃষ্টিভঙ্গির সমস্যা আছে, ধর্মীয় গোড়ামি আছে, এগুলো সমস্যা আছে, এবং কৃষিতে নির্ভরশীলতা আছে। যদি শিক্ষার অভাব না থাকতো তাহলে বাল্যবিবাহ কখনো হতো না। আর বাল্যবিবাহ, এই যে বাল্যবিবাহ হচ্ছে, বাল্যবিবাহ হওয়ার কারণে দেখো ওই যে শিশু মৃত্যুর হার হচ্ছে। বহু বিবাহ আছে, বড় পরিবার আছে, সেই কারণে কি জন্মটা পরিবারের মানুষের বেশি হচ্ছে। সামাজিক দৃষ্টিভঙ্গি এইসব কারণে করছে, ধর্মীয় গোড়ামি হচ্ছে কারণ শিক্ষার অভাবের কারণে। এছাড়া অধিক মৃত্যু হার থাকার কারণ হলো খাদ্য, চিকিৎসার অভাব। খাদ্য, এই যে চিকিৎসার অভাব, যেহেতু খাদ্য নাই, চিকিৎসা নাই, অন্য দেশ খাদ্য চিকিৎসা কোথায় পাবে? যেমন বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে খাদ্য চিকিৎসার প্রচণ্ড অভাব গেছিল, এবার অনেক মানুষ মারা গেছিল। এই যে যুদ্ধের কারণে সে উন্নত, একটা দেশ উন্নত কেন? যুদ্ধ লেগে থাকলে সে দেশ এমনি উন্নত থাকবে। মহামারীর কারণেও কি উন্নত হইতে পারে? মহামারী বলতে মনে কর রোগ প্রচণ্ড, যে যখন কোভিডের টাইমটা আসছিল, এই কোভিডের টাইমটা পুরো বিশ্বকে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। এই কোভিড যদি আরও কয়েকটা বছর, আরও কিছু সময় থাকতো, তাহলে কি একটা অস্থিতিশীল আরও বেশি ক্রিয়েট করতো। যে প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, বিশেষ করে ঘূর্ণিঝড় বা নদী ভাঙন এলাকাগুলো কী হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে সেখানে খাদ্যর অভাব থাকে, চিকিৎসার অভাব থাকে, ফলে এটা দেখা যায়। তাহলে আমরা প্রথম স্টেজ দেখলাম। প্রথম স্টেজে আমরা কি দেখলাম? প্রথম স্টেজে আমরা দেখলাম অনুন্নত দেশে হয়। কোন দেশে? অনুন্নত দেশে। এবং এখানে কি হয়? উচ্চ মৃত্যুহার এবং উচ্চ জন্মহার, এই দুইটা আমরা দেখি। তাহলে এই দুইটা হচ্ছে কি পয়েন্ট, এটা মনে হয় উচ্চ জন্ম মৃত্যুহার। এখন আমরা দেখবো দ্বিতীয় ধাপ। এটা দ্বিতীয় ধাপ। জনমিতিক ট্রানজিশন মডেলের এই ধাপকে শিল্প ধাপ বলা হয়। কি বলা হয়? শিল্প ধাপ বলা হয়, যা শুরু হয় অর্থনৈতিক উন্নয়নের সাথে। তার মানে আগে ছিল অন্ত, এখন কি আসছে? শিল্পায়ন বা শিল্প ধাপের কারণে এটা চেঞ্জ হচ্ছে। মানে অনুন্নত দেশের পরে একটু শিল্পায়ন হয়েছে, শিল্পায়নের কারণে শিল্প ধাপ। এই ধাপে শিল্প বিপ্লব মূলত কৃষি বিপ্লবের সঙ্গে শুরু হয়। এই সময় এসে মৃত্যুহার হ্রাস পায়, কিন্তু জন্মহার অপরিবর্তিত অবস্থায় থাকে। অর্থাৎ মনে করো কোনো একটা জায়গায় তারা অনুন্নত ছিল, এখন হঠাৎ করে তারা কোনো শিল্প কারখানা বা কোনো কিছু স্থাপন করেছে, ফলে মানুষজন এখন সেখানে কি করছে? কোনো কাজকর্ম করছে। এখন কাজকর্ম যেহেতু করছে, কিছু টাকা পয়সা পাচ্ছে। এখন টাকা পয়সা পাওয়ার ফলে তার ভিতরে কি আছে? যদি কেউ অসুস্থ হয়ে ফেলে, সেই তাকে চিকিৎসা করতে পারবে, তাহলে তার মৃত্যুহারটা হ্রাস পাবে, কিন্তু জন্মহার অপরিবর্তিত অবস্থায় থাকবে। কারণ তার মেজর কনসার্ন কি? টাকা পয়সা হাতে আছে, তার মেজর কনসার্ন হচ্ছে মানুষজন অসুস্থ, তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলা। আর জন্মহারে ওটা পরে সে দেখবে, বাট মৃত্যুহারটা সে আগে ঠেকাবে। তাহলে এটা কখনোই উন্নত অবস্থায় ছিল। এই উন্নত অবস্থার পরে একটা শিল্প কারখানা হচ্ছে, শিল্প কারখানা হলে এখন সে তৃতীয় স্টেজে যাচ্ছে, দ্বিতীয় স্টেজে। তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মেক্সিকো, দক্ষিণ আমেরিকার উত্তরাংশে এই অবস্থা পরিলক্ষিত হয়।
তাহলে বাংলাদেশের ওই যে উন্নত অবস্থা থেকে ধীরে ধীরে কি শিল্প বিপ্লব বলো বা কোনো একটা কলকারখানার মাধ্যমে এখন এই অবস্থায় তুলে উঠে এসেছে। জনমৈত্রিক ট্রানজিশন মডেলের এই ধাপের মূল বৈশিষ্ট্য হচ্ছে অধিক জন্মহার, মানে অধিক জন্মহার এখনও আছে, এটা চেঞ্জ হয় নাই, বাট নিম্ন মৃত্যুহার, মৃত্যুহারটা আগের চেয়ে কম। নগরায়নের কারণে, কৃষি উন্নয়নের কারণে, জনস্বাস্থ্যের উন্নয়নের কারণে, পানির সরবরাহ, পানির উন্নয়নের কারণে, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, খাদ্যের সরবরাহ বৃদ্ধি পায়, এই সমস্ত কারণে এগুলো হয়। ধরুন নগরায়ন, বাংলাদেশে এখন নগরায়নের অবস্থা তুমি একটু চিন্তা করো, নগরায়ন কি মানে ভালো অবকাঠামো, বসত বাড়ি এগুলো হচ্ছে, ফলে দেখা যাচ্ছে আগে যে সুযোগ সুবিধা পেত তো সে বস্তিতে থাকতে পারছে না, বা বস্তিতে যদি থাকে সেই ব্যবস্থাগুলোর সুযোগ সুবিধা বাড়ছে। সেটা কৃষির উন্নয়ন, মনে করো বাংলাদেশে আগে যেখানে কৃষি, গ্রাম অঞ্চলে যে কৃষি চাষাবাদ করতো, মানে আগে একদম সেই উপরে প্রকৃতির উপরে সে ডিপেন্ডেন্সি ছিল, যে কখন বৃষ্টি হবে সে বৃষ্টিতে তার সেচ কার্য হবে, কিন্তু এখন সে কি করছে, প্রযুক্তি নির্ভর কৃষি চাষাবাদ করছে, ফলে এটা চেঞ্জ হচ্ছে। তারপর জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটছে। জনস্বাস্থ্যের উন্নয়নকে আগে সে তার স্বাস্থ্যের প্রতি কোনো সুযোগ বা নজর দিত না, কিন্তু এখন ভালো চিকিৎসা, ভালো ডাক্তার এগুলো দেখাচ্ছে। পানির সরবরাহ, পানীয় ব্যবস্থা উন্নয়ন হচ্ছে, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন হচ্ছে, এখন দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ খুব সহজে যেতে পারছে, যেটা আগে থাকতো না। খাদ্যের সরবরাহ বৃদ্ধি, এখন দেখা যাচ্ছে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ প্রায়, বাংলাদেশ বাইরের দেশ থেকে আমদানি করছে, ইভেন বাংলাদেশ থেকেও রপ্তানি করছে, সব মিলে দেখা যাচ্ছে কি বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে, ফলে এই সমস্যাটা দেখা হচ্ছে না বা পরিলক্ষিত হচ্ছে না, ফলে বাংলাদেশে এই সমস্যাগুলো নাই, কমে যাচ্ছে। তাই আমি বলতে পারি বাংলাদেশে কি হচ্ছে, যে অধিক জন্ম হচ্ছে বাট মৃত্যু আর কি নিম্ন, ফলে ধীরে ধীরে মৃত্যুহার কমতে থাকে। কিন্তু জন্মহারের ক্ষেত্রে প্রথম ধাপের ন্যায় অবস্থা বিরাজ করার কারণে জন্মহার অপরিত থাকে। এর ফলে দ্বিতীয় ধাপে এসে কোনো দেশে অধিক জনসংখ্যা যোগ হয়, তার ফলে কি হচ্ছে, এর ফলে দ্বিতীয় ধাপে এসে কোনো দেশে অধিক জনসংখ্যা যোগ হয়। এটা, এই লাইনটা ভালো করে মনে রাখবা। তাহলে দ্বিতীয় ধাপে কি হয়, এসে অধিক জনসংখ্যা যোগ হয়, কারণ তোমার মৃত্যুহার কমছে বাট জনসংখ্যা কিন্তু যোগ হচ্ছে। এই ধাপে আরও কিছু উপবিভাগ ভাগ করা হয়েছে। এখন দেখা যাক তৃতীয় ধাপে কি বলে। তৃতীয় ধাপটা হচ্ছে এই পর্যায় বা ধাপকে বলে অর্থনৈতিকভাবে উন্নত পর্যায়। তাই প্রথমটা কি ছিল, উন্নত পর্যায়, উন্নত পর্যায়। এই উন্নত পর্যায়ের পরে তুমি একটা কি করলে, শিল্প স্থাপন করলে। এখন শিল্প স্থাপন করলেই, এটা ছিল প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, শিল্প স্থাপন করলে। এখন শিল্প স্থাপন করলে তুমি তো রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছ না, বা রাতারাতি উন্নতি সাধন করতে পারছো না। তুমি যে কাজটা করবে, এই শিল্প স্থাপন করার পর কিছু সময় পরে তুমি অর্থনৈতিকভাবে উন্নত সাধন করবে। এই যে এই পর্যায়কে বা ধাপকে বলা হয় অর্থনৈতিক উন্নত পর্যায়। শিল্প স্থাপন করার পরে তুমি একটা পর্যায়ে যাবা, সেটা হচ্ছে তোমার এখানে বলা হয়েছে এটা উন্নত পর্যায়। উন্নত পর্যায়, এই উন্নত পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। তাহলে প্রথমে ছিল উন্নত, তারপর তুমি শিল্প স্থাপন করলে, তাহলে শিল্প স্থাপন করার এই পর্যায়ে তুমি দ্বিতীয় পর্যায়ে থাকবা, তার কিছুদিন পরে এসে তুমি উন্নত হয়ে গেলে, তাহলে উন্নত পর্যায়ে তৃতীয় পর্যায়ে। তাহলে এই ধাপে এসে জন্মহার কী হবে, কমতে শুরু করবে এবং মৃত্যুহারের সমান হয়। এই লাইনটা মনে রাখবা। তাহলে জন্মহার কমতে শুরু করে, তাহলে জন্মহার কী হয়, কমতে শুরু করে এবং মৃত্যুহারের সমান হয়, এবং জনসংখ্যার ভারসাম্য কী করে, বজায় থাকে। ঊনবিংশ শতাব্দীতে উন্নত দেশগুলোতে এই অবস্থা বিরাজমান ছিল। তাহলে কেন মনে, কোন দেশগুলোতে, উন্নত দেশগুলোতে। উন্নত দেশগুলো কেন বলছি, কারণ শিল্প যদি অনেক থাকে সেই দেশে, সেই দেশ অবশ্যই কেউ উন্নত হয়ে যাবে। তাহলে এখানে মনে রাখবা দুইটা জিনিস, কত শতাব্দী, ঊনবিংশ শতাব্দী, এবং কোন দেশ, উন্নত দেশ। এই অবস্থা বিরাজমান ছিল। ইউরোপের দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এই ধাপের অন্তর্গত। এই সময় কতগুলো বিশেষ কারণে জন্ম হ্রাস পেতে থাকে, যেমন গ্রামীণ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন। গ্রামীণ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এখন তারা যদি মনে করে যে বেশি পরিমাণে সন্তান যদি আমি জন্মলাভ করাই তাহলে এটা ক্ষতি, মানে একটা দৃষ্টিভঙ্গি। আর আগে কী ছিল বিষয়টা, যে যত তত, বাট এখন কি দুইটা, বিষয়টা এমন, ওই দৃষ্টিভঙ্গি। নির্ভরশীলতা হ্রাস, অধিক নগরায়ন ও ছোট পরিবার, এখন মানুষ ছোট পরিবারে বেশি ঝুঁকে পড়ছে। নারী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, তাহলে নারী, তারপর জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ, অর্থনৈতিক উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রে উন্নতি, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, এবং এই সব কিছুর সাথে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি। তার মানে এই যে মানুষ, মনে রাখবা, যত উন্নত হবে, একটু আগে বলেছিলাম যেখানে শিক্ষা আছে সেখানে সমস্যা কম, যেখানে শিক্ষা আছে সেখানে সমস্যা কম, আর যেখানে শিক্ষা নাই সেখানে সমস্যা বেশি। তার মানে এই যে উন্নত দেশ, এখানে কি আছে, শিক্ষা বেশি আছে, তাহলে এখানে সমস্যা কম। সেখানে দেখো নারী শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। এই যে নারী শিক্ষা, এই যে নারীদের যে তুমি শিক্ষার সুযোগটা দিচ্ছ, তার মানে নারীরা কি হতে পারবে, একটা স্বাবলম্বী হতে পারবে। এর ফলে দেখা যাচ্ছে সবগুলো উন্নয়ন সাধন ঘটছে। এরপর আমরা আসি চতুর্থ ধাপে। জনমৈত্রিক ট্রানজিশন মডেলের চতুর্থ পর্যায়ে জনসংখ্যার পরিবর্তন, জন্মহার মৃত্যুহার স্থিতিশীল থাকে। তার মানে এটা 4 নম্বর স্টেজে কি হয়, জন্মহার এবং মৃত্যুহার দুইটাই কি স্থিতিশীল থাকে। জন্মহার ধীরে ধীরে এমনভাবে কমতে শুরু করে
যে জনসংখ্যা বৃদ্ধি শূন্যতে পৌঁছায়, মানে বেশি শূন্য হলে আবার সমস্যা, মানে তোমার দেশের জনসংখ্যা যদি একেবারে লো হয়ে যায় তাহলে সেটা তোমার জন্য কি হবে না, মানে তোমার দেশের যে প্রাকৃতিক জনসংখ্যা সম্পদ আছে যেটাকে কাম্য জনসংখ্যা বলা হয়, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকা প্রয়োজন, মানে ওই নির্দিষ্ট অ্যামাউন্টের মানে থেকে যদি আর কম থাকে তাহলে তোমার দেশের রক্ষণাবেক্ষণ করবে কে, এটা একেবারে পসিবল না। সো দেখা যায় এই চতুর্থ ধাপে কখনো কখনো দেখা যায় ওটার চেয়েও কমে যায়। তো জনমাত্রিক ট্রানজিশন মানে চতুর্থ পর্যায়ে জনসংখ্যার পরিবর্তনটা কি জন্মার মৃত্যু স্থিতিশীল থাকবে, আর জন্মার ধীরে ধীরে এমনভাবে কমতে শুরু করবে যে জনসংখ্যা বৃদ্ধি শূন্যতে পৌঁছায়। একই সাথে চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক প্রসার ও জীবনযাত্রা উন্নত হয়, মৃত্যু হারও কমতে শুরু করে, মানে ওটা হচ্ছে উন্নত চাইতেও সুপার ক্লাস, এতটাই উন্নত যেখানে চিকিৎসা সেবা খুবই ভালো, খুবই ভালো। এর ফলে দেশে জনসংখ্যা স্থিতিশীল অবস্থায় থাকে। তাহলে জনসংখ্যা মানে শূন্য, চিন্তা করো জনসংখ্যা বাড়তে বাড়তে শূন্য পর্যায়ে এসে আর মৃত্যু হারে শূন্য, তার মানে তোমার একজনও বাড়ছে না, জনসংখ্যা যা ছিল তাই। তাহলে নির্বাসীল জনসংখ্যার পরিমাণ কি বৃদ্ধি পাবে, এই জিনিসটা মনে রাখবা, নির্বাসীল জনসংখ্যা বৃদ্ধি পাবে, তার মানে তোমার তো একটাও জনসংখ্যা বাড়ছে না। তোমার জনসংখ্যা যদি না বাড়ে, মানে আজকে যদি কোনো শিশু না থাকে, এই জনসংখ্যা যদি না বাড়ে তাহলে এরা একদিন যদি বড় হওয়ার তো কোনো চান্স নাই। এখন যদি বড় যদি না হয় তাহলে কর্মক্ষম জনসংখ্যা থাকবে না, তাহলে দেখা যাবে নির্বাসীল জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে পরীক্ষা আসতে পারে নির্বাসীল জনসংখ্যা পরিমাণ বৃদ্ধি পায়। নিউজিল্যান্ড, সুইডেনের মতো উন্নত দেশগুলো এই অবস্থা পরিলক্ষিত হয়, ফলে তাদের দেখা যায় অন্য দেশ থেকে জনসংখ্যা হায়ার করে নিয়ে যাওয়া লাগবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, চতুর্থ স্টেজ আছে এমন একটা স্টেজ যেখানে জনসংখ্যা বাড়তে বাড়তে আর বাড়ে না, জনসংখ্যা শূন্য হয়ে যায়, জনসংখ্যা আর বাড়েই না। অপরদিকে মৃত্যুহার তো থাকেই না, মৃত্যুহার কমে যায়। তাহলে দেখা যায় জনসংখ্যা আমার যেহেতু বাড়ছে না, তাহলে যে জনসংখ্যা আছে এই জনসংখ্যার মানুষজনকে কি আছে, বৃদ্ধ হতে থাকছে। তার ফলে দেখা যাচ্ছে যে কর্মক্ষম জনসংখ্যা না থেকে তখন কি আছে, নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে এই স্টেজটা মানে চতুর্থ ধাপ হলেও দেখা যাচ্ছে এখান থেকে আমাদের আউটকামটা সেভাবে আসছে না। এখন জনমাত্রিক ট্রানজিশন মডেলে কিছু সমালোচনা আছে, মানে ক্রিটিসাইজ আছে, যেটাকে আমরা বলতে পারি কি কি সমস্যা। এই তত্ত্বটি অধিক যুক্তিযুক্ত বাস্তব বলে প্রমিত হলেও কতগুলো বিষয় অনিশ্চিত। এই তত্ত্বটি তাই নানাভাবে সমালোচিত, পরে কিন্তু সমালোচনা আসতে পারে যে জনমিতিক ট্রানজিশনের সমালোচনা কি কি সমালোচনা আছে বা কি কি সমস্যা আছে বা কি কি দোষ আছে, তখন তোমাকে লিখতে হবে। প্রথম কথা হচ্ছে ঐতিহাসিক ধারণার ভিত্তিতে এই মডেল ধারণ করা হয়েছে, এটা মডেল ধারণ করছে ঐতিহাসিক ধারণার ভিত্তিতে, এর নির্দিষ্ট পরিসংখ্যানগত কোনো ভিত্তি নেই। এই যে আমরা এতক্ষণ এত কথাবার্তা বললাম, কোনো কি ডাটা অনুপাতে কথা বলেছি, যে আমি বলেছি উন্নত বলতে কাকে বলবো, উন্নত বলতে কাকে বলবো, আমি ডিরেক্ট শুধু বলেছি যে উন্নত যুদ্ধ হলে উন্নত হবে, উন্নত হলে সেখানে উচ্চ জন্মহার থাকবে, উচ্চ মৃত্যু হার থাকবে, কিন্তু আমি কখনো বলি নাই যে যুদ্ধ হওয়ার ফলে এই টাকার পরিমাণ জিডিপির পরিমাণ এমন থাকবে, তাহলে এটা বাস্তবধর্মী হলো না, তার মানে এটা ঐতিহাসিক ধারণার ভিত্তিতে কথাবার্তা বলা হলো। এখানে কোনো ডিরেক্ট কোনো আমি কোনো পরিসংখ্যান ভিত্তিক কথাবার্তা বললাম না, অন্যতর কথা বললাম। শিল্প থাকলেই যে একটা দেশ মনে করা হয় যে দ্বিতীয় ধাপে, এমন কোনো কথা আছে? বা শিল্প থাকলেই যে সে দেশ অনেক উন্নত, এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নেই। তাহলে আমরা বলতে পারি এটা কোনো বাস্তবগত ভিত্তি নাই। 2 নাম্বার, পরিবর্তনমূলক মডেলে অবাধ নীতিকে দৃঢ়তার সাথে বিশ্বাস করা হয়েছে। মানে পরিবর্তনমূলক মডেলে অবাধ নীতিকে দৃঢ়তার সাথে বিশ্বাস করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়নি। তার মানে এখানে অবাধ নীতিকে দৃঢ়তার সাথে বিশ্বাস করছে, বাট জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের যে হস্তক্ষেপ থাকতে পারে এখানে সেই কথা উল্লেখ করেনি। কারণ সরকার যদি সহযোগিতা না করে তাহলে বিষয়টা ভালোভাবে এগোবে না। তার মানে এখানে সরকারের কথা উল্লেখ থাকার দরকার ছিল। এই মডেলে স্থানান্তরের কথা বিবেচনা করা হয় নাই। সাধারণত আমরা যখন অভিগমনের কথা পড়েছি, অভিগমন কি করে, জনসংখ্যা বাড়াইতে পারে, কমাতে পারে। যখন একটা দেশ থেকে অন্য দেশে চলে যায়, ওই দেশের জনসংখ্যা কমে যায়, কিন্তু অন্য একটা দেশের জনসংখ্যা বাড়ে। কিন্তু এই যে এখানে এই ধরনের কোনো কথা বলা হয় নাই, তাহলে এটা বাস্তবসম্মত না। 4 নম্বর, এখানে জন্মহার ও মৃত্যুহারের ভারসাম্যর কথা বিবেচনা করেনি। এখানে কখনো বলা হয় নাই যে একটা দেশের জন্মহার এবং মৃত্যুহার কি পরিমাণ থাকবে বা তাদের ভারসাম্য কি থাকবে, এইগুলো বলা হয়নি। এখানে জন্মহার এবং মৃত্যুহার হ্রাসের কথা অধিক বিবেচিত হয়েছে। তার মানে বলার দরকার ছিল যে জন্মহার এবং মৃত্যুহার যে তথ্য অনুপাতে কতটুকু থাকার কথা, এই কথা না উল্লেখ করে সেখানে বলা হয়েছে জন্মহার এবং মৃত্যুহার জন্মহার উচ্চ মৃত্যুহার, কিন্তু এটা বলা উচিত ছিল জন্ম মৃত্যুহারটা এই পর্যায়ে থাকবে। 5 নম্বরে, এই মডেলে উল্লেখ করা হয় কেবল নগরায়িত স্তরে জন্মহার কমতে থাকে, কিন্তু ডেনমার্ক সুইজারল্যান্ড শিল্পায়ন আগে নিম্ন প্রজনশীলতা অর্জন সক্ষম হয়। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মডেলে কি উল্লেখ করা হয়েছে, কেবল নগরায়িত স্তরে জন্মহার কমতে থাকে যদি সেখানে নগরায়ন বা শিল্পায়ন ঘটে। যেমন ঢাকা শহর এখন অনেক উন্নত, তাহলে এখানে কি জন্মহার কমতে থাকবে। কিন্তু ডেনমার্ক সুইজারল্যান্ড শিল্পায়নের আগেই নিম্ন প্রজনশীলতা অর্জন সক্ষম হয়। তার মানে এটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেললো। তাহলে ডেনমার্ক সুইজারল্যান্ড সেখানে শিল্পায়ন হওয়ার আগেই সেখানে জন্মহারটা কমে গেছে। তার মানে মোটামুটি আমরা এখানে বলতে পারি এখানে 5টা। এটা প্রথমত ঐতিহাসিক ধারণার ভিত্তিতে বাস্তবসম্মত জ্ঞান নাই, এখানে জনসংখ্যা নিয়ে সরকারি হস্তক্ষেপের কোনো কথা উল্লেখ করা হয় নাই, এখানে অভিগমনের কথা উল্লেখ করা হয় নাই,
এখানে নির্দিষ্ট পরিমাণ জন্ম মৃত্যু হারে ভারসাম্যের কথা বলা হয় নাই। 5 নম্বরের লেটেস্ট যেটা ছিল, এখানে কিছু কিছু দেশে দেখা গেছে নগরের আগে সেখানে কমে গেছে, ফলে এটা উল্লেখ করা হয় নাই। তো জনমাধ্যমিক ট্রানজিশন মডেলে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় আমরা এখন একটু দেখব, যে জনমাধ্যমিক ট্রানজিশন মডেলে পরীক্ষার অনেক সময় আসে বাংলাদেশের জনমিতিক ট্রানজিশন মডেলে বাংলাদেশ কোন অবস্থায় দাঁড়িয়ে আছে বা বাংলাদেশের অবস্থান কি। বলছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটা খুব ভালোভাবে মনে রাখবা। বাংলাদেশ একটি কি দেশ? উন্নয়নশীল দেশ। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার পঞ্চম, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কি এশিয়ার পঞ্চম এবং পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। 1969 সালে দেশের জনসংখ্যা কত ছিল? 5.52 কোটি। 1974 সালে জনসংখ্যার পরিমাণ ছিল, এত অংশ দেওয়া আছে, কিন্তু 2001 সাল ও 2011 সালে আদমশুমারিতে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা 12 কোটি ও 14 কোটি। তার মানে দেখো জনসংখ্যা কি বাড়ছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো কর্তৃক 1 জানুয়ারি 2019 সালে বাংলাদেশের মোট প্রাকলিত জনসংখ্যা 16 কোটি 56 লাখ। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অত্যন্ত বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি, এবং এর প্রধান কারণ হচ্ছে উচ্চ জন্মহার। তাহলে এই ধরনের যদি পরীক্ষায় আসে, তোমাকে প্রথম কাজ করতে হবে জন্মহার মৃত্যুহারের গ্রাফ অ্যাটলিস্ট 5টা ইয়ার তোমার দেখানো, 1 2 3 4 5, এই 5টা। তাহলে এইভাবে 5টা ইয়ারটা তুমি দেখাবে এবং নিচে এইভাবে লিখে দেবে বাংলাদেশ অর্থনীতি সমীক্ষা 2019। মনে রাখবা তুমি কয়েকটা সোর্স থেকে ডাটা নিতে পারো, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, আদমশুমারি থেকে নিতে পারো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে নিতে পারো, এইগুলো নিতে পারো এবং পাশে তুলে দিবা। এবং তোমার পৃষ্ঠা উল্লেখ করলে করতে পারো, নাহলে উল্লেখ করার দরকার নেই। হ্যাঁ, এখন মৃত্যুহার ও জন্মহারের ভারসাম্য দ্বারাই দেশের জনসংখ্যা বৃদ্ধি নির্ধারিত। এটা অবশ্যই, ধরো আমার জন্মগ্রহণ করলে 7 জন, মৃত্যুগ্রহণ করলে 3 জন, থাকলে কত? 4 জন। কিন্তু যদি এমন হতো 7 জন জন্মগ্রহণ করছে, 7 জনই মৃত্যুবরণ করছে, এটা কি 0? তাহলে এটা তো কাম্য না। তাহলে মৃত্যুহার জন্মের ভারসাম্য দ্বারা দেশের জনসংখ্যা বৃদ্ধি নির্ধারিত হয়। বিগত শতকের গোড়ার দিকে জন্ম আর মৃত্যুহার দুটি অধিক থাকে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে। তার মানে আমাদের বিগত শতকের গোড়ার দিকে জন্মহার ও মৃত্যুহার দুটি কি অধিক থাকে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা জনমিতিক ট্রানজিশন মডেলের প্রথম ধাপ। তাহলে আমাদের প্রথমের দিকে মানে মুক্তিযুদ্ধের পরেই 1971 সালে পরে আমরা কোন স্টেজে ছিলাম? প্রথম ধাপে, কারণ এখানে আমাদের উচ্চ জন্মহার ছিল, উচ্চ মৃত্যুহার ছিল। চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে জন্মহারের তুলনায় মৃত্যুহার হ্রাস পেয়েছে বেশি, ফলে বেড়েছে সমগ্র জনসংখ্যা। এটা জনমিতিক ট্রানজিশন মডেল দ্বিতীয় ধাপ। তারপর সেকেন্ড স্টেজে আমরা কি দেখলাম? 1971 সালের পরবর্তী সময়ে বাংলাদেশের শিল্প কারখানা স্থাপন করা হয়েছে, শিক্ষার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ফলে দেখা গেছে মানুষজনের ভিতরে এক ধরনের প্রবণতা এসেছে, ফলে ওই যে মৃত্যুহারটা কমে গেছে। আমরা জানি যখন মৃত্যুহার কমে যাবে বা উচ্চ জন্মহার ওই পর আগের মতন বাড়তেই থাকবে, সেই স্টেজটাকে আমরা বলি দ্বিতীয় ধাপ। তার মানে 1971 সালে বাংলাদেশ ছিল প্রথম ধাপে, আর তার অনেক পরের দশকে বাংলাদেশ এসেছে কি দ্বিতীয় ধাপে। বর্তমানে দেশে জনসংখ্যা বৈশিষ্ট্য তৃতীয় ধাপের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কারেন্ট সিচুয়েশন কি? বর্তমানে এদেশে জনসংখ্যার বৈশিষ্ট্যে তৃতীয় ধাপের দিকে অগ্রসর হচ্ছে। এই স্লাইডটা সো মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে এমসিকিউ একটা আসলেও আসবে। বাংলাদেশ 1971 সালে, আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধের সময় প্রথম স্টেজে ছিল, তারপর দ্বিতীয় স্টেজে এসছে, এখন তৃতীয় দিকের দিকে অগ্রসর হচ্ছে। এখন তৃতীয় দিকে আসে নাই, তৃতীয় দিকে অগ্রসর মান। বর্তমানে দেশের জনসংখ্যার বৈশিষ্ট্য তৃতীয় ধাপের দিকে অগ্রসর হচ্ছে। অতএব দেখা যাচ্ছে বাংলাদেশ 1961 সাল থেকে 1991 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি, জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জনসংখ্যার উপাত্ত ব্যবহার করে জনমতিক ট্রানজিশন মডেলকে ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে তোমার যে কাজটা হবে, তুমি যদি আগের যে স্লাইড এটা যদি ভালোভাবে মনে নাও রাখতে পারো, তোমার কাজ হবে এই স্লাইডের 1 2 3 4 5টা, এই 5টা ইয়ারের ডাটা তোমাকে মুখস্থ হবে। তাহলে দেখাবা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার আমরা যদি একটু দেখি, 1961 সালে কি ছিল? 55 জন এবং 2.26%। জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা এবং বৃদ্ধির হার দেখানো হচ্ছে শতকরায়। 1974 দেখো 76, 2.48। 1981 সালে 90, 2.32। 1991 সালে 111, 2.17। 2001-এ 131, 1.54। 2011 150, 1.37। 166, 1.37। এখানে 166 জন না, কিন্তু শতকরা এটা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখন থেকে আমরা এখান থেকে ডিরেক্ট তুমি এই অংশটা তুলে দিবা। যদি বলে জনমিতিক ট্রানজিশন মডেল ও বাংলাদেশের অবস্থান কি, এটা পরীক্ষায় আসলে ঘ নম্বরে আসতে পারে, অথবা এমসিকিউ থেকে এই স্লাইড থেকে কোশ্চেন আসবেই। এখন আমরা দেখব ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন ও কারণ। জনসংখ্যার ঘনত্বকে আমরা একটু আগে শিখেছি, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটার কতজন মানুষ বসবাস করে। মানে ঢাকার যে পরিবেশ, যেখানে একটা ছোট্ট জায়গায় অনেক মানুষ বসবাস করে, কিন্তু এইটাই রাশিয়া অথবা আমেরিকায় দেখা যায় কি অনেক বড় এলাকা মিলে অতজন মানুষ বসবাস করে না। তো দেখো জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে কতজন লোক বাস করে তাকে বোঝায়। তাহলে এটা তোমার পরীক্ষার ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু না অনেক গুরুত্বপূর্ণ। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটারে
গড়ে কতজন লোক বাস করে তাকে বোঝায়। জনসংখ্যা ঘনত্ব কাকে বলে? জনসংখ্যা ঘনত্ব বলতে বোঝায় প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে তাকে বোঝায়। কোনো দেশের মোট জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী লোক সংখ্যা ঘনত্ব পাওয়া যায়। তাহলে মনে করো বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব তুমি কীভাবে বের করবা? তাহলে বাংলাদেশে কী করবা? প্রথমে বাংলাদেশের মোট জনসংখ্যা দিয়ে বসাই দিবা, মোট জনসংখ্যা, আর নিচে দিবা হচ্ছে মোট আয়তন। তাহলে জাস্ট ইমাজিন করে বাংলাদেশের মোট জনসংখ্যা এখানে বসালে আর মোট আয়তন বসালে তাহলে পেয়ে যাবে। তাহলে কোনো দেশের মোট জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসের লোক সংখ্যার ঘনত্ব পাওয়া যায়। জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হচ্ছে জনসংখ্যা ঘনত্ব হচ্ছে মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। মোনাকো হচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান অষ্টম, কিন্তু আয়তনের দিক দিয়ে অবস্থান 93তম। মনে রাখতে হবে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অবস্থান কত? অষ্টম, কিন্তু আয়তনের দিক দিয়ে অবস্থান কত? 93তম। বর্তমানে দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1278 জন। জাস্ট ইমাজিন, আমরা পড়েছি, আবার বলছি, আমেরিকা কত জন ছিল? 15 জন, আর বাংলাদেশে কত? 1278 জন। দেখো কত ডিফারেন্স। এবং এই ঘনত্ব কি হচ্ছে? দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এদেশের সর্বত্র জনসংখ্যা সমানভাবে বণ্টিত নাই। মানে বিষয়টা হচ্ছে এমন কি সর্বত্র বণ্টিত নাই, এটার অনেক কারণ আছে। ঢাকাতে কি অনেক বেশি জনসংখ্যা, কিন্তু এমনও জেলা আছে যেখানে কি কোনো জনসংখ্যা খুবই কম, রেয়ার। ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পরিবহন, যাতায়াত ব্যবস্থা, শিল্প, ব্যবসা, বাণিজ্য প্রভৃতি উপাদানের পর সর্বত্র সমন্বয় বলে বিভিন্ন অঞ্চল জনসংখ্যা ঘনত্ব বন্টনের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় বাংলাদেশের সব মানে এই যে বলা হচ্ছে 1278 জন, মানে সব জায়গায় 1278 না, বাংলাদেশের এমন জেলা আছে যেখানে মানুষজন খুবই কম। ধরো সিলেটের কথা চিন্তা করো, বা সিলেটের একটা প্রত্যন্ত এলাকায় চিন্তা করো, মৌলভীবাজার, হবিগঞ্জ চিন্তা করো, মানুষজন খুবই কম। বা ঢাকা শহরের কথা চিন্তা করো, নারায়ণগঞ্জের কথা চিন্তা করো, গাজীপুরের চিন্তা করো, এখানে কি অনেক বেশি। কেন বেশি? এর কারণ হচ্ছে ভূপ্রকৃতি। মনে করো যে এলাকার ভূপ্রকৃতি খুব ভালো সে এলাকায় মানুষ থাকবে। এখন যে পাহাড় পর্বত এই জায়গায় মানুষ থাকতে পারবে না, এখানে ওই ধরনের সুযোগ সুবিধা পাবে না। তাহলে ভূপ্রকৃতির কারণে মানুষের চিন্তা ভাবনা, থাকার অভ্যাসও চেঞ্জ হয়। তাহলে আমরা মনে রাখবো ভূপ্রকৃতির কারণে মানুষের বসবাসের ধরন চেঞ্জ হয়। তার হচ্ছে জলবায়ু, জলবায়ুর কারণে কি চেঞ্জ হয়? মনে করো এক জায়গায় জলবায়ু প্রচণ্ড উষ্ণ, খুব গরম, তাহলে মানুষজন সেখানে থাকবে না। আবার এক জায়গায় প্রচণ্ড ঠান্ডা, সেখানে থাকবে না। মানুষ সবসময় একটা ভালো জায়গায় চাই, মানে সমভাবাপন্ন জায়গায় থাকতে চাই। মৃত্তিকা, মৃত্তিকা মানে মাটি। কোনো এলাকায় মনে করেন বেলে মাটি আছে, বেলে মাটি চাষাবাদ তো ভালো হয় না, কারণ ওই জায়গায় মানুষজন থাকতে পছন্দ করবে না, মানে উর্বর দোআঁশ মাটি যেখানে সেখানে থাকতে ইচ্ছা করবে। পরিবহন ও যাতায়াত ব্যবস্থা, মনে করো পরিবহন যাতায়াত ব্যবস্থা এমন জায়গায় আছে তুমি যেখানে আছো ওখান থেকে ঢাকাতে আসতে মনে করো একদিন লেগে যায়, থাকবে না। অথবা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যদি তুমি যেতে চাও অনেক দিন টাইম লাগে, তাহলে তুমি সেখানে থাকবে না পরিবহন যাতায়াত ব্যবস্থার কারণে। সেই কারণে তোমার যে কাজটা করতে হবে, যে পরিবহন যাতায়াত ব্যবস্থা ভালো তুমি সেখানে থাকবে। শিল্প, যেখানে শিল্প আছে, কলকারখানা আছে, তুমি সেখানে থাকবে। সেই কারণে দেখা যাচ্ছে বাংলাদেশে গাজীপুরে শিল্প কারখানা গড়ে রয়েছে, নারায়ণগঞ্জে, চট্টগ্রামে, এই সমস্ত এলাকায় মানুষজন প্রচণ্ড পরিমাণে কি করে? থাকে। এই কারণে এলাকার জনসংখ্যা বেশি। বলছে ব্যবসা বাণিজ্য, এই যে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে, ঢাকাতে, চট্টগ্রামে, আরও যে শহর আছে যেমন খুলনার শহরে, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণ মানুষ থাকার কারণ কি? ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্যের কারণে মানুষজন বেশি থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম বাংলাদেশে আসলে যে বলা হয়েছে 1278 জন প্রতি বর্গ কিলোমিটার বসবাস করে, বাংলাদেশের সব প্রতি বর্গ কিলোমিটার 1278 জন না। এটা একটা ক্যালকুলেটিভ হিসাব। বাংলাদেশের এমন জায়গা আছে যেখানে দেখা যায় যে খুব কম মানুষ থাকে, আবার এমন জায়গা আছে অনেক মানুষ বেশি থাকে। এর মেইন কারণটা হচ্ছে কি? ওই যে এই যে জায়গাগুলো আমি বললাম একটু আগে, এই কারণ ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পরিবহন যাতায়াত ব্যবস্থা, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতির জন্য ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এই শহরগুলোতে মানুষজন বেশি। এখন বাংলাদেশের জনসংখ্যা বন্টনের সংক্ষিপ্ত বিবরণ। বাংলাদেশ পৃথিবীর প্রধান ঘনবসতিপূর্ণ অঞ্চল। তোমরা একটা কাজ করো, পরীক্ষায় যখন লিখবে এই যে ছোটো ছোটো পাইচার্ট বলা হয় এটাকে, এভাবে গ্রাফ আকারে যদি একপাশে সুন্দরকে পেন্সিল দেখাও, এইভাবে লিখে দাও যে শহরে বসতি আছে 25% এবং গ্রামীণ বসতি আছে 75%, তাহলে বাংলাদেশের শহরে গ্রামীণ জনসংখ্যা দেখানো হলো, তাহলে টিচার এমনি খুশি হবে, নাম্বার বেশি দিবে। বাংলাদেশ পৃথিবীর প্রধান ঘনবসতিপূর্ণ অঞ্চল, কারণ 8 ঘনবসতি অষ্টম। তবে এদেশের সব জায়গায় জনসংখ্যা সুষম বন্টন পরিলক্ষিত হয় না। একটু আগে দেখলাম ভূপ্রকৃতির কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায়, তো চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ও দক্ষিণের বনাঞ্চলগুলোর পার্শ্ববর্তী এলাকায় জনবসতি ঘনত্ব খুবই কম। তাহলে আমরা কোথায় দেখলাম জনবসতি খুবই কম? চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ও দক্ষিণের বনাঞ্চলগুলোর পার্শ্ববর্তী এলাকায় জনবসতি ঘনত্ব খুবই কম। অন্যদিকে নদ নদী, উর্বর মৃত্তিকা, সমতল ভূভাগ ও নানাবিধ অর্থনৈতিক কারণে ঢাকা, কুমিল্লা ইত্যাদি এলাকায় নিবিড় জনবসতি পরিলক্ষিত হয়। নিবিড় জনবসতি, তাহলে আমরা এখানে দেখলাম যেখানে মানুষের সুযোগ সুবিধা বেশি, মানুষ সেখানে বসবাস গ্রহণ করবে, যেটা এখানে করছে। আর তোমাদের কাজ হচ্ছে এখানে এটা এইভাবে লেখা, গ্রামীণ বসতি 75% আর শহরের বসতি 25%।
তাহলে সবচেয়ে বেশি কোথায়? গ্রামীণ বসতি। বাংলাদেশের জনসংখ্যা ঘনত্বের তারতম্যের কারণ, বাংলাদেশে এই যে বিভিন্ন জনসংখ্যার তারতম্য দেখা যায়, এর কারণগুলো হচ্ছে ভূপ্রাকৃতিক কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে উর্বর সমতল ভূভাগ ও অর্থনৈতিক কারণে ঢাকা বিভাগের জনসংখ্যা ঘনত্ব অধিক পরিলক্ষিত হয়। এই যে কারণ, এই কারণগুলো এখন আমরা দেখব। এর কারণ হচ্ছে ভূপ্রকৃতি, বলছে ভূভাগের গঠন প্রকৃতির উপর জনসংখ্যার বন্টন বহুল অংশে নির্ভরশীল। উচ্চ পার্বত্য এলাকা অপেক্ষা সমভূমিতে মানুষের জীবন অত্যন্ত সহজ বলে। এখন মনে করো তোমার বাড়ি কোনো পাহাড়ি অঞ্চলে, এখন পাহাড়ি অঞ্চলে ওরা যে জলটা পান করে, ওই জলটা পান করার জন্য প্রতিদিন কষ্ট করে নিচের থেকে তুলে নিয়ে যাওয়া লাগে। এখন তোমার বাড়ি যদি সমভূমিতে, অবশ্যই এই কষ্টটা করা লাগবে না। সেখানে তুমি যদি বাড়ি করতে চাও বা কোনো জায়গায় থাকতে চাও, কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? তোমাকে সমভূমিতে বাড়ি করতে হবে। সেই কারণে পাহাড়ি অঞ্চলে জনসংখ্যা খুবই কম থাকে। তাই বাংলাদেশে সমতল ভূমি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অধিক, পক্ষান্তরে পার্বত্য চট্টগ্রামে লোকবসতি অনেক কম। তারপর দেখো জলবায়ু, জনসংখ্যা বন্টনের উপরে জলবায়ুর বিশেষ প্রভাব রয়েছে। অনুকূল সমভাবাপন্ন জলবায়ু করায় বাংলাদেশের সর্বত্র জনসংখ্যা অধিক ঘনত্ব লক্ষণীয়। জনসংখ্যা বন্টনের উপরে জলবায়ুর বিশেষ প্রভাব, সেটা কি? অনুকূল সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, সেই কারণে সর্বত্র দেখা যায় জনসংখ্যা। তাহলে বাংলাদেশে কি? অনুকূল সমভাবাপন্ন জলবায়ু, সেই বাংলাদেশের জলবায়ুটা ভালো। এমন দেখা যায় পৃথিবীর অনেক দেশ আছে শীত প্রধান দেশ, সেখানে জলবায়ু কিন্তু অত ভালো না, প্রচণ্ড শীত, সেখানে তারা কষ্টে থাকে। ওই জলবায়ুটা বাংলাদেশে নাই, সেখানে বাংলাদেশের জলবায়ু গ্রহণ, সেই কারণে বাংলাদেশের জনসংখ্যার অধিক ঘনত্ব দেখা যায়। মৃত্তিকার উর্বরতা, আমরা একটু আগে দেখেছি মৃত্তিকা যদি উর্বর হয় তুমি কৃষিকাজ ভালো করতে পারবা, ফলে দেখা যাবে তোমার কি হচ্ছে? সেখানে চাষাবাদটা ভালো হচ্ছে। মৃত্তিকার উর্বরতা জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় কৃষি এদেশের মানুষের প্রধান উপজীবিকা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে কৃষি আছে প্রধান উপজীবিকা। কৃষিকাজের জন্য উর্বর মৃত্তিকা অত্যন্ত প্রয়োজন। তুমি কৃষিকাজ করবা, যদি মাটি যদি ভালো নয় চাষাবাদ তো করতে পারবে না। সেখানে দেখবা বাংলাদেশের যে এলাকায় কৃষি জমি খুব ভালো, সেই এলাকায় অনেক বসতি গড়ে উঠেছে। ফলে বাংলাদেশের যে সকল অঞ্চলে মৃত্তিকা অত্যন্ত উর্বর, সে সকল অঞ্চলে লোক বসতি অত্যন্ত ঘন। অপরদিকে পাহাড়ি এলাকা, প্রাচীন পাললিক সমভূমি অঞ্চল, ভাওয়াল ও মধুপুরের গড় এবং রংপুর ও দিনাজপুরের অনুর্বর মৃত্তিকা গঠিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম। তাহলে কোন কোন অঞ্চলে কম মনে রাখবা? ভাওয়াল ও মধুপুরের গড়, রংপুর দিনাজপুরের অনুর্বর, পাহাড়ি এলাকা এবং প্রাচীন পাললিক সমভূমি অঞ্চল, এই সময় এলাকায় মানুষজন কম বসবাস করে। কারণ সুযোগ সুবিধা তো কম। তো হচ্ছে বৃষ্টিপাত, এখন মনে করি প্রচণ্ড বৃষ্টিপাত হয়, তাহলে মানুষজন থাকবে। আর অনেক কম বৃষ্টিপাত থাকবে না। একটা সহনশীল মাত্রায় যেখানে থাকে সেখানে থাকবে। যেমন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিকাজের জন্য সময়মতো পরিণত বৃষ্টিপাত একান্ত প্রয়োজন। যে সকল অঞ্চলে বৃষ্টিপাত পরিমিত তথা জনসংখ্যার ঘনত্ব বেশি, মানে এখানে দেখো যেমন বৃষ্টিপাত পরিমিত মাত্রা, এটা মাত্রায় থাকা লাগবে। বেশি ভালো না, আবার খুব কম ভালো না, এটা পরিমিত মাত্রায়। যেমন বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর পশ্চিম তীর অপেক্ষা, তাহলে কি বলছে? পদ্মা ও যমুনা নদীর পশ্চিম তীর অপেক্ষা পূর্ব তীরে পরিমিত বৃষ্টিপাত হয়, কৃষিকাজ সহজে সম্বোধন করা যায়। তাহলে পদ্মা ও যমুনা নদীর পশ্চিম তীর অপেক্ষা পূর্ব তীরে, এটা মনে রাখতে হবে। কোন নদী? পদ্মা যমুনার পশ্চিম তীর অপেক্ষা পূর্ব তীরে। পদ্মা ও যমুনা নদীর পশ্চিম তীর অপেক্ষা পূর্ব তীরে, পদ্মা যমুনা নদীর পশ্চিম তীর অপেক্ষা পূর্ব তীরে পরিমিত বৃষ্টিপাত হয়, কৃষিকাজ সহজে সম্পাদন করা যায়, ফলে এ পারে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাহলে আমরা দেখলাম বৃষ্টিপাতেরটাও দেখলাম। এর পাশে সেচ ব্যবস্থা, তুমি কৃষিকাজ করো, যেখানে সেচ ব্যবস্থা পাবা তাহলে তোমার জন্য ভালো। ওই এলাকায় তুমি বাড়ি ঘর করবা, তাহলে এটা হচ্ছে তোমার জন্য সুবিধা, সেখানে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বেশি দেখা যাবে। কৃষিকাজের জন্য পর্যাপ্ত পানি প্রয়োজন। বাংলাদেশের যেসব এলাকায় বৃষ্টিপাত কম কিন্তু সেচ কার্যের সুবিধা আছে, সেসব এলাকায় লোকবসতি ঘনত্ব বেশি। তাহলে দেখো বাংলাদেশের যেসব এলাকায় বৃষ্টিপাত কম কিন্তু সেচ কার্যের সুবিধা রয়েছে, সেসব এলাকায় লোকবসতি ঘনত্ব বেশি। এই যেগুলো আমি বলছি পরীক্ষার জন্য সো মাচ ইম্পর্টেন্ট, বিশেষ করে এই স্লাইডটা, এটা পরীক্ষায় ঘ নম্বরে আসবেই, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চাঁদপুর জেলা আমরা বলতে পারি এখানে বৃষ্টিপাত কম কিন্তু সেচ ব্যবস্থা ভালো, সব মানুষজন এখানে বেশি থাকে। তাছাড়া নদী অববাহিকায় জনসংখ্যা ঘনত্ব খুব বেশি হয় নদী অববাহিকায়, কারণ নদীর পাশে তুমি কি করতে পারবা? মৎস্য শিকার করতে পারবা, নদী থেকে সেচ কার্য করতে পারবা, আবার ঝামেলাও আছে, নদী ভাঙন হয়। তবে ওখানে পানির উৎস, সহজে মৎস্য সম্পদ পাবা, জীবন ধারণের সহজে চাষাবাদ করতে পারবা, যাতায়াতের জন্য সুবিধাজনক। এই কারণে বাংলাদেশের পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদী অববাহিকার জনসংখ্যা ঘনত্ব বেশি। পৃথিবী থেকে এটা হয়ে আসছে, যতই সমস্যা থাকুক তাও মানুষ ওখানে থাকে। যেমন সিন্ধু নদীর অববাহিকা থেকে মানুষজন সেই নদীর পাশে বসতবাড়ি গড়ে তুলেছে। তো আমরা বলতে পারি নদীর পাশে মানুষ বসতবাড়ি গড়ে তুলবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, যেখানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে তো এমনি থাকবে জনসংখ্যা, সেখানে গেলে ঘনত্ব বেশি থাকবে। যেমন আমাদের পদ্মা সেতুর আশেপাশে দেখবে এখন অনেকজন মানুষ থাকবে। বিশেষ করে মেট্রো রেলের কথা চিন্তা করো, মেট্রো রেলের আশেপাশে মানুষজনের ঘনত্ব বেশি থাকবে, কারণ সুযোগ সুবিধা পাবে। জনসংখ্যা বন্টনে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার প্রভাব অপরিসীম, মানে অনেক বেশি। যে সকল অঞ্চলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত তথা লোক বসতি বেশি, যেমন পদ্মা সেতুর কথা বলেছি, মেট্রো রেলের কথা বলেছি,
যেমন সড়ক, রেল ও নৌপথে উত্তম যোগাযোগ ব্যবস্থা থাকায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, পাহাড়ি এলাকায় এবং সুন্দরবন ব্যতীত মানুষের সর্বত্র জনসংখ্যার ঘনত্ব বেশি। কারণ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান রাস্তাঘাট তো পাহাড়ি এলাকার রাস্তাঘাট খুবই কষ্ট, এবং সুন্দরবন এখানে রাস্তাঘাট খুবই কষ্ট। এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং সুন্দরবন বাদে অন্যান্য সমস্ত জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি। এর পরবর্তীতে আমরা দেখি শিল্প ও ব্যবসা বাণিজ্য। এখানে শিল্প ব্যবসা বাণিজ্য বলতে বোঝায় যে এলাকায় ব্যবসা বাণিজ্য অনেক উন্নত, সে এলাকায় মানুষ ব্যবসা বাণিজ্য করতে যাবে। এই ব্যবসা বাণিজ্য করতে করতে মানুষ ওখানে থাকবে, এর ফলে দেখা যায় ওখানে জনসংখ্যার ঘনত্বটা বৃদ্ধি পাবে। যেমন শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতি বা অবনতির উপর জনসংখ্যার ঘনত্ব অনেকাংশে নির্ভর করে। যে সকল অঞ্চল ব্যবসা বাণিজ্য শিল্প অনেক উন্নত তথায় কর্মসংস্থানের সুযোগ বেশি থাকে। তাহলে এই লাইনটা দেখো, যে সকল অঞ্চল ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায় উন্নত তথায় কর্মসংস্থানের সুযোগ বেশি, ফলে জনসংখ্যার ঘনত্বও বেশি। শিক্ষা মানুষের পরিবর্তন আনে। তারপর দেখো নগরায়ন মানে আরবানাইজেশন। আমরা সকলেই জানি গ্রামের সাথে শহরের সুযোগ বেশি শিক্ষা, চিকিৎসা আর আধুনিক জীবনযাপনে। সেখানে দেখা যায় গ্রামের সাথে শহরে মানুষ এসে ভিড় করে জনসংখ্যার ঘনত্বটা বাড়িয়ে ফেলে। নগরায়নের উপরে জনসংখ্যার ঘনত্ব নির্ভরশীল। শহরে মানুষের জীবন ধারণের উপযোগী সকল প্রকার সুযোগ সুবিধা বিদ্যমান থাকায় লোকবসতি অনেক অধিক ঘন হয়। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকায় লোকবসতি সর্বাধিক। খনিজ সম্পদ, এই জিনিসটা মনে রাখবা। খনিজ সম্পদ বলতে যেখান থেকে মাটির নিচের থেকে আমরা যেগুলো উত্তোলন করি। বাংলাদেশের সিলেটে প্রথমে কি হয়, সিলেটের হরিপুর থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করায়। এখন ওই জায়গায় মানুষজন কাজকর্ম করতে পারবে, ফলে দেখা যায় আশেপাশে মানুষজন অনেক বাড়িঘর করবে। ইভেন আরও চিন্তা করা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এর আশেপাশে মানুষজন এসে বাড়িঘর করবে, কাজকর্ম করতে পারবে। তাহলে খনিজ সম্পদ দেখো, বাংলাদেশের যেসব অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। যেমন সিলেট, কৈলাস টিলা, তিতাস গ্যাস অঞ্চলে লোকবসতি ঘন। বনভূমির অবস্থান, এখন যদি দুর্গম বনাঞ্চল থাকে তুমি কি সেখানে থাকবা না। দুর্গম বনাঞ্চল থাকায় দক্ষিণের সুন্দরবন এলাকায় জনসংখ্যার ঘনত্ব কম। পার্বত্য রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে ওই কারণে জনবসতি ঘন। তাহলে দুর্গম অঞ্চল বা বনাঞ্চলে মানুষজন কি থাকে, কম থাকে, কারণ এই এলাকাটা তুমি সুযোগ সুবিধা পাবা না, যাতায়াত ব্যবস্থা ভালো না, তারপরে ওখানে তুমি খাদ্যাভ্যাস পাবা না, মানুষজন পাবা না, এই কারণে ওখানে কম। বাংলাদেশের জনসংখ্যার, তাহলে আমরা যে এইগুলো দেখলাম বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের যে প্রভাব বা জনসংখ্যার ঘনত্বের কারণ, এই যে কি কারণে জনসংখ্যার ঘনত্বের কারণে, এগুলো পরীক্ষা আসবে, সুন্দর করে লিখবে। এখন আমরা দেখবো বাংলাদেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব। এই যে জনসংখ্যার দ্রুত যে বৃদ্ধিটা প্রভাব আছে, এর প্রভাবে কি কি হতে পারে। বাংলাদেশের জনসংখ্যার অন্যতম সমস্যাটা দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। 1991 সালে আদমশুমারির রিপোর্ট ছিল 2.17 ভাগ, বর্তমানে বৃদ্ধির হার 1.37%। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির হার পূর্বের তুলনায় হ্রাস পেলেও এর প্রভাব পড়েছে আমাদের বাসস্থান, আবাদি জমি, খাদ্যশস্য ও যাতায়াত ব্যবস্থা ইত্যাদির উপর। এখানে একটা জিনিস মনে রাখা, আমরা যেখানে বসবাস করছি এই জমিটা স্টেবল পর্যায়ে আছে, বাট জনসংখ্যা কিন্তু প্রচণ্ড বাড়ছে, জমি তো আর বাড়ছে না। তাহলে একটা প্রভাব পড়বে, অর্থাৎ আগে যেখানে 10 জন ছিল এখন এখানে থাকা লাগবে 15 জন। তাহলে এই সিস্টেমটা, এই যে প্রভাবটা পড়ছে, এটা তো মারাত্মক প্রভাব। তাহলে দেখো, তবে অধিক জনসংখ্যা একটি দেশে আশীর্বাদ হতে পারে যখন তা অন্য দেশে রপ্তানি করায়। এখন তাহলে এই জিনিসটাকে কি করতে হবে, অধিক জনসংখ্যা একটি দেশে আশীর্বাদ হতে পারে যখন তা অন্য দেশে রপ্তানি করায়। তাহলে এটা করবা কিভাবে, এটা হচ্ছে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। তাহলে একটা দেশ কখন আশীর্বাদ হবে তার জনসংখ্যা, যখন তুমি দক্ষ মানব সম্পদে রূপান্তর করবে। নিম্নে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রভাব আলোচনা করা হলো। বাসস্থানের উপর প্রভাব পড়বে, অর্থাৎ তুমি যেখানে বাড়ি করেছো এই বাড়িটার উপর প্রভাব বিস্তার করে। ধরো তোমার বাবার তুমি 3টা সন্তান, ছোট মানুষ, বাট এখন তুমি যখন 3টা সন্তান, তোমরা বড় হবে, ওই পরিবারগুলো আরও 3টা পরিবার হচ্ছে, তাহলে মানে আরও তো জনসংখ্যা বাড়ছে। তাহলে একদিক থেকে বাসস্থানের উপর প্রভাব পড়ছে। আবাদি জমির উপর প্রভাব ফেলবে, অর্থাৎ মানুষ যত বাড়ছে জমি তো বাড়ছে না, তাহলে দেখা আবাদি জমিটা কি হচ্ছে, কমে যাবে। মানুষ যত বাড়ছে তখন আবাদি জমি যেখানে বাড়ি করবে, তাহলে আবাদি জমিটা কমে যাবে। ফলে আবাদি জমি যখনই কমে যাবে তখন খাদ্য কমে যাবে, আর খাদ্য কমে গেলে কি হবে, বাইরের দেশ থেকে আমাদের আমদানি করতে হবে, আর আমদানি করলে আমাদের দেশের টাকা কি ওই দেশে চলে যাবে। তাহলে একটা খাদ্য শেষের উপর প্রভাব, এই যে খাদ্য শেষের উপর প্রভাব কীভাবে পড়বে, যখন আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, আমরা ওই মাঠের কৃষি জমিতে ঘর বাড়ি করছি, ঘর বাড়ি করলে কৃষি জমিতে ঘর বাড়ি করার ফলে কৃষি জমিটা কমে যাচ্ছে, চাষাবাদ কমে যাচ্ছে, চাষাবাদ করলে ফসল কমছে, সেই কারণে খাদ্য শেষের প্রভাব। যাতায়াত ব্যবস্থার উপর প্রভাব, অর্থাৎ রাস্তাঘাটেরও জ্যাম কেন ঢাকা শহরে, কারণ রাস্তাঘাটে অনেক মানুষ, অজস্র মানুষ। এত মানুষ যদি রাস্তাঘাটে বের হয় তাহলে সেই মানুষের জন্য যানবাহন প্রয়োজন, আর এত যানবাহন যখন রাস্তা দিয়ে যাবে তখন সেই যানবাহনটা এমনিই রাস্তায় যানজটের সৃষ্টি করবে। প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার সম্পর্কে এই জিনিসটা বলতে বোঝায় একটা দেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে সেই পরিমাণ একটা জনসংখ্যা থাকা প্রয়োজন। মানে দেখা গেলো প্রাকৃতিক সম্পদ অনেক আছে বাট মানুষ কম, তাহলে সম্পদ কেউ ব্যবহার করতে পারবে না। আবার দেখা গেলো প্রাকৃতিক সম্পদ যতটুকু আছে তার জনসংখ্যার অনেক বেশি, তাহলে সম্পদটা কি খুব তার জন্য
মানে কম হয়ে যাবে, এটা বোঝাচ্ছে। সম্পদ বলতে বোঝায় যার উপযোগ আছে, অর্থাৎ মানুষের প্রয়োজনে যা ব্যবহৃত হয় এবং যার অর্থমূল্য আছে। সম্পদ বলতে সব কিছু সম্পদ নাই, অর্থমূল্য থাকা লাগবে। এই যে আমরা অক্সিজেন পাচ্ছি ফ্রিতে, এটা কিন্তু সম্পদ না। তাহলে যে জিনিস টাকা দিয়ে কিনে যায় সেটাই সম্পদ। তাহলে সম্পদ বলতে বোঝায় যার উপযোগ আছে, অর্থাৎ মানুষের প্রয়োজনে যা ব্যবহৃত হয় এবং যার অর্থমূল্য আছে, তাই সম্পদ। তাহলে সূর্য কিরণ এগুলো কিন্তু সম্পদ না। সূর্য কিরণ, পানি, পানি একদিকে সম্পদ, বাট আমরা বাতাসের কথা বলতে, এটা কিন্তু সম্পদ না। তাহলে যা একদম টাকা দিয়ে যা কেনা যায় তাই সম্পদ, এটা মনে করেন। টাকা দিয়ে যা কেনা যায় তাই সম্পদ, আর টাকা দিয়ে যা কেনা যায় তা সম্পদ না। প্রকৃতি অবারিতভাবে মানুষের জন্য যা কিছু দান করছে তার সম্পদ হিসেবে বিবেচিত। বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, পশু সম্পদ, পানি সম্পদ, মৃত্তিকা সম্পদ ইত্যাদি সব কিছুই প্রকৃতি প্রদত্ত। তবে জনসংখ্যা না থাকলে এগুলো অব্যবহৃত থাকে, সেক্ষেত্রে সম্পদ হিসেবে পরিগণিত হবে না। তো আমরা এত কিছু পড়লাম, এখন এই কিছু কি টার্ম আছে যেগুলো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। যেমন জনমিতিক উপাদান, আমরা পড়েছিলাম যে কোনো দেশে একটা যদি জনসংখ্যা থাকে, জনসংখ্যার কয়েকটা জনমিতিক উপাদান থাকে। জনমিতিক উপাদানটা কি? জনসংখ্যার গাণিতিক বিশ্লেষণ। এই জনমিতিক উপাদানের ভিতরে কি কি থাকবে? আকার থাকবে, তার জনসংখ্যার ঘনত্ব থাকবে, পুরুষ এবং নারী পুরুষের অনুপাত থাকবে, এবং আরও কিছু থাকবে। এই জিনিসগুলো তুমি ভালো করে পড়বে, যেগুলো এখানে দেওয়া আছে, আমরা এর আগে আলোচনা করেছি। তো জনমিতিক উপাদানটা ভালো করে দেখবে। স্থূল জন্মহার, এই সূত্রটা আমরা এর আগে দিয়েছিলাম না, এখানে পড়বা। স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যু, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্থূল জন্মহার কি? কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে স্থূল জন্মহার পাওয়া যায়। তাহলে তুমি কি করবা? মনে করো একটা বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা, তাহলে এক বছরে কতজন সন্তান জন্মগ্রহণ করেছে, ওইটাকে ওই বছরে ওই সময় ওই দেশের জনসংখ্যা কত সেটা দিয়ে ভাগ করবা, ভাগ করে 1000 দিয়ে গুণ করবা। তাহলে কি? কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা, তার মানে এক বছরে কতজন সন্তান জন্মগ্রহণ করেছে এবং ওই সময় ওই দেশের মোট জনসংখ্যা কত সেটা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে স্থূল জন্মহার, এটা হচ্ছে ক্রুড বার্থ রেট, যেটাকে সিবিআর বলে। স্থূল মৃত্যু হার, এটাও সেম জিনিস। কোনো বছরে কতজন মৃত্যুবরণ করেছে সেটাকে ওই সময় দেশের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করবা, দিয়ে 1000 দিয়ে গুণ করবা, তাহলে বেরিয়ে যাবে। তাহলে স্থূল মৃত্যু হার এর ডেফিনেশন আসলে কি বলবা? স্থূল মৃত্যু হার মরণশীলতা পরিমাপের বহুল প্রস্তুত গ্রহণযোগ্য পদ্ধতি। নির্দিষ্ট কোনো বছরে, এখান থেকে বলবা, নির্দিষ্ট কোনো বছরে মৃত্যুবরণকারীদের মোট সংখ্যাকে, নির্দিষ্ট কোনো বছরে মৃত্যুবরণকারীদের মোট সংখ্যা, মানে কতজন মৃত্যুবরণ করেছে, উক্ত বছরের মধ্যবর্তী সময় মোট জনসংখ্যাতে ভাগ করলে স্থূল মৃত্যু হার পাওয়া যায়। তাহলে কতজন মৃত্যুবরণ করেছে ডিভাইডেড বাই ওই সময়ের জনসংখ্যা গুণ 1000। লিঙ্গ অনুপাত, এটা এমনি বের করতে পারবা। মোট মহিলার সংখ্যা ডিভাইডেড বাই পুরুষের সংখ্যা দিয়ে 1000 গুণ করতে হয়। জনসংখ্যা লিঙ্গ ভিত্তিক কাঠামো বলতে একটি এসে মোট জনসংখ্যা কতজন নারী এবং কতজন পুরুষ আছে তা বোঝায়। সাধারণত নারী পুরুষ অনুপাত দ্বারা লিঙ্গতে বৈশিষ্ট্য গঠন নির্দেশ করা হয়। এই সূত্র, মোট মহিলার সংখ্যা ডিভাইডেড বাই পুরুষের সংখ্যা গুণ 1000। আর অভিগমন আমরা সকলেই জানি, অভিগমন হচ্ছে ঐচ্ছিক বা অনৈচ্ছিক প্রক্রিয়ায় নিজ দেশ ছেড়ে যদি দেশের ভিতরেই থাকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ, আর দেশের বাইরে গেলে আন্তর্জাতিক অভিগমন। ট্রানজিশনাল মডেল আমরা দেখেছিলাম, একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তার উপর ডিপেন্ডেন্ট করে জন্মহার মৃত্যুহারের অবস্থা নির্ণয় করা। এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ আছে। বাংলাদেশ তৃতীয় ধাপের দিকে অগ্রসর হচ্ছে। জনসংখ্যা পিরামিড কি বোঝায়? জনসংখ্যা পিরামিড বলতে, জনসংখ্যা পিরামিড হচ্ছে কোনো স্থানে জনমিতিক বৈশিষ্ট্য প্রকাশের গ্রাফ। এই যে আমরা একটু আগে দেখেছি যে বাংলাদেশে এত সালে এত জনসংখ্যা আছে, এত জনসংখ্যা আছে, এই যে এই পিরামিডগুলোকে বলা হয় জনসংখ্যা পিরামিড। আবার সেটা নারী পুরুষের গ্রাফ ভিত্তিক হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, মানে ভার্টিক্যাল লাইন। এখানে আবার দুইটা লাইন আছে, হ্যাঁ, একটাকে ভার্টিক্যাল লাইন বলে, একটা হরিজন্টাল লাইন বলে। হরিজন্টাল মানে ভূমি আর ভার্টিক্যাল উলম্ব। এই যে এইটাকে ভার্টিক্যাল লাইন বলে আর এটাকে হরিজন্টাল। হরিজন্টাল বলতে ভূমি আর ভার্টিক্যাল মানে উলম্ব বা লম্ব রেখা। তো মানে তুমি এখানে যেটা কোনো কিছু ধরতে পারো, কোনো কিছু ধরতে পারো, সে হতে পারে জনসংখ্যার ঘনত্ব বা যে কোনো আদার্স কিছু। এরপর আছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? তোমার দেশে প্রাকৃতিক সম্পদ কি আছে তার উপর ডিপেন্ড করে জনসংখ্যা কি আছে। কোনো দেশের কাম্য জনসংখ্যা বলতে উক্ত দেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদসমূহকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যবহারের জন্য প্রয়োজনীয় জনসংখ্যাকে বোঝানো হয়। অর্থাৎ আমার দেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে ওই পরিমাণ জনসংখ্যা আছে কিনা। যদি জনসংখ্যা না থাকে তাহলে এটা ইফেক্টিভ না, আবার জনসংখ্যা বেশি থাকলেও এটা আমার জন্য অল্প অল্প পাবে মানুষজন। তাহলে কাম্য জনসংখ্যা দ্বারা কোনো দেশের সম্পদসমূহকে পরিকল্পনার মাধ্যমে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব। তাহলে কাম্য জনসংখ্যা দ্বারা কোনো দেশের সম্পদসমূহকে পরিকল্পনার মাধ্যমে সর্বোত্তম ব্যবহার করা নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা যায় এবং জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব হয়। এখন আমরা দেখব জনসংখ্যার বিস্ফোরণ। জনসংখ্যার বিস্ফোরণ মানে কি? মানে এমনভাবে বাড়ছে যা বলার বাইরে, অনেক দ্রুত গতিতে বাড়ছে।
যখন কোনো দেশ বা অঞ্চলে জনসংখ্যার হার দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে জনসংখ্যা বিস্ফোরণ বলে। জনসংখ্যার মাত্রাতিরিক্ত বৃদ্ধির ফলে দেশ বা জাতির অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে বাধার সৃষ্টি হয়। এর ফলে এমন সব সমস্যার সৃষ্টি হয় যা দেশ বা জাতিকে চরম অবনতির দিকে ঠেলে দেয়। এজন্য একে জনসংখ্যার বিস্ফোরণ বলে। জনসংখ্যা নীতি, জনসংখ্যা নীতি বলতে বোঝায় যে আমার দেশের জনসংখ্যাটা কোন পর্যায়ে আছে বা কিভাবে নিলে আমি এটাকে সুন্দরভাবে রাখতে পারি, সেটা হচ্ছে জনসংখ্যা নীতি। জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানের জন্য, মানে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানের জন্য প্রস্তাবিত নীতি ও কার্যক্রমের টেকসই প্রয়োগ কৌশলিক জনসংখ্যা নীতি। অর্থাৎ জনসংখ্যা বেড়ে গেছে, এটাকে কমাইতে হবে, এটা আছে যে পরিকল্পনাটা নিবে সেটা হচ্ছে জনসংখ্যা নীতি। এই ছিল আমাদের ক্লাস। তো আশা করি সকলে এই ক্লাসটা সুন্দর করে পড়বে এবং দেখবে, কারণ এই ক্লাসে আমরা সবগুলো আলোচনা করেছি। এখান থেকে সর্বাধিক এমসিকিউ, ক্রিয়েটিভ দুটাই কমন পাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে।